দেখো একজন বিজ্ঞানীর নাম বলা আছে, বিজ্ঞানীর নাম হচ্ছে, ওনার নাম হচ্ছে রবার্ট হুক। ওকে, আচ্ছা খেয়াল করো, বিজ্ঞানী রবার্ট হুক তিনি কি করেছিলেন, তিনি হচ্ছে এই যে দেখো এখানে কথা বলা আছে রয়্যাল সোসাইটি অফ লন্ডন, সেখানে উনি হচ্ছে ল্যাবের একটা দায়িত্ব পান। দায়িত্বটা ছিল যে ল্যাবে যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্টটাকে কি করতে হবে, দেখাশোনা করে রাখতে হবে। এখন এখানে কিন্তু আমাদের জন্য আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয় আছে। দেখো এই গল্পটা এত ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তো উনি ল্যাবরেটরিতে যন্ত্রপাতি সংরক্ষণ এটা দায়িত্ব পেয়েছিলেন। এখন দেখো আমরা যদি এই ধরনের একটা দায়িত্ব পাইতাম তাহলে আমরা কি হতাম, আমরা হতাশ হয়ে যেতাম, তাই না? আমাদের কাছে মনে হতো হাই হাই, আমি এত মেধাবী একজন মানুষ আর আমি আজকে ল্যাবরেটরি যন্ত্রপাতি সংরক্ষণের কাজ নিলাম, এটা তো আমার সাথে যায় না, তাই না? এটা কেমন কেমন একটা কথা। তো এটাকে আমরা খুব হয়তো নেগেটিভ নিতাম এবং খুবই হতাশ হয়ে পড়তাম, তাই না? কিন্তু দেখো বিজ্ঞানী রবার্ট হুক উনি ওই কাজটা, এটা আসলে একজন কিউরেটর বলি আমরা, যে ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট সেগুলো দেখভাল করছিলেন। তো উনি কিন্তু এটাকে খুব পজিটিভলি নিয়েছেন। তো লাইফে তুমি কোনো কিছুকে যখন পজিটিভলি নিবা, ইন পজিটিভ ওয়ে তুমি যখন থিঙ্ক করবা তখন তোমার জন্য বিষয়গুলো অনেক সহজ হবে এবং ওটার মধ্যে তোমার জন্য হয়তো ভালো কিছু আছে। তো উনি এটাকে খুব পজিটিভলি নিলেন এবং পরবর্তীতে উনি যন্ত্রপাতি পরীক্ষা করতে গিয়ে দেখলেন মাইক্রোস্কোপের নিচে কি দেখা যায়। তো তখন উনি যেটা করেছিলেন এই গল্পটা সবাই জানো, সেটা হচ্ছে এই যে পটের একটা সেকশন নিয়েছিলেন এবং মাইক্রোস্কোপের নিচে দেখেন যেখানে ছোট ছোট ঘরের মতো, তাই না, চেম্বারের মতো। তো তখন ওই সময় পাদ্রী বা হচ্ছে ছোট ছোট খোপে যারা থাকতো আর কি, হ্যাঁ, পাদ্রীরা সাধারণত ওই ধরনের ঘরগুলো থাকতো। তো সেই ঘরগুলোকে বলা হতো সেল, সিই বলে। তোমরা জানো কিনা এই সেল বিষয়টা কিন্তু এখন আছে, ঠিক আছে? যেমন জেলখানা, জেলখানা যে প্রত্যেকটা ঘর আছে ছোট ছোট ঘর, এটা কিন্তু এখন সেল বলা হয়। হ্যাঁ, সেল মানে হচ্ছে চেম্বার, সেল মানে চেম্বার। তুমি কিন্তু এটা তো বিষয়টা এরকম দেখতে, তো তখন উনি ওই শব্দটা ইউজ করেন যে সেল। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি উনি যেটা দেখেছিলেন সেটা তোমরা জানো, তিনি দেখেছিলেন সেল ওয়াল, তাই না? তিনি দেখেছিলেন সেল ওয়াল, সেল ওয়াল ছাড়া উনি কিন্তু সেলের ভেতরে অর্গানিকগুলো দেখেন নাই। তো এই বিষয়টাই শুরুতে আছে। তাহলে আমরা শুরুতে যাবো, বিজ্ঞানীর নাম হচ্ছে রবার্ট হুক, এই শব্দটা আমরা মনে রাখবো। এখন এখন একটু খেয়াল করবা, সেটা হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক, ইনি কিন্তু লিম্যান হুক না। অ্যান্সার করার সময় একটু খেয়াল করতে হবে। তাহলে রবার্ট হুক তিনি দেখেছিলেন এবং নামকরণ করেছিলেন সেল, এবং মনে রাখবো যে সেল মাইক্রোস্কোপের নিচে দেখেছিলেন। তো এখানে সবকিছু কিন্তু ছোট ছোট, তাই না? তাহলে উনি যে বইটা লিখেন সেই বইটার নাম হচ্ছে, দেখো খেয়াল করো, বইটার নাম আছে মাইক্রোগ্রাফিয়া। তার মানে হচ্ছে একটু ছোট জিনিস, ঠিক আছে? মাইক্রোগ্রাফিয়া, যেটা আমরা ছোট ছোট কোনো কিছু দেখলে সেটা আমরা বলতে পারি। তাহলে বইটার নামের সাথে কিন্তু মিল আছে। ওকে, পরবর্তীতে এখানে দেখো দুইটা তথ্য আছে, সেটা হচ্ছে যে সবচেয়ে লার্জেস্ট সেল। এখন তোমাদের জন্য আমি একটা কোয়েরি করব, এটা তোমরা আমাদেরকে কোশ্চেন আনসার একটু জানাও। সেটা হচ্ছে লার্জেস্ট সেল ইন দা হিউম্যান বডি কোনটা, এটা একটু আমাকে তোমরা হ্যাঁ একটু জানাও, ইনবক্সে জানাও। হ্যাঁ, তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? টিচার্স ইনবক্সে আমাদের কমেন্টে জানাও। আচ্ছা, বক্তিয়ার অ্যানসার করেছো কিন্তু তোমার অ্যানসারটা আমি অ্যাকসেপ্ট করছি না। হ্যাঁ, ঠিক আছে, আমি একটু সময় নিব। আচ্ছা হ্যাঁ, মিম সঠিক উত্তর দিয়েছে, ঠিক আছে? আসলে একটা হচ্ছে লার্জেস্ট আর একটা হচ্ছে লংগেস্ট, দুটো কিন্তু ভিন্ন বিষয়। তাহলে যদি বলে লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি তখন আমরা বলবো ওভাম, ঠিক আছে? এটা আমরা বলবো ওভাম। আর যদি বলি লংগেস্ট সেল তখন আমরা বলবো নিউরন। এটা কিন্তু খেয়াল করতে হবে না, স্কিন না সারিফা, তোমার উত্তরটা নিচ্ছি না। তাহলে ওভাম হচ্ছে লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে ওভারঅল, মানে পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে লার্জেস্ট সেল হচ্ছে এই যে অস্ট্রিকের এগ, তাই না? অস্ট্রিকের এগটা হচ্ছে লার্জেস্ট সেল। ওকে, এটা শো লংগেস্ট কোনটা, লংগেস্ট হচ্ছে নিউরন। আচ্ছা, এখানে আমি আর কি লিখব, এই যে এই নিউরনটা হচ্ছে আসলে নিউরন তো অনেক ধরনের আছে, হ্যাঁ? তো যেগুলো আমাদেরকে হেল্প করে, এই যে মুভমেন্টে হেল্প করে, এটাকে বলি আমরা মোটর নিউরন। তাহলে খেয়াল করো এই বিষয়টাকে আমরা এভাবে লিখব যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটু খাতায় নোট রাখবা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মোটর নিউরন, ঠিক আছে? মোটর নিউরন। ওকে, তাহলে মোটর নিউরন হচ্ছে লংগেস্ট। আচ্ছা আচ্ছা, এখন আসো এখানে যে বলছে সেটা হচ্ছে পরবর্তীতে এই যে দেখো হুক, এই হুকের বিষয়টা কি, এই বিজ্ঞানী হুক, আচ্ছা ইনার নাম হচ্ছে লিভেন হুক। খেয়াল করে দেখো, দিস ইজ নট রবার্ট হুক, ইনি হচ্ছেন লিভেন হুক। একটু খেয়াল করে answer দিব। আচ্ছা, ইনি কি করেছিলেন, ইনি হচ্ছে সেলের ভেতরে, লিভিং সেলের ভেতরে এই দেখো এই যে সেলুলার স্ট্রাকচার, এগুলো উনি মাইক্রোস্কোপে দেখেছিলেন। তাহলে দেখো কাছাকাছি বিষয়গুলো। আচ্ছা, পরবর্তীতে একজন বিজ্ঞানীর নাম হচ্ছে ডুজার্ডিন। ইনি কি করেছিলেন, ইনি হচ্ছে সেলের ভেতরে যে অংশটা দেখেন এটাকে একটা নামকরণ করেন, যার নাম হচ্ছে সার্কুট। এটা একটা ইম্পর্টেন্ট নাম। আচ্ছা, এরপরে দেখো খেয়াল করে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই যে বিজ্ঞানী ডুজার্ডিন তিনি যেটা দেখেছিলেন সেটা নামকরণ করেছিলেন সার্কুট, কিন্তু অ্যাকচুয়ালি এটা সেলের মধ্যে থাকে, তাহলে প্রোটোপ্লাজম তোমরা জানো খুব সহজ জিনিস, না? তাহলে প্রোটোপ্লাজম নামকরণ করেছেন যে বিজ্ঞানী তার নাম হচ্ছে পার্কিনসন। খেয়াল করে দেখো, তোমরা খেয়াল করছো যে পার্কিনসন ফাইবার নামে একটা অংশ আছে, আমরা বায়োলজি মনে করেছিলাম। তোমরা একটু কমেন্টে জানাও যে পার্কিনসন ফাইবার কোথায় পাওয়া যায়, পার্কিনসন ফাইবার সেটা কোথায় পাওয়া যায়? হ্যাঁ, আমি প্রথম উত্তর করতে পারি, পার্কিনসন ফাইবার কোথায় পাওয়া যায়? হ্যাঁ, মিম সঠিক উত্তর দিয়েছে হার্ট, তাই না? হার্ট স্পেশাল টিস্যু হচ্ছে পার্কিনসন ফাইবার, ওই সেই বিজ্ঞানী পার্কিনসন নাম অনুসারে। তাহলে পার্কিনসন নামকরণ করেছিলেন এটাকে প্রোটোপ্লাজম। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো কিভাবে আমরা মনে রাখবো, কেন অনেকগুলো বিজ্ঞানীর নাম আছে তো এত মনে রাখতে পারবো না। দেখো পিতে পার্কিনসন, পিতে হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম নামকরণ করেছিলেন যে বিজ্ঞানীর নাম হচ্ছে পার্কিনসন। এভাবে আমরা সহজে মনে রাখতে পারি, ঠিক আছে? এই বিষয়টা ভাবে আমরা মনে রাখবো। আচ্ছা, এটা হচ্ছে সেল থিওরি। আচ্ছা, সেল থিওরি হচ্ছে যে হচ্ছে সেল, এটা নিয়ে কিছু থিওরি আছে, হ্যাঁ, এটা সেল থিওরি আমরা সহজভাবে মনে রাখবো। এবং যেটা বিষয়টা কোনো ডেফিনিশন আসে না, তো আমরা সেভাবে মুখস্থ করার দরকার নেই। এখানে আমরা শুধু সায়েন্টিস্টের নাম জানবো। দেখো বিজ্ঞানীর নাম হচ্ছে, বোটানিস্ট একজন ছিলেন, ওনার নাম হচ্ছে জ্যাকব স্লেগেন, এবং জুলস জিস্ট একজন ছিলেন, ওনার নাম হচ্ছে থিওডর সোয়ান। তারা কিন্তু সেল থিওরি দিয়েছেন। দেখো এটা খুব ইম্পর্টেন্ট যে হ্যাঁ, পরবর্তীতে রাহিন এবং আরওয়া ওরাও সঠিক উত্তর দিয়েছে, ওয়াজাহাদ, হ্যাঁ, নাবিহা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই, সাবা জাহান এবং নুসরাত জাহান সবাই সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, খেয়াল করো অনেক সময় আসে যে হুইচ অফ দ্য ফলোইং সায়েন্টিস্ট গিভ দ্য সেল থিওরি বা গিভ দ্য সেল থিওরি। তো এটা খুবই সাবজেক্ট পছন্দের একটা প্রশ্ন। স্লেগেন সোয়ান, আমরা সংক্ষেপে যদি বলি স্লেগেন সোয়ান। ওকে, পরবর্তীতে আরেকজন দিয়েছিলেন, ওনার নাম হচ্ছে ভিরচো। হ্যাঁ, রুডলফ ভিরচো। তুমি সংক্ষেপে যেটা করো, নামগুলো এত বড় বড় নাম মনে রাখতে পারি, তো তুমি রবার্ট হুক, লিভেন হুক এতটুকু মনে রাখবা, কিন্তু দেখো এভাবে আসবে না ভিরচো। তাহলে স্যার কখনোই জ্যাকব ভিরচো এভাবে একটা অপশন দিবে না। হ্যাঁ, এতটা নির্ভর স্যার না। এজন্য তুমি দেখো সায়েন্টিস্টের একটা শব্দ মনে রাখো, তোমার মনে রাখা সহজ হবে। তাহলে বিজ্ঞানীর নাম হচ্ছে ভিরচো। তো ভিরচো যেটা করেছিলেন উনিও সেল থিওরি দিয়েছিলেন। এখানে কিছু কথা বলা আছে যে লিভিং অর্গানিজম অবশ্যই সেল দিয়ে মেড আপ হয়, এবং সেল হচ্ছে স্মলেস্ট কি বলো স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট। এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, জাস্ট রিডিং করলে মনে থাকবে। এবং সেলস ফর্ম হয় প্রি এক্সিস্টিং কোনো সেল থেকে, এগুলো ছিল সেল থিওরি। আমি বলবো যে এটাই যে এতটুকু বললাম, এই বাইরে তোমার মুখস্থ করার কোনো দরকার নেই, পড়ার দরকার নেই, ঠিক আছে? এভাবে আসবে না। আচ্ছা, টাইপস অফ সেল ইম্পর্টেন্ট। দেখো একটা হচ্ছে সোমাটিক সেল, যেটা আমাদের বডিতে থাকে, এটা আমরা বলি সোমাটিক সেল। আর ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে সোমাটিক সেল। তাহলে আমরা যদি একটু মনে রাখি সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি সোমাটিক সেল। হ্যাঁ, সোমাটিক সেল। আচ্ছা, সোমাটিক সেল একটা বিষয় আছে। সোমাটিক সেলে একটা হচ্ছে যদি এটা লোয়ার ক্লাস হয়, লোয়ার ক্লাস অর্গানিজম, তাহলে এদের ক্ষেত্রে সোমাটিক সেলটা হয় এন, যেটাকে আমরা বলি হ্যাপ্লয়েড। এটাকে আমরা বলি হ্যাপ্লয়েড, ঠিক আছে? তাহলে সোমাটিক সেল লোয়ার ক্লাস অর্গানিজমের ক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, যদি হায়ার ক্লাস হয়, হায়ার ক্লাস অর্গানিজম, তাদের ক্ষেত্রে এটা হবে টুয়াইসেন। তুমি জানো টুয়াইসেন মানে হচ্ছে ডিপ্লয়েড। ওকে, টুয়াইসেন মানে হচ্ছে ডিপ্লয়েড। ওকে, আচ্ছা এবার আসো সোমাটিক সেল হয়ে গেল বিষয়টা। কোন কোন সোমাটিক সেল থাকে, আমরা আসলে শুধুমাত্র গ্যামিট, মেল গ্যামিট, ফিমেল গ্যামিট, যেটা আমরা বলি স্পার্ম এন্ড ওভাম, এটা ছাড়া অল সেল সবই হচ্ছে কি, সবই সোমাটিক সেল, তাই না? আচ্ছা, এখন দেখো খেয়াল করে সেটা হচ্ছে যদি রিপ্রোডাক্টিভ সেল গ্যামিট হয়, রিপ্রোডাক্টিভ সেল গ্যামিট এটা যদি হয়, আচ্ছা রিপ্রোডাক্টিভ সেল যেটা আমরা বলছি গ্যামিট, এটা যদি হয়, এটা অলওয়েজ মনে রাখতে হবে, এটা অলওয়েজ হচ্ছে এন বা হ্যাপ্লয়েড, এটা অলওয়েজ এন বা হ্যাপ্লয়েড, ঠিক আছে? এতটুকু জানা যথেষ্ট। আচ্ছা, এখন খেয়াল করে দেখো সেটা হচ্ছে সোমাটিক সেল দুই রকম হতে পারে, একটা হচ্ছে টুয়াইসেন আর একটা হচ্ছে এন। যদি হায়ার ক্লাস হয় তাহলে টুয়াইসেন হবে বা ডিপ্লয়েড হবে, যদি লোয়ার ক্লাস হয় তাহলে সেক্ষেত্রে এটা হ্যাপ্লয়েড হবে। বাট গ্যামিট বা রিপ্রোডাক্টিভ সেল ইজ অলওয়েজ হ্যাপ্লয়েড, ঠিক আছে? এভাবে আমরা মনে রাখবো। গেল। আচ্ছা, উদাহরণ আমরা জানি, বলে দিলাম স্পার্ম, ওভাম অথবা মেল গ্যামিট এন্ড ফিমেল গ্যামিট। ওকে, আচ্ছা আসো প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, এটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য নিউক্লিয়াস, তাই না? তোমরা জানো প্রো মানে কি, প্রো মানে হচ্ছে আমি যদি বাংলায় বলি, প্রো মানে হচ্ছে আদি, এনসিয়েন্ট। হ্যাঁ, আদি অথবা আমরা বলতে পারি এনসিয়েন্ট, তাই না? এনসিয়েন্ট। তাহলে শুরুর দিকে যেটা ছিল এটা হচ্ছে নট ডেভেলপড, ঠিক আছে? আন্ডার ডেভেলপড। ওকে, তাহলে আদি এনসিয়েন্ট অথবা এটা আমরা বলতে পারি আন্ডার ডেভেলপড।
আন্ডারডেভেলপ সেল। ওকে, আচ্ছা এখন শোনো, এখানে কিছু কি পয়েন্ট আছে। আমরা যদি এখান থেকে স্যারের প্রশ্ন করতে চাই, এটা স্যারের জন্য প্রশ্ন করাটা কঠিন হবে। তো একটা পার্থক্য আছে, ইউক্যারিওটিক এন্ড প্রোক্যারিওটিক সেলের মধ্যে ডিফারেন্স। আমরা ওইটা করব। ওইটা করলে এখানে যা লেখা আছে এগুলো সব ওখানে লেখা আছে। এজন্য এখানে তোমাকে রিডিং করার দরকার নেই, ঠিক আছে? আমি দুটো কি পয়েন্ট বলি। এখানে যেটা আছে সেটা হচ্ছে দেখো শুরুতে এর নিউক্লিয়াস। এর নিউক্লিয়াসটা কেমন? আমি জাস্ট একটু বলে যাচ্ছি, তাহলে তোমাদের জন্য ধরতে সুবিধা হবে। সেটা হচ্ছে প্রিমিটিভ, হ্যাঁ প্রিমিটিভ বলা যায়, অবশ্যই প্রিমিটিভ বলা যায়। তাহলে আমরা প্রিমিটিভ বলবো। আচ্ছা তাহলে এর নিউক্লিয়াসটা কেমন? নিউক্লিয়াসটা হচ্ছে নট ডেভেলপড, ঠিক আছে? এটা নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাস নাই, এই জিনিস নাই। তাহলে দেখো এটা নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাস নাই। তাহলে এই ধরনের নিউক্লিয়াসকে আমরা বলি নিউক্লিওয়েড, ঠিক আছে? এটা এই যে দেখো এখানে লেখা আছে। এখানে অনলি ওয়ান সার্কুলার ডিএনএ থাকে এবং এই ধরনের নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লিওয়েড। তাহলে এটা নিউক্লিওয়েড থাকবে। আচ্ছা এবার একটা সেলের মধ্যে কি থাকে? সেল অর্গানেল, এদের শুধুমাত্র রাইবোজোম থাকে, অনলি রাইবোজোম। আমরা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার দেখেছি, তাহলে একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার যা এই প্রোক্যারিওটিক সেলের বিষয়টা একই হবে, তাই না? তাহলে এখানে অনলি রাইবোজোম থাকবে। এই যে খেয়াল করো, এখানে ফ্রি ইন দ্য সাইটোপ্লাজম, এখানে কি থাকবে? ঠিক আছে, এখানে এখানে আমি পেয়ে গেছি। আচ্ছা এই যে রাইবোজোম, তাহলে রাইবোজোমটা হবে 70s। এটা তোমরা জানো, সেটা হচ্ছে এখানে অর্গানেল, সেল অর্গানেলের মধ্যে শুধুমাত্র রাইবোজোমটা থাকবে এবং এই রাইবোজোমটা হবে 70s। আচ্ছা এস কি জিনিস আমরা সাবসিকুয়েন্টলি লেকচার ক্লাসে যখন একটু অ্যাডভান্স হবো তখন আমরা জেনে নেব হোয়াট ইজ এস। ওকে, আমি সেখানে গিয়ে বলবো। আচ্ছা এখানে খেয়াল করো, যদি ইউক্যারিওটিক সেল হয় তাহলে এখানে দুই ধরনের রাইবোজোম থাকে, একটা হচ্ছে 70s, একটা হচ্ছে 80s। হোয়াট ইজ এস আমি একটু আলোচনা করব, তোমরা অনেকেই জানো। আচ্ছা এরপর আসো যে নরমালি আমাদের ক্রোমোজোমে থাকে দুই ধরনের প্রোটিন, একটা হচ্ছে হিস্টোন আর একটা নন হিস্টোন। তাহলে ইউক্যারিওটিক সেল আমি একটু লিখে ফেলি, ইউক্যারিওটিক সেল এটা ক্রোমোজোম অথবা ক্রোমোজোমটা আসলে কোথায় থাকে? ক্রোমোজোমটা আসলে থাকে নিউক্লিয়াসে, তাই না? ক্রোমোজোম অথবা নিউক্লিয়াস, এখানে আমরা টু টাইপস অফ প্রোটিন। আচ্ছা তো একটা বলা হয় হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন এটা একটা টাইপ অফ প্রোটিন, তোমরা নিশ্চয়ই পড়েছো। সেটা হচ্ছে ওই যে সিম্পল প্রোটিন, এটা এক ধরনের সিম্পল প্রোটিন যেটা নিউক্লিয়াসে থাকে, হ্যাঁ? আচ্ছা তাহলে হিস্টোন প্রোটিনের মতো না যারা, তাদেরকে আমরা বলি নন হিস্টোন প্রোটিন। তাহলে খেয়াল করে দেখো, ইউক্যারিওটিক সেল এদের ক্রোমোজোম অথবা নিউক্লিয়াসে দুই ধরনের প্রোটিন পাওয়া যায়, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। এবার এখানে খেয়াল করো, এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এখানে শুধুমাত্র নন হিস্টোন প্রোটিন অনলি। তাহলে এদের শুধুমাত্র একটা সার্কুলার ডিএনএ থাকে এবং হিস্টোন নন হিস্টোন প্রোটিনের মধ্যে একটা থাকে, যেহেতু এটা আন্ডারডেভেলপড, এখানে শুধুমাত্র নন হিস্টোন প্রোটিন থাকে, হিস্টোন টাইপ প্রোটিন এখানে থাকে না। এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা গেল এই। আচ্ছা এরপর আসলে এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পলের মধ্যে কি আছে দেখো, এটা হচ্ছে অল অর্গানিজম অফ মনেরা কিংডম। মনেরা কিংডমে যা আছে সবই হচ্ছে প্রোক্যারিওট। ওকে, আচ্ছা এবার আসো, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা সেটা করেছি। মাইক্রোঅর্গানিজমের মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়া অবশ্যই প্রোক্যারিওট। এবং ব্যাকটেরিয়া এক ধরনের ব্যাকটেরিয়া, এটা তোমরা নিশ্চয়ই বায়োফোর লেটারে দেখেছো। এক ধরনের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। বলো তো মাইকোপ্লাজমা এটা স্পেশালিটি কি? মাইকোপ্লাজমার স্পেশালিটি কি এটা কি বলতে পারবে? ওই ক্লাস যদি ফলো করো তাহলে অবশ্যই অ্যান্সার করতে পারবে। আমি প্রথম যে অ্যান্সার করবে তার অ্যান্সার দিব। আচ্ছা নাভিয়া ভালো বলেছো, এমা এক্সিলেন্ট, দুজন খুব ভালো বলেছো, আলাদা বলেছো। নাভিয়া বলেছে সেল ওয়াল নাই, রাইট? এটা ব্যাকটেরিয়া, এটা সেল ওয়াল নাই। ওকে ভেরি গুড। আচ্ছা আর পরবর্তীতে এমা যেটা বলেছে, এমা বলেছে এটা স্মলেস্ট ব্যাকটেরিয়া। এক্সিলেন্ট এক্সিলেন্ট, এই দুটো কথাই আমি জানতে চাচ্ছিলাম। তাহলে মাইকোপ্লাজমা এটা যেহেতু একটা ব্যাকটেরিয়া, এটাও প্রোক্যারিওট। ওকে, আচ্ছা আর ব্যাকটেরিয়া কিন্তু যে ব্যাকটেরিয়াগুলোতে কিছু ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে, যারা ফটোসিনথেসিস করতে পারে তাদেরকে আমরা বলি সায়ানোব্যাকটেরিয়া। কারণ আমার সাথে মিল আছে, ব্যাকটেরিয়া বাট এদের ফটোসিনথেটিক পিগমেন্ট আছে, এজন্য এদের নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। আচ্ছা যাদের আগে বলা হতো ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি, অ্যালগি বলা হতো কারণ ওই যে এদেরও ওই অ্যালগির মতো ফটোসিনথেটিক পিগমেন্ট আছে, এরা ফটোসিনথেসিস করতে পারে। তাহলে দেখো উদাহরণ কিন্তু চারটা, তোমরা শুধু প্রোক্যারিওটের উদাহরণ রাখবা, কারণ প্রোক্যারিওটের বাইরে অল এক্সাম্পল হচ্ছে ইউক্যারিওট। ওটা অনেক উদাহরণ, ওটা মনে রাখতে নেই। তাহলে চারটা উদাহরণ, একটা হচ্ছে এখানে যেটা বলছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, এক ধরনের ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা, এরপর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া এবং অর্গানিজমস অফ মনেরা কিংডম, শেষ। এই চারটা হচ্ছে প্রোক্যারিওট। আসো এবার ইউক্যারিওট। আচ্ছা ধরো তোমাকে যদি একটা কথা বলি, তাহলে দেখবা বিশেষ করে মেয়েরা অনেক খুশি হয়, ছেলেদের বলতে ছেলেরাও খুশি হবে। সেটা হচ্ছে যে তুমি অনেক সুন্দর। এই কথা যদি বলবো, আমাকে যদি বলো তখন আমার খুব ভালো লাগে, তাই না? তাহলে আমি এখানে কি মনে রাখবো সেটা হচ্ছে লিখে রাখো, লিখো প্রকৃতই ইউ, ইউ মানে তুমি, সুন্দর। আচ্ছা এটা প্র্যাকটিক্যালি তোমাকে এর বিভিন্ন নাম আছে, যদিও ভার্সনে আসলে তোমাদের এতটুকু লাগে না, তারপর আমরা একটু বলি। একটা হচ্ছে প্রকৃততে, এটা আমরা বলি হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ ইউ, ইউ মানে হচ্ছে এই যে আমাদের ইউক্যারিওটিক কোষ, ইউ ক্যারিওটিক, ইউক্যারিওটিক কোষ। আর সুন্দর মানে হচ্ছে সুকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক, সুকেন্দ্রিক কোষ। ওকে, তাহলে এইটা সরাসরি আমাদের লাগবে না ভার্সনে, কিন্তু এটা কনসেপ্টে লাগবে, ঠিক আছে? তাহলে দেখো এই কোষগুলো হচ্ছে আসলে প্রকৃত কোষ, হ্যাঁ? মানে হচ্ছে এটা হচ্ছে ডেভেলপ সেল, হ্যাঁ অ্যাডভান্স সেল, তুমি এভাবে বলতে পারো। আচ্ছা এটা ইউক্যারিওটিক, তাই না? কারণ এদের খুব সুন্দর একটা ডেফিনিট নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসে কি আছে? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস। ওকে, এটা মনে রাখতে হবে। আর এরপরে এটা সুকেন্দ্রিক, তাই না? এটা নিউক্লিয়াসটা খুবই অ্যাডভান্স লেভেলের নিউক্লিয়াস থাকে। আচ্ছা এখন এখানে কি কথা, এখানে অনেক কথা বলা আছে, এই কথাগুলো কিন্তু আমরা এখান থেকে শিখব না। আমরা যদি ডিফারেন্স করে ফেলি তাহলে কিন্তু মনে রাখা সহজ হয়। আচ্ছা এখানে দেখো খেয়াল করে, এখানে সব অর্গানিক থাকবে। আচ্ছা এখানে সবকিছু থাকবে, এটা আলাদা করে রাখার দরকার নেই। এই যে নিউক্লিয়াসের বিষয়টা দেখো, যে নিউক্লিয়াসে নিউক্লিয়ার এনভেলপ থাকে বা মেমব্রেন থাকে, আর নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকে এবং অবশ্যই ক্রোমোজোম থাকে। আচ্ছা এখানকার ডিএনএ বিষয়টা কি বা ক্রোমোজোমের বিষয়টা কি? এটা নট সার্কুলার, এই কথাটা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, লং, এটা নট সার্কুলার এবং অবশ্যই ডিএনএটা হবে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ওকে, এদের রাইবোজোম। আচ্ছা খেয়াল করো, এখানে রাইবোজোম আসলে দুই ধরনের থাকবে। এখানে লেখা আছে 80s, এর সাথে মনে রাখবা প্লাস 70s দুটোই থাকবে, দুটোই মনে রাখতে হবে। ওকে আচ্ছা গেল। এরপর যেটা আসো সেটা হচ্ছে সেলিভিশন, মাইটোসিস, হয়, এটা কিছু নাই। আচ্ছা গুড নিউক্লিয়াস, এগুলো খুব সহজ জিনিস, এক্সাম্পল মনে রাখার দরকার নাই, কারণ হচ্ছে ওই যে যারা প্রোক্যারিওটিক না তারাই হচ্ছে ইউক্যারিওটিক। আচ্ছা তোমাদের আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব, আচ্ছা বাকি কিভাবে রেসপিরেশন হয়, অবশ্যই এটা ইম্পর্টেন্ট, অ্যারোবিক রেসপিরেশন। তোমরা জানো ব্যাকটেরিয়াতে হয় অ্যানারোবিক রেসপিরেশন, তাই না? আচ্ছা বাকিটা নিউট্রিশন প্রসেস, এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা তোমাদের আমি একটা প্রশ্ন করি, দেখি তোমরা কতটুকু বুঝছো ইউক্যারিওট এন্ড প্রোক্যারিওট। বলো তো আমরা গত ক্লাসে যেটা পড়ে আসছি ম্যালেরিয়াল প্যারাসাইট, বলো প্লাজমোডিয়াম বা ম্যালেরিয়াল প্যারাসাইট, এটা কি ইউক্যারিওট না প্রোক্যারিওট? দেখি তোমরা কি অ্যান্সার করো। হ্যাঁ আচ্ছা দেখো দুই ধরনের অ্যান্সার আমি পাচ্ছি। আচ্ছা ওদের কিংডম কি ছিল এটা মনে আছে? বলো তাহলে বুঝতে পারলাম ওদের কিংডম কি ছিল। হ্যাঁ বলো প্লাজমোডিয়াম, তাদের কিংডম কি ছিল? ঠিক আছে, আচ্ছা এটা সহজ জিনিস, তাহলে আবার আবার বাসায় গিয়ে দেখবা, আমি এটা উত্তর বলেছি না, আবার বাসায় গিয়ে দেখবা, বাসায় পারছো মানে আবার বই খুলে দেখবা, ঠিক আছে? এটা কিন্তু ঠিকই প্রশ্ন। আচ্ছা আসো ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওট ইউক্যারিওট, এটা 100%। আমরা যা এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটাই এখানে সুন্দরভাবে লেখা আছে, এটা খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে আমাদের কিন্তু ডেসক্রিপশনগুলো আলাদা করে পড়ার দরকার নাই। আচ্ছা এবার দেখো পয়েন্টগুলো কিন্তু আমরা অলরেডি মেনশন, নিউক্লিয়াস কেমন, ডিএনএ কেমন, অর্গানেল কি থাকবে, রাইবোজোম কি ধরনের থাকবে। আচ্ছা এখানে দেখো 70s, এটা সাব ইউনিট আছে, এটা রাইবোজোমে গিয়ে পড়বো এই যে 50-30, আর এখানে 80s এ কিন্তু 60-40, এরকম কিছু সাব ইউনিট পাওয়া যায়। খেয়াল করবা এই ইউনিটের যোগফল কিন্তু এটা না, ঠিক আছে? খেয়াল করবা দেখো 60-40 যোগ করলে তো 100 হওয়ার কথা, কিন্তু সেটা না, ঠিক আছে? বিষয়টা কিন্তু এভাবে হয় না। আচ্ছা এরপর আসো বাকি পয়েন্টগুলো করতে পারো, দুই একটা জায়গায় আমি ধরে দিব যেগুলো খুব বেশি পছন্দ করে। এই যে অপেরন জিন স্ট্রাকচার, এখানে কোনো ইন্ট্রন থাকে না, তোমরা আগামী কালে লিখে দেখবা, সেটা হচ্ছে একটা জিনের দুই ধরনের অংশ থাকে, একটা হচ্ছে ইন্ট্রন আর একটা হচ্ছে এক্সন, ঠিক আছে? তো এদের জিনে কোনো ইন্ট্রন থাকে না, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, বাকিগুলো এত ইম্পর্টেন্ট না। আরেকটা এটা পড়তে পারো, আরেকটা পলিমারেজ, এটা ওয়ান টাইপ, আর এটা হচ্ছে থ্রি টাইপস, এটা পড়তে পারো। সবসময় মনে রাখবা এটা হচ্ছে একটু আন্ডার ডেভেলপড, এখানে সবকিছু কম কম থাকবে, ঠিক আছে? ডেফিসিয়েন্সি থাকবে, এখানে ডেভেলপড, এখানে সবকিছু একটু বেশি বা ভালো থাকবে, এক্সেপ্ট ওই যে অপেরন, এই অপেরনটা মনে রাখতে হবে। অপেরন শুধুমাত্র প্রোক্যারিওটে থাকে কিন্তু ইউক্যারিওটে থাকে না। ওকে আচ্ছা এখানে এভাবে মনে রাখা যায়, দেখো দেখো একটা হচ্ছে প্রো এই ও আছে, ওতে অপেরন, ঠিক আছে? ওতে অপেরন তুমি মনে রাখা সহজ। এখানে দেখো শুরুর তিনটা শব্দ কিন্তু ও নাই, তাহলে ওখানে আমাদের মনে রাখা সহজ, প্রো ও অপেরন, ঠিক আছে? এভাবে মনে রাখবো। আচ্ছা আসো পরের প্রশ্ন খুব সহজ, সেল পেপার আসলে খুব সহজ। বলো এটা উত্তর কি? কমা দিয়ে লিখবা, কমা দিয়ে লিখবা।
প্রথমটার উত্তর কি? প্রিমিটিভ সেল কাদের থাকে? আচ্ছা আচ্ছা, সোমাটিক সেলের জন্য হুইচ ওয়ান ইজ কারেক্ট? বলো দুটোর উত্তর কি? হ্যাঁ, কমাতে লিখো। হ্যাঁ, অগ্নি কিন্তু সেখানে ভালো আনসার দিয়েছে। অগ্নি সার্টিফাইড টু পরের আনসার কি হবে? আচ্ছা, ভেরি গুড। তাহলে প্রিমিটিভ সেল থাকে হচ্ছে ব্যাকটেরিয়া, আর কারেক্ট ফর সোমাটিক সেল দেখো করে মায়োসিস, এটা কিন্তু কি হয়? এটা কিন্তু রিপ্রোডাক্টিভ সেল হয়। তারপর অফস্প্রিং তৈরি করে, এটা কিন্তু রিপ্রোডাক্টিভ সেল কাজ। আচ্ছা, হ্যাপ্লয়েড নাম্বার ক্রোমোসোম, এটাও কিন্তু গ্যামেট বা রিপ্রোডাক্টিভ সেল থাকে। সুতরাং আমাদের आंसर হবে ডি, ডিফারেনশিয়েট ইনটু আদার টাইপ অফ সেল। ওকে, আচ্ছা, হুইচ ওয়ান ইজ নট এ ক্রাইটেরিয়া অফ প্রোক্যারিওটিক প্ল্যান্টস? বলো এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? এটা ভুল করা যাবে না, এটা সহজ, একদম সহজ। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিচ্ছে। তাহলে আমাদের এখানে স্পেসিফিক বা ডেভেলপড নিউক্লিয়াস প্রেজেন্ট, ঠিক আছে? এটা হবে হচ্ছে এটার आंसर খুবই সহজ। আচ্ছা, এবার আসো প্ল্যান্ট সেল, এনিম্যাল সেল, এর ডিফারেন্স তো ছোটবেলা থেকেই পড়া, এটা পড়ার কিছু নাই। আমরা জাস্ট একটু রিডিং করব, ঠিক আছে? প্ল্যান্ট সেল দেখো করে এখানে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে ভ্যাকিউল এবং ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এর স্টোরড ফুডটা হচ্ছে স্টার্চ, এবং এখানে থাকে নাকি? থাকে না হচ্ছে সেন্ট্রোসোম, অ্যাবসেন্ট, ইউজুয়ালি অ্যাবসেন্ট। হ্যাঁ, এই তথ্যগুলো লাগবে। আচ্ছা, আর এনিম্যাল সেল যদি হয় সেখানে স্টোরড ফুড হচ্ছে ফ্যাট এবং গ্লাইকোজেন, এটা স্যার অপশন করে। এতটুকু জানলেই হয়, এটা খুবই সহজ, এটা আমি বলছি না, আলাদা করে আসো। স্টেম সেল। আচ্ছা, স্টেম সেল কি? স্টেম সেল হচ্ছে এমন একটা সেল যে সেলটা যে কোনো ধরনের সেলে কনভার্ট হতে পারে, ঠিক আছে? এই কথা ক্লিয়ার দেখো যে স্টেম সেলস আর দ্যাট টাইপ অফ সেলস বা দোজ টাইপ অফ সেলস, those can be converted into any type of cells, ঠিক আছে? যে কোনো ধরনের সেলে কনভার্ট হতে পারে। যেমন ধরো স্টেম সেল থেকে একটা লিভার সেল যেটাকে বলি আমরা হেপাটোসাইট, সেটাও হওয়া সম্ভব। আর স্টেম সেল থেকে একটা নার্ভ সেল যেটাকে আমরা বলি নিউরন, সেটাও হওয়া সম্ভব। স্টেম সেল থেকে একটা মাসল সেল যেটাকে আমরা বলি মায়োসাইট, সেটাও হওয়া সম্ভব। মানে স্টেম সেল হচ্ছে এমন একটা সেল যেখান থেকে দ্যাট ক্যান বি ট্রান্সফর্ম ইনটু এনি টাইপ অফ সেল, ঠিক আছে? এটাই আর কি স্টেম সেল। এত গল্পের দরকার নেই আমাদের জন্য। সেটা হচ্ছে যে স্টেম সেলের দুইটা ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা কি? যে কোথাও যদি কোনো সেল ড্যামেজ হয়ে যায় তাহলে এই ড্যামেজ সেলকে রিপ্লেস করে হচ্ছে স্টেম সেল। এই কথা এখানে লেখা আছে বাই ডিভিশন অফ সেল ডিভিশন। আচ্ছা, এবং এটা আরেকটা ইম্পর্টেন্ট কথা, নট কমপ্লিটলি ডিফারেন্সিয়েটেড। আচ্ছা, এই কথার মানে কি? এটা বাংলা লিখে রাখবা। ডিফারেন্সিয়েটেড মানে হচ্ছে মানে ওই সেলটাকে দেখলে বোঝা যায় এটা এই ধরনের সেল। যেমন তুমি যদি একটা নিউরন দেখো তাহলে তুমি বুঝতে পারো না যে এটা নিউরন, এটা নার্ভ সেল। একটা মায়োসাইট, আমরা কার্ডিয়াক মায়োসাইট দেখছিলাম, ছবি দেখছিলাম। আচ্ছা, ওই সেলটাকে দেখে মনে হয় না যে এটা কার্ডিয়াক মায়োসাইট? তাহলে যখন এনি স্পেসিফিক সেল টাইপ, মানে একটা সেলকে দেখে একটা স্পেসিফিক সেল টাইপ মনে হয়, ওইটাকে আমরা বলি ডিফারেন্সিয়েটেড। এভাবে লিখে রাখো, বুঝতে পারবা। তাই বলো যে যখন সেলকে দেখে একটা স্পেসিফিক টাইপ মনে হয় যে হয় এটা নিউরন অথবা এটা মায়োসাইট, হ্যাঁ, অথবা এটা স্কিনের কোনো সেল, মানে দেখেই বোঝা যায় যে এটাই। যেমন ধরো আমাকে দেখে কি বোঝা যাচ্ছে যে একজন ছেলে মানুষ, তাই না? আবার আমি বাংলা কথা বলছি, তাহলে তুমি আবার এটা আমার পড়াশোনা করতে পারছো যে লোকটা বাঙালি, তাই না? তাহলে এই যে বোঝা যায় একদম স্পেসিফিক্যালি বোঝা যায়, এই বোঝা গেলে এটাকে আমরা বলি ডিফারেন্সিয়েটেড। কিন্তু একটা স্টেম সেল, ধরো একটা স্টেম সেল দেখতে কেমন? আমি যদি ধরো এটা একটা স্টেম সেল, হ্যাঁ, এই সেলটাকে দেখে বোঝার উপায় নাই যে এই সেলটা আসলে কি সেল? এটা কি লিভারের সেল, এটা কি নার্ভের সেল, এটা কি মাসলের সেল? এটা কিন্তু বোঝা যাবে না, জাস্ট এরকম দেখতে। তাহলে এইটাকে আমরা বলবো নট ডিফারেন্সিয়েটেড। তাহলে এটাকে আমরা বলবো নট ওয়েল ডিফারেন্সিয়েটেড, নট ওয়েল ডিফারেন্সিয়েটেড। আচ্ছা, যদি ধরো এরকম একটা সেল আমরা পাই, এই যে আমরা সেদিন দেখেছি, তাই না? এটা হচ্ছে মায়োসাইট, কার্ডিয়াক মায়োসাইট। তাহলে ইহা হচ্ছে ডিফারেন্সিয়েটেড। আচ্ছা, যদি এরকম হয়, এই যেভাবে আমি একটু দেখাই, এই বলতো এই সেলটাকে দেখে বোঝা যায় না যে এটা কি সেল? এটা হচ্ছে নিউরন। সুতরাং ইহাও ডিফারেন্সিয়েটেড। তাহলে কাকে দেখে বোঝার উপায় নাই হচ্ছে এটা দেখে। এটা তো এটাও না, এটাও না, দেখে বোঝা যাচ্ছে না এটা কি ধরনের সেল। এটাকে আমরা বলি নট ডিফারেন্সিয়েটেড অথবা নট ওয়েল ডিফারেন্সিয়েটেড। বুঝেছ বিষয়টা এরকম। আচ্ছা, তোমরা এই ডিফারেন্সিয়েটেড বিষয়টা বুঝছো কিনা আমাকে ইয়েস অর নো এটা বুঝো। ইয়েস অর নো? ভেরি গুড, 100% বলেছো যে তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আসো যে এর আরো কিছু ক্যারেক্টারিস্টিক আছে, ওই সিম্পল জিনিস যে কোনো ধরনের তোমার হচ্ছে স্টেম সেলকে আমরা যে কোনো ড্যামেজ, ধরো একটা অর্গান আমাদের ড্যামেজ হয়ে গেল, লিভার ড্যামেজ হয়ে গেল, কিডনি ড্যামেজ হয়ে গেল, তখন স্টেম সেল থেকে লিভার তৈরি করতে পারি, কিডনি তৈরি করতে পারি। এই কথা এখানে লেখা আছে, ঠিক আছে? গেল। আচ্ছা, বাকিটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন স্টেম সেল কোথায় থাকে দেখো খেয়াল করে। বোন ম্যারো, সরি, তারপর দেখো বোন ম্যারো, স্কিন, লিভার, এই জায়গাগুলোতে স্টেম সেল থাকে। এটা পরীক্ষা চলে আসবে। আচ্ছা, গেল। ব্রেন, কিডনি, হার্ট, এখানে কিন্তু নো স্টেম সেল, ডোন্ট হ্যাভ স্টেম সেল, ঠিক আছে? এজন্য দেখা যায় যদি আমার ব্রেন ড্যামেজ হয়, যদি কিডনি ড্যামেজ হয়, হার্ট ড্যামেজ হয়, এগুলো কিন্তু কি করা যায় না, রিকভার করা যায় না। তোমরা জানো যে কিডনি ড্যামেজ, হার্ট ড্যামেজ, ব্রেন ড্যামেজ এর কারণে কিন্তু রোগী মারা যায়, কারণ এখানে কোনো স্টেম সেল থাকে না। সুতরাং এখানে নতুন ভাবে ওই যে জায়গাগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা কিন্তু কোনো রিপ্লেসমেন্ট তৈরি হচ্ছে না, কোনো নতুন সেল তৈরি হচ্ছে না, ঠিক আছে? এই আর কি। গেল। এবার ভলিউম অফ সেল খুবই সহজ। এখান থেকে তোমরা যেটা জানবে সেটা হচ্ছে স্মলেস্ট লার্জেস্ট। খেয়াল করে দেখো, স্মলেস্ট হচ্ছে এই যে মাইক্রোপ্লাজমা। অলরেডি তোমরা জানো যে মাইক্রোপ্লাজমা হচ্ছে স্মলেস্ট ব্যাকটেরিয়া এবং এটা হচ্ছে স্মলেস্ট সেল। ওকে, আচ্ছা, এবার আসো এটার ডায়ামিটারটা অনেক সময় লাগবে কারণ এটা সহজ তো, স্যার সহজ জিনিস অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে? লাইসা জিজ্ঞেস করেছে যে অপিয়ন কি? আচ্ছা, অপিয়ন কি এটা আজকের ক্লাসে না, আমরা নেক্সট কালকে যে ক্লাস নিব সেই ক্লাসে আলোচনা করব ডিটেইলে। তুমি শুধু মনে রাখবা অপিয়ন মানে এক ধরনের জিন, ঠিক আছে? কয়েকটা জিন মিলে অপিয়ন তৈরি হয়, হ্যাঁ, কয়েকটা জিন মিলে একটা অপিয়ন তৈরি হয়। এটা এক ধরনের কি বলা যায় পার্ট অফ দ্য ডিএনএ, ঠিক আছে? পার্ট অফ দ্য ডিএনএ এর একটা অংশ, হ্যাঁ, কয়েকটা জিন দিয়ে গঠিত। আমরা কালকে ডিটেইলে আলোচনা করব, ঠিক আছে? ওকে গাইস। আচ্ছা, এবার দেখো এটা আরেকটা নাম আছে, খেয়াল করো, নামটা হচ্ছে পিপিএল। আসলে পিপিএলপি না, এটা কি করে নিবা তোমাদের বইতে? পিপিএলও, এটা হবে পিপিএলও, এটা কি করে নিবা? আচ্ছা, খেয়াল করে দেখো মাইক্রোপ্লাজমা অ্যাকচুয়ালি কি করে? মাইক্রোপ্লাজমা আমাদের একটা নিউমোনিয়া করে, ফুসফুসে নিউমোনিয়া করে। এজন্য নামটার সাথে মিল আছে। দেখো আমাদের লাঙে নিউমোনিয়া করে, লাঙের আবরণের নাম কি? লাঙের আবরণ কাভারিং, বলো লাঙের আবরণ কাভারিং নাম হচ্ছে প্লুরা। এজন্য দেখো এটা বলা হচ্ছে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, পিপিএলও, এটা কি করে নিবা? হ্যাঁ, এটা হচ্ছে পিপিএলও। ওকে, তাহলে এটা একটা নাম জানতে পারো। অনেক সময় হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট সেল এটা বলে মাইক্রোপ্লাজমা অপশনে না রেখে স্যার দিতে পারে পিপিএলও, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ? আচ্ছা, লার্জেস্ট তোমরা জানো খুব সহজ থেকে এই যে এটা কত সেন্টিমিটার এগুলো কিন্তু জানতে হবে না, হ্যাঁ, দরকার নেই। আচ্ছা, এবার আসো লার্জেস্ট প্ল্যান্ট সেলের মধ্যে যেটা একটা অ্যালগি যেটার নাম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া, এটা মনে রাখতে হবে। গেল, এই লেংথটা মনে রাখতে দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আসো প্ল্যান্টের ক্ষেত্রে, মাল্টিসেলুলার প্ল্যান্টের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সেটার নাম হচ্ছে রেমাইট্রি, হ্যাঁ, যেটা বৈজ্ঞানিক নাম তুমি মনে রাখতে পারো বমেরিয়া, এটা জানতে হবে। আচ্ছা, এবার আসো লংগেস্ট সেল, এই যে আমি একটু আগে আলোচনা করেছি দেখো যে মোটর নিউরন, আবার এখানে আসছে। গেল, এটার এই যে কতটুকু লম্বা হয় দেখো, 1.37 মিটার, এটা কিন্তু জানতে হবে, কেমন? এটা জানতে হবে। আচ্ছা, গেল। এবার আসো হচ্ছে নরমালি আমাদের একটা সেল কতটুকু বড় থাকে দেখো, অ্যাবাউট 10 মাইক্রোমিটার, এটা জানতে পারো। ওয়েটটা ইম্পর্টেন্ট না। তাহলে নরমালি আমাদের একটা সেল সেটা হচ্ছে 10 মাইক্রোমিটার, এতটুকু বড় থাকে। এই জায়গা থেকে এতটুকু আমাদের জানতে হবে, বুঝছো? স্মলেস্ট, লার্জেস্ট, লংগেস্ট, এভাবে আমরা একটু মনে রাখবো। ওকে, আচ্ছা, আসো তোমাদের জন্য একটা কুইজ, খুবই সহজ, আমি কুইজটা দেখি। হ্যাঁ, কুইজটা একটু দেখি। সহজ, একদম সহজ। এটা যদি কেউ ভুল করো তাহলে আমরা খুব হতাশ হয়ে যাবো, হ্যাঁ? এই দেখে ই করো, টিক দাও, ঠিক আছে? এটা একদম সহজ, ঠিক আছে? হ্যাঁ, সবাই পার্টিসিপেট করো, কেমন? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই কয়েকজন ভুল করতে কিন্তু একদম ঠিক হয়নি, এটা খুব সহজ, আমি ক্লোজ করেছি। তাহলে সবচেয়ে লার্জেস্ট সেল হচ্ছে একক অফস্প্রিং, খুবই সহজ। আচ্ছা, একটা আইডিয়াল প্ল্যান্ট সেলে কি কি থাকবে, হ্যাঁ, সেটা আমরা জানবো, অবশ্যই জানবো। এর মধ্যে থাকবে কয় জায়গায় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নন লিভিং এবং লিভিং। এই লিভিং অংশটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। আচ্ছা, এবার আসো একটা জিনিস আছে সেটা তোমার সেটা হচ্ছে দেখো সেল ওয়াল। এই যে
সেল ওয়াল ছাড়া এখানে কিন্তু কিছু নন লিভিং সেলুলার ইনক্লুশন আছে। এই নন লিভিং সেলুলার ইনক্লুশন অনেকগুলো ভাগ আছে। তো আমাদের এখানে রিজার্ভ অথবা এটাকে আমরা বলতে পারি স্টোরড। হ্যাঁ, স্টোরড কি? ওই যে নরমালি আমাদের বডিতে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। দেখো খুব সহজ, এটা মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, আমরা দেখি কারা ভালো করেছে। মিম, রাহিন, নাবিহা, নুজাইমা এবং মুসাজিহান। তোমরা ভালো করেছো। ওকে, ভেরি গুড। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা কি মুখস্থ রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। দেখো, ওয়েস্ট প্রোডাক্ট অনেক হয়, এটা এত রাখা যাবে না, একটু রিডিং করতে পারো। আমরা সিক্রেটরি প্রোডাক্টস মনে রাখবো, এটা মনে রাখা আমাদের জন্য সুবিধা। তাহলে এটা কিভাবে আমরা রাখতে পারি? এটা একটু লিখে রাখবা যে সিক্রেটরি প্রোডাক্টস মনে রাখার জন্য মনে রাখবা, লিখো পেন হারিয়েছে। ঠিক আছে, তাহলে সিক্রেটরি প্রোডাক্টস মনে রাখার জন্য আমরা মনে রাখবো পেন হারিয়েছে। তোমার কলমটা হারিয়ে গেছে, তাই না? তাহলে খেয়াল করে রাখো, পিতে হচ্ছে, দেখো খেয়াল করে, পিতে হচ্ছে পিগমেন্ট, ইতে হচ্ছে এনজাইম, এনতে হচ্ছে নেকটার। নেকটার মানে মধু, আমরা যে মধুটা খাই, তাই না? আচ্ছা, এরপরে হারিয়েছে, এই যে হারিয়েছে, এইচতে হচ্ছে হরমোন। তাহলে পেন হারিয়েছে দিয়ে আমরা কিন্তু সিক্রেটরি প্রোডাক্টস মনে রাখতে পারছি। শেষ। আচ্ছা, এবার সেল মেমব্রেন সাইটোপ্লাজমিক নিউক্লিয়াস এরকম থাকে। ওকে, ভালো কথা। এখন এখানে দেখো খেয়াল করে, এই যে অর্গানেলি যেটা থাকে সেই অর্গানেলি মেমব্রেনাস নন মেমব্রেনাস, এটা আবার স্যার পছন্দ করে। নিউক্লিয়াস একটা পার্ট তোমরা জানো, এটা কিছু নাই। আচ্ছা, মেমব্রেনাস নন মেমব্রেনাস আমরা দুইটাই আলাদা করে মুখস্থ রাখবো না, আমরা একটা মনে রাখবো। কেমন? আচ্ছা, একটা মনে রাখলে কি মনে রাখবো? নন মেমব্রেনাস, কারণ এটা সংখ্যাটা কম, দেখো 6টা। তাহলে নন মেমব্রেনাস যদি না হয় সবই মেমব্রেনাস হবে। এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখো, আমি এখানে লিখে দিচ্ছি নন মেমব্রেনাস অর্গানেলি। আচ্ছা, এটা একটু বাংলা দিয়ে মনে রাখবো আমরা, সেটা হচ্ছে মামারা, তোমার মামা, হ্যাঁ, মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল। ঠিক আছে, মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল। ওকে, কারণ মামা কেমন হয়? মামারা মামার সাথে ভাগ্নি সম্পর্ক কেমন থাকে? খুব ইমোশনাল সম্পর্ক। খুব অল্প কিছু বলেই দেখবে মাইক্রো ফেলছে। হ্যাঁ, বা তোমরা হয়তো অনেক সময় মামার সাথে কি করো, মাইক্রো ফেলবে না, অল্প কথা। তাহলে এটা ইমোশনাল বিষয়। তাহলে মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল। এখন আমরা কিভাবে রাখতে পারি? এই যে মামা, দেখো খেয়াল করে, মাতে হচ্ছে মাইক্রোটিবিউলস। ঠিক আছে, মাতে হচ্ছে মাইক্রোটিবিউলস, মাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মামারা, তাই না? রাতে হচ্ছে রাইবোসোম হয়ে গেল। আচ্ছা, প্রতি প্রোটিওসোম, প্রতিটা হচ্ছে প্রোটিওসোম। ওকে, আচ্ছা, এবার আসো সেকেন্ডে, সেকেন্ডে মানে হচ্ছে সেন্ট্রিওল। ঠিক আছে, সেকেন্ডে মানে সেন্ট্রিওল। আচ্ছা, এরপরে আসো ইমোশনাল, ইমোশনাল মানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হয়ে গেল। তাহলে মামারা ইমোশনাল, প্রতি সেকেন্ডে ইমোশনাল, এটা দিয়ে আমরা নন মেমব্রেনাস অর্গানেলি মনে রাখলাম। আর এই পুরো চারটা থেকে আসলে এতটুকু জানলেই তোমাদের জন্য যথেষ্ট। বাকিটা যেভাবে প্রশ্ন আসে তুমি উত্তর করতে পারবা। ওকে, আমরা যাই এবার সেল। দেখো যে সেলের এই স্ট্রাকচার তোমরা সবাই খুব ভালো জানো কি থাকে। আচ্ছা, আমরা এটা না দেখে এটা একবার একটু চোখ বুলাবা, দেখি কি অংশ আছে। হ্যাঁ, দেখো সবচেয়ে লার্জেস্ট কোনটা? সবচেয়ে লার্জেস্ট কি এখানে? আসলে লার্জেস্ট কিন্তু সেল ভ্যাকিউল। খেয়াল করে দেখো, সেল ভ্যাকিউল হচ্ছে একটা প্ল্যান্ট সেলের সবচেয়ে লার্জেস্ট। আচ্ছা, অনেকে অনেকে সেল ভ্যাকিউলকে অর্গানেলি বলছে, বুঝছো? খেয়াল করো, এই বিষয়গুলো বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে আছে। সেল ভ্যাকিউলকে অনেকে অর্গানেলি বলছে, লার্জেস্ট অর্গানেলি। ঠিক আছে, আচ্ছা, কিন্তু পপুলারলি যেটা অ্যাকসেপ্টেড সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। আমরা দেখি যে এখানে ক্লোরোপ্লাস্ট, খেয়াল করে দেখো, এই যে ক্লোরোপ্লাস্ট কত বড়, তাই না? এগুলো হচ্ছে মামার মাইটোকন্ড্রিয়া। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ আর একটা হচ্ছে রাফ, তাই না? আচ্ছা, তারপরে কিছু রাইবোসোম থাকবে, এই যে গোলজি বডি, এটা নিউক্লিয়াস, এটা সেল ভ্যাকিউল। তাহলে আমরা মেজর স্ট্রাকচারগুলো দেখলাম, এটা খুব সহজ, এটা আসলে বড় কিছু নাই। এখানে থাকবে সেল ওয়াল, এরপরে এটা থাকবে সেল মেমব্রেন। এই মোটামুটি আমরা একটা প্ল্যান্ট এবং এনিম্যাল সেল এটা একটু তুলনামূলকভাবে একটু দেখে নিই। খেয়াল করে দেখো যে আসলে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারে এই অর্গানিজগুলো এভাবে থাকে। আমরা প্ল্যান্টটা নিয়ে বেশি আলোচনা করব। খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, আর এখানে থাকে ক্রোমোজোম, তাই না? এই জায়গাগুলো থাকে ক্রোমোজোম। এই যে দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া, নীল রঙের হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এই যে দেখো ক্লোরোপ্লাস্ট গ্রিন সবুজ রঙের, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমার সাইটোপ্লাজম। আচ্ছা, বাইরের দিকে যে গ্রিন রঙের হচ্ছে সেল ওয়াল। আচ্ছা, এখানে আর কি আছে? এই যে এটা হচ্ছে আমার গোলজি বডি আর ভেসিকল, এই যে দেখো ছোট ছোট রিং এর মতো, এটা হচ্ছে ভেসিকল। এই যে এটাকে আমরা বলছি পারঅক্সিসোম। ওকে, আসলে এটা এত বুঝলাম না আমাদের, কারণ হচ্ছে এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। এটা জাস্ট একটা ভিজুয়াল মেমোরি তৈরি করতে হবে, আর কিছুই না। ওকে, আচ্ছা, তোমরা সোমাটিক এবং গ্যামেটিক সেলের মধ্যে একটা পার্থক্য, এই পার্থক্যটা আছে আলিফ সেলের বইতে। যে পার্থক্য থেকে প্রশ্ন আসাটা কিন্তু অনেক সহজ। সুতরাং এভাবে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। এটা তোমরা কি করবা? এটা তোমার যদি আইডিয়া থাকে মেল এন্ড ফিমেল গ্যামেট, এটা জাস্ট একবার আমাদের কি করতে হবে? আর মানে হচ্ছে রিডিং করতে হবে। হ্যাঁ, এটা মুখস্থ করার কোনো বিষয় না, জাস্ট রিডিং করলে মুখস্থ পারবা। আমরা কিন্তু এটা আলোচনা রেস্ট্রিকশন করে ফেলেছি। ওকে, আচ্ছা, এবার তোমাদের জন্য প্রশ্ন খুব সহজ। বলো এটার উত্তর কি হবে? তুমি একটু কমেন্টে জানাও। হ্যাঁ, ইনবক্সে জানাও। হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিমেইন ইন প্ল্যান্ট সেল? কি থাকে না? আচ্ছা, প্ল্যান্ট সেলে কোনটি অ্যাবসেন্ট? হ্যাঁ, মিম অ্যান্সার করেছে, ভেরি গুড মিম। মিম, এটা খেয়াল করো। ফাহিম, ফাহিম, ভেরি গুড। ফাহিম, ফুয়াদ, রাইসা, অগ্নি, হ্যাঁ, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে সেন্ট্রোজোম, আর এখানে উত্তর হচ্ছে কাইটিন। বলো কাইটিন কোথায় থাকে? কাইটিন হচ্ছে অ্যালগি, আর হচ্ছে কিছু থাকে ফাঙ্গাই, তাই না? ফাঙ্গাস বা ফাঙ্গাই, এখানে থাকে হচ্ছে সেল ওয়ালে থাকে কাইটিন। একটু খেয়াল করে উত্তর দিতে হবে। আমাদের উত্তর হচ্ছে ডি এন্ড বি। ওকে, আচ্ছা, এবার সেল ওয়াল। সেল ওয়াল তো খুবই জানো যে সেল ওয়াল হচ্ছে প্ল্যান্ট সেলের মেইন ক্যারেক্টারিস্টিক্স, বলা কিছু নাই। আচ্ছা, ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেল ওয়ালে তিনটা লেয়ার আছে। এগুলো শুধু একটু মাথায় রাখতে হবে তোমাদের। সেটা হচ্ছে ফার্স্ট লেয়ারকে বলা হচ্ছে মিডল ল্যামেলা। ওকে, মিডল ল্যামেলা কিভাবে তৈরি হয়? এটা অনেক সময় আসে দুইটা জায়গা থেকে তৈরি হয়। দেখো, এই যে সাইটোপ্লাজম থেকে আসে যে অংশটা, এটা বলা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট, এবং গোলজি বডি, গোলজি বডি থেকে আসে হচ্ছে পেকটিন টাইপ ভেসিকল, পেকটিন টাইপ ভেসিকল। তাহলে এরা দুইটা দুইটা মিল হবে সেল ওয়াল তৈরি করে। এবার খেয়াল করবা, এবার খেয়াল করবা, সেল ওয়াল, ফর্মেশন অফ সেল ওয়াল, এটা তাহলে গোলজি বডি, এটা একটা ফাংশন। তাহলে এটা মুখস্থ করার দরকার নেই। দেখো এখানে কিভাবে সেল ওয়াল তৈরি হয় সেটা জানলে আমরা এই যে গোলজি বডি একটা ফাংশন কিন্তু আমরা করতে পারি। তাহলে ওখানে গোলজি বডি ফাংশনের মধ্যে কথা লেখা আছে। ওকে, আচ্ছা, আর কিছু বলার দরকার নেই এখান থেকে। আমরা এবার চলে যাব সেল ওয়ালে। আচ্ছা, খেয়াল করো এখানে স্ট্রাকচারে কি কি আছে। এক হচ্ছে, দেখো একটা হচ্ছে মিডল ল্যামেলা। আচ্ছা, একটু আসি। হ্যাঁ, দেখো একদম মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার মিডল ল্যামেলা। কেমন? এটা হচ্ছে মিডল ল্যামেলা। মিডল ল্যামেলার উপরে যেটা তৈরি হয়, দেখো এই অংশটা, এই যে এই অংশটা, এটা হচ্ছে প্রাইমারি ওয়াল। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে প্রাইমারি ওয়াল। প্রথমে যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্রাইমারি ওয়াল। প্রাইমারি ওয়াল সহজ। প্রাইমারি ওয়াল, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার্ড, সিঙ্গেল লেয়ার্ড। আর দেখো এখান থেকে, দেখো এখানে তিনটা লেয়ার আছে, এটা 1 থেকে 3, 1 2 3 লেয়ার, 3 লেয়ার, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াল। হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে ভাই এটা সেকেন্ডারি ওয়াল। এবার আসো, যে জায়গাগুলোতে গ্যাপ আছে, এই জায়গাগুলোতে গ্যাপ আছে, এই গ্যাপের জায়গাকে আমরা বলি পিট। গ্যাপের জায়গাগুলোতে বলা হয় পিট। খেয়াল করে দেখো, পিটের জায়গায় শুধুমাত্র মিডল ল্যামেলা আছে, মিডল ল্যামেলা প্রেজেন্ট, বাট প্রাইমারি এন্ড সেকেন্ডারি মেমব্রেন বা ওয়াল, প্রাইমারি সেকেন্ডারি ওয়াল এটা অ্যাবসেন্ট। ওকে, আচ্ছা, এখন দেখো এটা একটা পিট, এটা একটা পিট, এটা একটা পিট, এটা একটা পিট, তাহলে দুইটা পিট একসাথে থাকে, এটাকে বলা হয় পিট পেয়ার। খেয়াল করো, এটাকে বলা হচ্ছে পিট পেয়ার, তাই না? আচ্ছা, আবার আসো, মিডল ল্যামেলা যে পিটে থাকে, এই যে এই জায়গাটা, মিডল ল্যামেলা যে পিটে থাকে এই জায়গাটা, শুধু এই জায়গাটাকে বলা হচ্ছে পিট মেমব্রেন। পিট মেমব্রেন কিছু না, এটা অ্যাকচুয়ালি মিডল ল্যামেলা, মিডল ল্যামেলা। তাহলে পিটে যে মিডল ল্যামেলা থাকে এটাকে বলা হচ্ছে পিট, কি বলো, পিট মেমব্রেন। ওকে, আচ্ছা, এই পুরো স্ট্রাকচারটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে ইয়েস অর নোতে জানাও। এটা খুব সহজ, এটা বলা কিছু নাই। আমি এরপর এটা ডেসক্রিপশনে চলে যাব। ভেরি গুড, 100% বলেছো। যেটা বুঝতে পেরেছো। আচ্ছা, এটা ডেসক্রিপশন থেকে আসলে এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে এখানে মেইনলি কেমিক্যাল স্ট্রাকচারটা জানতে হয় যে কোন লেয়ারে কোন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স থাকে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি তোমাকে করে দিই তোমাদের জন্য। আচ্ছা, প্রথমে আসো প্রাইমারি ওয়াল। এটাতে থাকে হচ্ছে, যেটা এটা থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এভাবে আসবে। আচ্ছা, এগুলো তৈরি হচ্ছে প্রাইমারি ওয়ালে। ওকে, আচ্ছা, এখানে সেলুলার মেইন কম্পোনেন্টস কি? যে মেইন কম্পোনেন্টস হচ্ছে সেলুলোজ, তোমরা জানো, মনে রাখা সহজ, সেল থেকে সেলুলোজ। ওকে, এবার আসো, এখানে যেটা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ওয়াল, যেটা বলা হয় থার্ড লেয়ার, এখানে থাকে সেলুলোজ, লিগনিন। ঠিক আছে, তো এই কেমিক্যাল কম্পোজিশন গুলো কিন্তু চলে আসতে পারে। আচ্ছা, আসো, এরপর যেটা আছে সেটা হচ্ছে পিটের বিষয়টা। আচ্ছা, এগুলো আমি অলরেডি বলে ফেলেছি, বলা কিছু নাই। আচ্ছা, এই ছবিটা আমি একটু আসি। সেটা হচ্ছে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে এই যে পিট জায়গাটা কি থাকে, মিডল লেভেল, কিন্তু এই মিডল লেভেলেও কিছু সময় পোর থাকে। হ্যাঁ, পোর থাকে। তো তখন যেটা হয় সেটা হচ্ছে, ধরো এটা একটা সেল, তাই না? আমি যদি সেলটা দেখাই, দেখো এটা একটা সেল, এখানে একটা সেল আছে, আর এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা সেল। এই দুই সেলের দেখো মাঝখানে এই জায়গায় আছে মিডল লেভেল, খেয়াল করো, তাই না? মিডল লেভেল। তো অনেক সময় হয় কি মিডল লেভেলে পোর থাকে। হ্যাঁ, তখন যেটা হয় সেটা হচ্ছে এই সেলের সাইটোপ্লাজমের সাথে এই সেলের সাইটোপ্লাজমের একটা কানেকশন থাকে, এই মিডল লেভেল অংশটা থাকে না।
খেয়াল করে দেখো এই সেলের সাইটোপ্লাজমের সাথে এই সেলের সাইটোপ্লাজমের একটা কানেকশন তখন থাকে, মিডল লেভেলে থাকে না। তখন এই যে সাইটোপ্লাজমিক কানেকশন, এটাকে আমরা বলি প্লাজমা ডেসমাটা। তখন এটা বলা হয় প্লাজমা ডেসমাটা। তাহলে নরমালি পিট মেমব্রেনটা থাকে, কিন্তু পিট মেমব্রেন যদি না থাকে তখন কি হয়, এই সেলের সাথে এই সেলের সাইটোপ্লাজমিক কানেকশন থাকে, এই কানেকশনটাকে বলা হয় প্লাজমা ডেসমাটা। আচ্ছা, তোমরা প্লাজমা ডেসমাটা বিষয়টা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু ইয়েস অর নো এটা জানাও। ওকে, তাহলে আমাদের এই পড়াটা এখানকার পড়াটা হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এদের কাজ কি এত ইম্পর্টেন্ট না? হ্যাঁ, এক্সেলেন্ট, 100% বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, এবার কেমিক্যাল স্ট্রাকচার কিছু বলা নাই, এটা মুখস্থ করা। তোমাদের পড়তে হবে প্রাইমারি ওয়াল, এটাতে কি কি থাকে মুখস্থ করা। আচ্ছা, তারপরে হচ্ছে সেল ওয়াল, ফাঙ্গাই থাকে, কাইটিন, দেখো কতবার আসছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্যাকটেরিয়াতে কি থাকে, লিপিড, প্রোটিন, পলিমার গেল। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালগিতে কি থাকে, অ্যালগিতে থাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন, পলিস্যাকারাইড। ওকে, আচ্ছা, ডায়াটোমে কি থাকে, ডায়াটোমে থাকে হচ্ছে সিলিসিক অ্যাসিড গেল। আচ্ছা, আর্কিয়া, আর্কিয়া মানে হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, এখানে থাকে গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড। দেখো এগুলো মুখস্থ করা, হ্যাঁ, ক্লাস বলা কিছু নাই, ইউ হ্যাভ টু মেমোরাইজ, ঠিক আছে? আচ্ছা, এখন আসো সেল ওয়ালে সেলুলোজ কতটুকু থাকে, মেইন কম্পোনেন্ট সেলুলোজ, তাই না? দেখো এটা পড়তে পারো, কারণ যেহেতু সেলুলোজ আসতে পারে। সেলুলোজ হচ্ছে 40%। এবার কি করবা, সেলুলোজের অর্ধেক মানে সেলুলোজে যতগুলো গ্লুকোজ থাকবে এই স্ট্রাকচারে তার হাফ, অর্ধেক গ্লুকোজ থাকবে। তো এজন্য এটা আমরা বলি হেমি, হেমি মানে অর্ধেক, হাফ, হাফ সেলুলোজ। তাহলে এটা আমরা বলবো হেমি সেলুলোজ। এখন দেখো সেলুলোজ থাকে 40%, তাহলে হাফ সেলুলোজ কতটুকু থাকবে, হাফ সেলুলোজ থাকবে 20%। এভাবে আমরা কিছু জিনিস মনে রাখতে পারি, ঠিক আছে? দুটো জিনিস মনে রাখলাম, আর বাকি দুটো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আরেকটা স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, মেইন কম্পোনেন্ট সেলুলোজ তোমরা জানো। এই সেলুলোজ কি করে, সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ পলিমার, তাই না? সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ পলিমার, এই শব্দটা মনে রাখতে হবে। তোমরা যে শব্দগুলোতে সেলু, সেলু শব্দটা আছে, সেলু, সেখানে সবগুলোতে কিন্তু বিটা ডি থাকে। যেমন ধরো সেলোবায়োস, এই যে এখানে সেলু শব্দটা আছে, সেলোবায়োস, ঠিক আছে? তারপরে হেমি সেলুলোজ, সেলুলোজ, এগুলো সবগুলো হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এখন তোমাদের আমি একটা প্রশ্ন করি, বলো তো কোনটাতে আলফা ডি গ্লুকোজ থাকে, এটা একটু আমাকে জানাও, এটা একটু আমাকে দেখো। হ্যাঁ, আলফা ডি গ্লুকোজ থাকে। হ্যাঁ, দেখি প্রথমে কি অ্যান্সার করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ফুয়াদ ভালো অ্যান্সার করেছে, স্টার্চ, রাইট। আমাদের সকলে মেলটোজ, ওকে, ভালো। আমরা পলিস্যাকারাইডের মধ্যে স্টার্চ মনে রাখবো, তাই না? হ্যাঁ, ওকে, ভেরি গুড, ঠিক আছে। এবার আসো এই যে সেলুলোজ 1000 টু 3000 এটা মিলে তৈরি করে সেলুলোজ চেইন। এই সেলুলোজ চেইন 100 সেলুলোজ চেইন, কেন বা 100 সেলুলোজ চেইন, নট সেলুলোজ, 100 সেলুলোজ চেইন মিলে তৈরি করে হচ্ছে মিসেলিন, ক্রিস্টালিন মিসেলিন, এটা বলা হয় মিসেলিন। এবং খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্মলেস্ট স্ট্রাকচারাল ইউনিট অফ সেল ওয়াল। এটা পরীক্ষা আসে যে হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট স্ট্রাকচারাল ইউনিট অফ সেল ওয়াল, সেটা হচ্ছে মিসেলিন। এভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো 20 মিসেলি, এটা মিলে কি করবে, তারা তৈরি করবে মাইক্রোফাইব্রিল। খেয়াল করে দেখো এই যে শব্দটা আছে মাইক্রো, মাইক্রো মানে ছোট, ঠিক আছে? আচ্ছা, এবার আসো 250 মাইক্রোফাইব্রিল, তারা তৈরি করবে ম্যাক্রো। তার মানে অনেকগুলো মাইক্রো মিলে তো একটা ম্যাক্রো হবে, তাই না? তাহলে এই সংখ্যাগুলো এবং এই নামগুলো তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, কেমন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100%। এই অংশটা খুব ইম্পর্টেন্ট, এই চার্টটা, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, সেলুলার ফাংশন কি, সেলুলার বাইরে থাকে, এটা শেপ দেয়, তাই না? তারপরে হচ্ছে রেসিপিয়েন্ট দেয়, রিজিডিটি দেয়, এবং সেলুলার মাধ্যমে কি হয়, যেমন ওয়াটার মিনারেল ট্রান্সপোর্টেশন হয়, ট্রান্সপোর্টেশনের একটা রোল আছে। সুতরাং সেলুলারের ডিফারেন্ট রোল, এটা তোমাদেরকে একটু পড়তে হবে, ঠিক আছে? আমি বলবো যে ডাবল স্টার সেলুলার ফাংশন এটা এত ইম্পর্টেন্ট না, কিছু অর্গানিক ফাংশন বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আমি মেনশন করে দেব। তোমরা একটু বুঝে বলবা যে স্ট্রাকচারটা এখানে আছে, তাহলে ঠিক আছে, এই ধরনের ফাংশন এটা হওয়া সম্ভব, এভাবে পড়বা। তাহলে যখন প্রশ্নে অপশন আসবে যে হুইচ ওয়ান ইজ নট দ্য ফাংশন অথবা হুইচ ওয়ান ইজ দ্য ফাংশন, তখন তুমি কিন্তু নিজের কনসেপশন থেকে অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? গেল। আচ্ছা, তোমাদের জন্য একটা কুইজ, বলো এই কুইজের অ্যান্সারটা করো দেখি। দেখি সহজ। হ্যাঁ, সেলুলার অ্যাকসেন্ট কোথায়, এটা সহজ প্রশ্ন। হ্যাঁ, সবাই পার্সেন্ট করো সেলুলার অ্যাকসেন্ট। হ্যাঁ, এটা তো ভুল করার কোনো সুযোগ নাই, ভেরি গুড, 100% সঠিক উত্তর দিয়েছে। আমাদের উত্তর হচ্ছে স্পার্মা পোলেন। আচ্ছা, এবার প্রিভিয়াস কোশ্চেন, ফাঙ্গাই সেল ওয়ালে কি থাকে, একটু আগে আমরা দেখেছি, এটা একটু কমেন্টে আমাদের জানাও, খুব সহজ। ফাঙ্গাই সেল ওয়ালে কি থাকে, ঠিক আছে? আমাদেরকে সুন্দর দিয়েছে লাইসা, ফাবিহা, রাহিন, অন্বেষা, সাদিফা, তোমাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। ফার্স্ট ফিঙ্গার দিয়েছে লাইসা, ওকে, থ্যাংক ইউ লাইসা। আচ্ছা, আমরা একটু দেখি এটা কি হবে। ওকে, ভেরি গুড, এটা খুব সহজ, কাইটিন। আচ্ছা, এবার আসবো প্রোটোপ্লাস্ট। আসলে প্রোটোপ্লাস্ট এত ইম্পর্টেন্ট না, সেটা হচ্ছে সেল ওয়ালের ভেতরের অংশটাকে আমরা বলি প্রোটোপ্লাস্ট, ঠিক আছে? এতটুকুই। আচ্ছা, এখন এখানে আসলে সেটা হচ্ছে এখানে এই যে আগেস্টিক সাবস্টেন্স আছে, কি কি আগেস্টিক সাবস্টেন্স, উদাহরণ আমাদের মনে রাখা সম্ভব না, একটা রিডিং করবা। আচ্ছা, আমরা চলে যাব প্রোটোপ্লাজমে। আচ্ছা, খেয়াল করো এখানে যদি অপশন আসে হুইচ ওয়ান ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অথবা হুইচ ওয়ান ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ প্রোটোপ্লাজম, সেটাই আসতে পারে। আচ্ছা, সেটা আমরা কিভাবে মনে রাখবো, খেয়াল করো তোমাদের কোথায় ভুল হতে পারে, ভুল হতে পারে এই যে দেখো, খেয়াল করো এটা, ওকে, এই যে সেমি সলিড, হয়তো অপশনে চলে আসছে লিকুইড, তুমি খেয়াল করো নাই, তখন তোমার ভুল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো এটা একটা, আচ্ছা, তাহলে এটা কলোয়েডাল টাইপ হবে এবং এটা সেমি সলিড হবে। আচ্ছা, এটা ট্রান্সপারেন্ট, এই জিনিসগুলো মনে রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে যে শব্দটা আসছে সেটা অলরেডি আমরা কিন্তু প্রথম স্লাইডে দেখিয়েছি, দুজন সায়েন্টিস্ট, একজনের নাম হচ্ছে ডুজার্ডিন, তিনি নামকরণ করেছিলেন সার্কট। আচ্ছা, আরেকটা হচ্ছে পার্কিনজি, দেখো এখানে পিতে পার্কিনজি আর পিতে প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানীর নামেও পি আছে, পিতে পার্কিনজি, আমি এটা দেখেছি আগে। আচ্ছা, এবার আসো এটাকে বলা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, স্যার পছন্দ করে হাক্সলি, বিজ্ঞানী হাক্সলি, উনি বলেছেন প্রোটোপ্লাজম ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ। এটাকে আমি ট্রিপল স্টার দিতে চাই, কারণ এটা অনেক সময় চলে আসে দুভাবে, যেটাকে বলেছেন বিজ্ঞানী হাক্সলি এবং এভাবে আসে যে হুইচ ওয়ান ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ, প্রোটোপ্লাজম, ঠিক আছে? এটা অপশনে পরীক্ষা চলে আসে। আচ্ছা, প্রোটোপ্লাজমে কতটুকু পানি থাকে, খেয়াল করো 70 to 90%। আচ্ছা, এখানে একটু লিখে রাখবা, এটা আরেকটা বই অনুযায়ী, আলিম স্যারের বই অনুযায়ী এটা 80 to 90%। তাহলে দুইটা একসাথে রাখবো, 70 to 90%, যদি অপশনে 70 to 90% না থাকে তখন আমরা উত্তর দিব 80 to 90%, ওকে। আর আমরা জানি ওয়াটারকে বলা হয় ফ্লুইড অফ লাইফ, এটা কি না জানে, এটা সবাই জানে। তো এগুলো মুখস্থ করার দরকার নাই, মেইনলি আমরা এখান থেকে পড়বো হচ্ছে সায়েন্টিস্ট তিনজনের নাম, ঠিক আছে? শেষ। আচ্ছা, আসো ফিজিক্যাল প্রপার্টিজ অফ প্রোটোপ্লাজম, এই যে যা যা বলছি এগুলো এখানে লেখা আছে, ঠিক আছে? আর মুখস্থ করবো না, আমি বলবো যে বেটার তুমি এটা রিডিং করো, এনাফ, ওকে। আচ্ছা, আসো কেমিক্যাল প্রপার্টিজ। আচ্ছা, এখানে তো অনেক কিছু থাকবে, বলার কিছু নাই। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি থাকবে মনে রাখবা প্রোটোপ্লাজম পি, আর সবচেয়ে বেশি থাকবে পি মানে প্রোটিন, মনে রাখা সহজ। তাহলে প্রোটোপ্লাজমে প্রোটিন সবচেয়ে বেশি থাকে, এই তথ্য আসতে পারে। আচ্ছা, এবার আসো বায়োলজিক্যাল প্রপার্টিজ। আচ্ছা, এখানে যেটা আছে সেটা হচ্ছে যে প্রোটোপ্লাজমের প্রপার্টিজ হচ্ছে লিভিং অর্গানিজমের প্রপার্টিজ। তাহলে আলটিমেটলি আমাদের বডিতে কি আছে, তুমি জানো আমাদের তো সেল ওয়াল নাই, তাহলে সেল ওয়াল ছাড়া ভেতরে পুরো অংশটাই প্রোটোপ্লাজম। তাহলে আসলে আমাদের হিউম্যান বডি বা একটা অর্গানিজম এর মানে সবকিছু আসলে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম যা করে ওটাই আলটিমেটলি ওই অর্গানিজমের ফাংশন, ঠিক আছে? এজন্য এটাকে এই কথা বলা হচ্ছে যে বায়োলজিক্যাল ফিচার অফ প্রোটোপ্লাজম ইজ দ্য ফিচার অফ লিভিং বিং, মানে প্রোটোপ্লাজমে যা হয় এটাই তো জীবে হয়, ঠিক আছে? এই তথ্যটা আমরা একটু জানতে পারি, এই আর কিছু না, আলটিমেটলি এই অংশটা মোটেই গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? গুরুত্বপূর্ণ না, মুখস্থ করার জন্য একদম গুরুত্বপূর্ণ না। আচ্ছা, মুভমেন্ট অফ প্রোটোপ্লাজম। আচ্ছা, এখানে দেখো যে প্রোটোপ্লাজম একটা সেমি লিকুইড, তাই না? এটা সেমি লিকুইড যে কোনো জিনিস কি হতে পারে, মুভ করতে পারে, তাই এটা সলিড না, এটা সেমি লিকুইড। তো প্রোটোপ্লাজমের মুভমেন্টকে আমরা দুভাবে ভাগ করি, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে রোটেশন, রোটেশনটা কি একদিকে, যেমন আমি যদি এখানে তোমাদের দেখাই সেটা হচ্ছে দুই ধরনের হতে পারে। এই ধরো একটা সেল, এই সেলের একটা নিউক্লিয়াস, তাহলে এখানে যদি এভাবে মুভ করে প্রোটোপ্লাজমটা, তাহলে এটাকে আমরা বলবো আই মানে রোটেশন, এটাকে আমরা বলবো রোটেশন, একদিকে মুভ করতেছে। আর যদি এরকম হয় একটা সেল, সেলের একটা নিউক্লিয়াস, প্রোটোপ্লাজমটা বিভিন্ন দিকে মুভ করতেছে, ঠিক আছে? একবার এই অংশটা এভাবে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আবার একটা অংশ এদিকে যাচ্ছে, ঠিক আছে? একটা অংশ ধরো এদিকে যাচ্ছে, তাহলে ডিফারেন্ট ডিরেকশনে মুভ করতেছে, প্রোটোপ্লাজমটা ডিফারেন্ট ডিরেকশনে মুভ করতেছে, এটা আমরা বলি সার্কুলেশন। আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে এটা বুঝে লাভ নাই, তোমাকে উদাহরণ রাখতে হবে, ঠিক আছে? কেমন? আচ্ছা, রোটেশন কার হয়, দেখো রোটেশন হয় হচ্ছে পাতা ঝাঁঝি, এটা মনে রাখতে হবে। পাতা ঝাঁঝি নামে একটা প্ল্যান্ট আছে, এই পাতা ঝাঁঝিকে পাতা ঝাঁঝিতে কি হয়, রোটেশন হয়। আচ্ছা, আচ্ছা, সেমি লিকুইড মানে সেমি সলিড, বুঝছো? একই কথা, মানে হাফ লিকুইড হাফ সলিড, এজন্য বলা হচ্ছে সেমি সলিড অর সেমি লিকুইড, কোনো সমস্যা নেই, একই কথা। হ্যাঁ, কোনটাই ভুল না। আচ্ছা, এবার আসো ডিফারেন্ট ওয়েতে ইরেগুলার ডিরেকশনে যদি মুভমেন্ট হয়, এটা আমরা বলি সার্কুলেশন, সার্কুলেশন। তো দেখো আমাদের বডিতে সার্কুলেশন হয় ডিফারেন্ট দিকে, হয় না? হাতে উপরে দিকে যাচ্ছে, নিচে দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে, তাহলে ডিফারেন্ট ডিরেকশন হয়, এগুলো সার্কুলেশন। এখন এটা কি আমরা বলবো, আমরা ট্রেড, ট্রেড মানে কি বাণিজ্য করা, তাই না? আমরা যদি ট্রেড করি, বাণিজ্য করি, তখন কি হয়, আমাদের কি একদিকে হয়, তুমি বাজারে যাও, ধরো বাজার তোমার ধারণা বুঝাচ্ছি, তুমি যদি বাজারে যাও, হ্যাঁ বাজার করতে, এটা আমি যদি ট্রেড বলি, ট্রেড মানে আসলে আলটিমেটলি এই বাজার শপিং শপিং ট্রেডের মধ্যে চলে আসবে। তাহলে তুমি কি একটা দোকানে যাও, বিভিন্ন দিকে ঘুরে ঘুরে তুমি বাজার করো, তাই না? তাহলে দেখো এখানে যে উদাহরণ আছে, এই উদাহরণে ট্রেড শব্দটা আছে, ট্রেড, ট্রেড স্ক্যানশিয়াসেল, ট্রেড স্ক্যানশিয়াসেল। তো মনে রাখার জন্য সুবিধা কি, যে সার্কুলেশন যেটা ডিফারেন্ট ডিরেকশনে সেটা হচ্ছে ট্রেড বাজার করার মতো, এজন্য এটা উদাহরণ হচ্ছে ট্রেড স্ক্যানশিয়াসেল। শেষ, একটা মনে রাখলে আরেকটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবার সো প্লাজমা মেমব্রেন, এটা খুব সহজ।
প্লাজমা মেমব্রেন এটা তোমরা খুবই ভালো জানো যে বাইরের যে থাকে সেলের যে মেমব্রেনটা থাকে, তো আমাদের ভর্তি পরীক্ষার জন্য কোন জিনিসগুলো হাইলাইট করতে হবে বা জানতে হবে আমি একটু বলে দিচ্ছি তোমাদের। তো বাইরের সবাই জানেন এই যে এই কথা, এটা হচ্ছে সেমি পারমিয়েবল। এখন মনে রাখবা সেমি পারমিয়েবল, দেখো আমি যদি এটা একটা সেল মেমব্রেন বলি তাহলে ওয়াটার এবং এখানে ডিজলভ সলিড কিছু সলিড থাকে বলে। আচ্ছা দুটোই যদি যেতে পারে একটা মেমব্রেনকে ক্রস করে, এটাকে আমরা বলি পারমিয়েবল, এটাকে বলি পারমিয়েবল মেমব্রেন, এটাকে বলা হয় পারমিয়েবল মেমব্রেন। উদাহরণ হচ্ছে সেল ওয়াল, সেল ওয়াল। আর যদি একটা মেমব্রেন এরকম থাকে, ওয়াটার যেতে পারে, ওয়াটার যেতে পারে বাট সলিউট কেন ডাইরেক্টলি পাস, কেন ডাইরেক্টলি সরাসরি যেতে পারে না, হ্যাঁ ডাইরেক্টলি পাস। তাহলে এইটাকেই আমরা বলি সেমি যেতে পারে না, হ্যাঁ পারমিয়েবল মেমব্রেন। এটার উদাহরণ হচ্ছে সেল মেমব্রেন, এটার উদাহরণ হচ্ছে সেল মেমব্রেন। ওকে, তাহলে এই একটা ছবি দিয়ে আমরা কিন্তু পারমিয়েবল মেমব্রেন এবং সেমি পারমিয়েবল মেমব্রেন। আচ্ছা তোমরা বলেছো সেমি পারমিয়েবল আর সিলেক্টিভলি পারমিয়েবল কি একই টার্ম? ইয়েস, দুটো একই জিনিস। সিলেকশন করে দিচ্ছি যে এটা যেতে পারবে এটা যেতে পারবে না, এজন্য এটাকে আমরা বলি সিলেক্টিভলি পারমিয়েবল, এটাই সেমি পারমিয়েবল। ভেরি গুড, তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। ওকে আচ্ছা এবার আসো, তাহলে আমাদের এখানে সেমি পারমিয়েবল বা সিলেক্টিভলি পারমিয়েবল কি থাকে, লিপোপ্রোটিন থাকে, এগুলো আমরা জানো, কিছু বলার নাই। আচ্ছা এখানে দেখো ক্যালকুলেট কিছু শব্দ আছে, প্লাজমা মেমব্রেনে কিছু স্পেশাল নাম আছে, যেমন প্লাজমা লেমা। এই প্লাজমা লেমা নামকরণ করেছিলেন বিজ্ঞানীর নাম নাগেলি ফ্রেমার, এটা তোমরা কিন্তু এই শালগুলো কখনোই পড়বা না, এই এখানে শালগুলো কখনোই পড়বা না। আচ্ছা গেল। আচ্ছা প্লাজমা লেমা শব্দটা প্রথম যে ব্যবহার করেছিলেন সেই বিজ্ঞানীর নাম হচ্ছে প্লাওয়ার। নাম মনে রাখা সহজ, প্লাজমা এখানে তো প্লা, এখানে তো প্লাওয়ার, প্লাও, ঠিক আছে? তাহলে নাম মনে রাখা সহজ। তাহলে প্লাজমা লেমা ফার্স্ট ইউজড বাই প্লাওয়ার, ঠিক আছে? তুমি উচ্চারণগত ভাবে মনে রাখা সহজ, ঠিক আছে? আচ্ছা গেল। আচ্ছা এবার আসো, প্লাজমা মেমব্রেনের জায়গায় জায়গায় কি থাকে, যেমন ধরো এই যে এরকম এরকম আমাদের আঙুলের যে আগা আছে এই আগা যেরকম প্রোটেকশন, এরকম প্লাজমা মেমব্রেনের জায়গায় জায়গায় প্রোটেকশন থাকতে পারে। এই স্মল প্রোটেকশন আমি একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো একটা সেল, হ্যাঁ এই সেলে এইখানে থাকবে এরকম প্রোটেকশন। একটা সেলে থাকলে এটাকে আমরা বলি, এটাকে আমরা বলি মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই। মনে রাখবে মাইক্রোভিলাই থাকে হচ্ছে সেল এ। এখন তোমাদের যে প্রশ্ন বলো তো ভিলাই কোথায় থাকে, ভিলাই কোথায় থাকে? হ্যাঁ এটা বায়ু পড়া, বলো ভিলাই, ভিলাই কোথায় থাকে? হ্যাঁ দেখি কে প্রথম উত্তর করতে পারে। হ্যাঁ ঠিক আছে, সবাই খুব ভালো দিয়েছো। স্মল ইন্টেস্টাইন, তাই না? খেয়াল করো স্মল ইন্টেস্টাইন কিন্তু একটা অর্গান, অর্গানে থাকে ভিলাই আর মাইক্রোভেনের ছোট ভিলাই, এজন্য একটা সেল থাকবে, সেল থাকবে মাইক্রোভিলাই, এভাবে মনে রাখতে হবে। কেমন? আচ্ছা গেল। এটা মোটামুটি এখানে পড়া। আচ্ছা এবার সব ফিজিক্যাল স্ট্রাকচার খুব সহজ, এটা তোমাদের আলাদা করে খুব ডিটেইল বলা কিছু নাই, শুধু বিজ্ঞানীর নামগুলো তোমাদের মনে রাখতে হবে। খেয়াল করে দেখো বিজ্ঞানী ড্যানিয়েল ডেভসন, তার দিয়েছিলেন স্যান্ডউইচ মডেল। তাহলে এটা কিভাবে মনে রাখবো? মনে রাখবো দাদা, দাদা, হ্যাঁ দাদা স্যান্ডউইচ খাবো, স্যান্ড আচ্ছা উইচ খাবো। তাহলে তুমি তোমার দাদাকে বলতেছো যে স্যান্ডউইচ খাবো, দাদাকে আমরা অনেক আবদার করি না, তাহলে সেখানে আমরা কি মনে রাখবো? দাদা মানে ড্যানিয়েল ডেভসন, তারা দিয়েছিলেন স্যান্ডউইচ মডেল। তারা কি বলেছেন? তারা বলেছেন মাঝখানে থাকে হচ্ছে দেখো খেয়াল করে, মাঝখানে থাকে লিপিড আর উপরে এবং নিচে মানে বাইরের দিকে থাকে হচ্ছে প্রোটিন, ঠিক আছে? তাহলে দেখো মাঝখানে হচ্ছে লিপিড, উপরে নিচে প্রোটিন, তাহলে বিষয়টা স্যান্ডউইচের মতো হয়ে গেল। এজন্য এই মডেলকে বলা হয় স্যান্ডউইচ মডেল, ঠিক আছে? ওকে এখানে মনে রাখার জন্য খেয়াল করো প্রোটিন পি, পি মানে হচ্ছে পেরিফেরি, বাইরের দিকে, পেরিফেরি মানে এটা মনে রাখতে হবে যে স্যান্ডউইচ মডেলের বাইরের দিকে কি ছিল আর ভেতরে কি ছিল। তাহলে মনে রাখবো পিতে প্রোটিন, পিতে পেরিফেরি, তাহলে পেরিফেরি দিকে থাকবে হচ্ছে কি প্রোটিন, ঠিক আছে? এই মোটামুটি এখানকার কথা। আচ্ছা এরপরে আসো যেটা সেটা হচ্ছে এখানে দেখো এই যে আমাদের যে ফসফোলিপিড থাকে সেটা একটা হেড থাকে, হেডটা হচ্ছে ফসফেট যেটা হাইড্রোফিলিক, আর ফ্যাটি অ্যাসিড যেটা হাইড্রোফোবিক, দুইটা ফ্যাটি অ্যাসিড তেল থাকে যেটা হচ্ছে হাইড্রোফোবিক। এতটুকু সবাই জানা আছে, আমি জানি এটা না জেনে কেউ আসলে এর সাথে আসে নাই, খুব সহজ। আচ্ছা এরপরে আসো যেটা সবচেয়ে গ্রহণযোগ্য মডেল দিয়েছেন বিজ্ঞানীর নাম হচ্ছে সিঙ্গার এন্ড নিকলসন। আচ্ছা সেটাকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, এটা কি না জানেন? সিঙ্গার নিকলসন ফ্লুইড মোজাইক মডেল, এই যে এই সালটা লাগবে, এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের পরের বছর, খেয়াল করে দেখো 1972, মুক্তিযুদ্ধের পরের বছর। তোমরা সময় 1972 মুখস্থ করে মনে রাখতে পারবা না, কিন্তু এই ক্লাস আমি বললাম মুক্তিযুদ্ধের পরের বছর, তখন কিন্তু তোমার মনে থাকবে। কেমন? আচ্ছা এবার আরেকটা আছে সেটা হচ্ছে একজন বিজ্ঞানী বলেছেন যে এখানে প্রোটিন লিপিড যাই থাকুক এটাকে উনি বলছেন পুরোটা মিলে একটা মেমব্রেন, পুরোটা মিলে একটা মেমব্রেন, এটাকে বলা হয় ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। এটা দিয়েছেন বিজ্ঞানীর নাম হচ্ছে রবার্টসন, রবার্টসন ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। তাহলে এই সাতটা কথা নেই, এই সাতটা কথা নেই আমি শুধু এই সাতটা বলবো। আমরা বিজ্ঞানী রবার্টসন বলেছেন যে এখানে প্রোটিন লিপিড যে লেয়ারই থাকুক পুরোটা আসলে একটা ইউনিট, এটাকে বলা হয় ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। এটা আমরা মতবাদ, আমাদের সবচেয়ে অ্যাকসেপ্টেবল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, খুব সহজ। আচ্ছা রবার্টসন উনি দিয়েছেন, আচ্ছা এই সাতটা আমি বলবো যে দরকার নেই, হ্যাঁ ওকে আচ্ছা গেল এই কথা আমি বলেছি। এবার ফ্লুইড মোজাইক মডেল, আচ্ছা এটা সবচেয়ে অ্যাকসেপ্টেবল। ওকে এটা হচ্ছে দুটো লেয়ার থাকে, এটা তোমরা জানো, এবং এটা দেখতে হয় আইসবার্গের মতো, তাই না? আচ্ছা আইসবার্গে তোমরা জানো যে কি থাকে, জায়গায় জায়গায় আইসবার্গ থাকে, সমুদ্রে জায়গায় জায়গায় আইসবার্গ থাকে আর বাকি জায়গাগুলো থাকে পানি, ঠিক আছে? ফ্লুইড মোজাইক মডেল। এবার তোমাদেরকে আমি একটা ট্রিকি প্রশ্ন করবো, দেখি কাজ কনসেপশন ভালো। সেটা হচ্ছে ফ্লুইড, ফ্লুইড তো একটা আছে যে সমুদ্রের পানি, আর মোজাইক, মোজাইকগুলো হচ্ছে আইসবার্গ, ঠিক আছে? এই মোজাইকটা কি, এটা কি প্রোটিন নাকি লিপিড? তোমরা বলো তো ফ্লুইড মোজাইক মডেলে মোজাইকটা কি, ফ্লুইডটা কি আর মোজাইকটা কি, কোনটা প্রোটিন কোনটা লিপিড, দেখি কাদের কনসেপশন ভালো। হ্যাঁ মোজাইকটা কি? হ্যাঁ ঠিক আছে ওকে মেনে নিচ্ছি। হ্যাঁ দুই একজন ছাড়া বাকিরা সঠিক উত্তর করেছো, সবাই আমরা যারা ভুল করেছো। মোজাইক বা আইসবার্গ হচ্ছে প্রোটিন, মোজাইক লিখো মোজাইক বা আইসবার্গ হচ্ছে প্রোটিন নট লিপিড, লিপিডগুলো হচ্ছে পানি ফ্লুইড, ঠিক আছে? কারণ ফসফোলিপিড তো সব জায়গায় থাকে, এজন্য এটা ফ্লুইড বা এটা পানি মতো কাজ করে। আর যেটা হচ্ছে মোজাইক অথবা আইসবার্গ সেটা হচ্ছে প্রোটিন, কারণ প্রোটিন সব জায়গায় থাকে না, জায়গায় জায়গায় থাকে, ঠিক আছে? ওকে হ্যাঁ এটা লিখবা। আচ্ছা গেল। এবার ফসফোলিপিড বাইরে অলরেডি বলা হয়েছে। আচ্ছা এখানে দেখো খেয়াল করে পুরোটাই আমরা করবো, এর মধ্যে দেখো খেয়াল করে যে মেমব্রেনে 40% থাকে লিপিড আর 60% থাকে প্রোটিন, এটা তোমরা রাখবো। আচ্ছা এই পুরো অংশটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি। ওকে এই যে আমাদের বইয়ের সেই ছবি, আচ্ছা ছবি থেকে যেটা খেয়াল করে দেখি সেটা হচ্ছে এখানে থাকে হেড হাইড্রোফোবিক তেল থাকে দুইটা, এই পুরোটাকে মিলে আমরা কি বলতেছি ফসফোলিপিড, যেহেতু দুইটা লেয়ার থাকে এজন্য বলা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, এটা খুব সহজ। আচ্ছা এবার এখানে বাইরের আউটার সারফেসে দেখো এই যে কোলেস্টেরল থাকে এবং গ্লাইকোপ্রোটিন থাকে। আচ্ছা গ্লাইকোপ্রোটিন মানে কি লিখা রাখো, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, এটা বলা হয় গ্লাইকোপ্রোটিন। তাই খুব সহজ, সেটা হচ্ছে গ্লাইকো লিপিড, গ্লাইকোলিপিড হচ্ছে কার্বোহাইড্রেট প্লাস লিপিড, এই দুইটারে একসাথে বলা হয় গ্লাইকো ক্যালিক্স, এটা তোমরা জানো। কিন্তু যেটা খেয়াল করে হয়তো খেয়াল করো নাই সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড এই মিলে যে গ্লাইকো ক্যালিক্স এরা সবসময় আউটার সারফেসে থাকবে, এই কথা মনে রাখতে হবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা দুই নম্বর হচ্ছে এখানে তিন ধরনের প্রোটিন আছে, দেখো কোলেস্টেরল আউটার সারফেসে থাকবে, তিন ধরনের প্রোটিন আছে, খেয়াল করে দেখো এই যে একটা হচ্ছে ইন্টিগ্রাল যেটা হচ্ছে থ্রু আউট টু লেয়ার, তাহলে এটা কেন বলবো থ্রো এইচ আর ও ইউ জি এইচ ও ইউ টি থ্রু আউট টু লেয়ার্স, দুইটা লেয়ার মিলে থাকবে, এটা হচ্ছে ইন্টিগ্রাল। যেটা একটা সারফেসে থাকবে এই যে এইটা, এটা বলবো পেরিফেরাল, বাইরের দিকে থাকবে, হ্যাঁ একটা সারফেসে। আচ্ছা আরেকটা হচ্ছে কিছু প্রোটিন আছে, এই যে প্রোটিন, এই প্রোটিনগুলা এগুলোর সাথে লিপিড থাকে, এজন্য বলা হয় লিপিড কম্বাইন্ড প্রোটিন, বা আমরা বলতে পারি লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন হ্যাঁ লিপিড প্লাস প্রোটিন, এটাকে বলবো লিপোপ্রোটিন। তাহলে এই তিন ধরনের প্রোটিন তোমরা পাই, তাহলে দুইটা সারফেস মিলে আছে, এটাকে বলবো ইন্টিগ্রাল প্রোটিন, যে কোনো একটা সারফেসে থাকে এটাকে বলি পেরিফেরাল প্রোটিন, আর লিপিডের সাথে কম্বাইন্ড হয়ে থাকে এটা হচ্ছে লিপোপ্রোটিন, লিপিড প্রোটিন, এটা কি বলবো লিপোপ্রোটিন। দেখো এই যে আমাদের সেই স্ট্রাকচারগুলো এখানে সুন্দরভাবে আমরা দেখিয়েছি, খেয়াল করো এই যে একটা সারফেসে থাকে পেরিফেরাল প্রোটিন, একটা সারফেসে থাকে পেরিফেরাল প্রোটিন, আর দেখো থ্রোআউট সারফেস দুই সারফেস মিলে থাকে, এগুলো হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আচ্ছা তারপরে দেখো কোলেস্টেরল এই যে বাইরের সারফেসে থাকে, তাই না? আচ্ছা আরেকটা হচ্ছে ইউজার বাইরের সারফেসে থাকে, আরেকটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, দেখো এটা আউটার সারফেসে থাকে। আচ্ছা
একটা ফসফোলিপিড স্ট্রাকচার দেখো করে এই হেড আর টেইল হচ্ছে হাইড্রোফোবিক আর হেডটা হচ্ছে হাইড্রোফিলিক বা পোলার। এই তো এগুলো সিম্পল জিনিস। আচ্ছা গেল। এবার মেমব্রেন প্রোটিন তিন ধরনের থাকে, এটা অলরেডি মেনশন। ফাংশন অফ প্লাজমা মেমব্রেন, আচ্ছা এই ক্ষেত্রে আমাদের করতে হবে, কিন্তু আমি বলবো যে এটা 100%, এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ভর্তি পরীক্ষার জন্য। এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা খেয়াল করে দেখো, তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে এটা মুখস্থ করবো না। প্লাজমা মেমব্রেন এটা কোথায় থাকে এটা মাথায় রাখবা। প্লাজমা মেমব্রেনে কি কি কনস্টিটিউয়েন্ট আছে, কি কি কম্পোনেন্টস আছে এটা মাথায় রাখবা। এরপরে তুমি ফাংশন করো, তখন তোমার ফাংশন করাটা সহজ হবে। খেয়াল করে দেখো, আমি দুই একটা জিনিস বলি, প্রত্যেকটা ফাংশন ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো, এটা রিসেপ্টর ফর হরমোন, নিউরোট্রান্সমিটার, হ্যাঁ, এবং একটা আমাদের একটা আছে প্রসেস আছে বডিতে, সেটা বলা হয় রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। কেন? কারণ হচ্ছে প্লাজমা মেমব্রেনে যে প্রোটিনগুলো থাকে, এই প্রোটিনগুলো এই রিসেপ্টর হিসেবে কাজ করে। প্লাজমা মেমব্রেনের রিসেপ্টর এখন সেটা হরমোন রিসেপ্টর হতে পারে, এটা এনজাইম রিসেপ্টর হতে পারে, এটা কোনো ফিজিওলজিক্যাল প্রসেসের রিসেপ্টর হতে পারে। এজন্য এটা একটা ফাংশন অফ প্লাজমা প্রোটিন, প্লাজমা মেমব্রেন গেল। এবার আসো ট্রান্সপোর্ট, তুমি দেখো প্লাজমা মেমব্রেনে কি থাকে, ডিফারেন্ট টাইপ অফ প্রোটিন, বিশেষ করে ইন্টিগ্রাল প্রোটিন, যেটা ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে। ঠিক আছে, ক্যারিয়ার বিভিন্ন ধরনের সাবস্টেন্স, হ্যাঁ, ইলেক্ট্রোলাইটস থেকে শুরু করে যে কোনো কিছু ট্রান্সপোর্টেশন ক্যারিয়ার হিসেবে কাজ করে, সেটা এখানে লেখা আছে। ওকে, এবার দেখো এনজাইমস আর প্রোটিন, তাহলে প্লাজমা মেমব্রেনে কিছু প্রোটিন থাকে, ওদের কিছু কিছু এনজাইম হিসেবে কাজ করে। তাহলে দেখো একটা এনজাইম, কেন? ওই যে প্লাজমা মেমব্রেনে প্রোটিন থাকে, এই প্রোটিন তো এনজাইম, কিছু প্রোটিন তো এনজাইম হিসেবে কাজ করে, এজন্য এটা একটা ফাংশন। ঠিক আছে, গেল। এরপর আসো, এটা সেল অ্যাটাচমেন্টে হেল্প করে। এই দেখো অ্যাটাচ উইথ সেল গ্রুপস ইন টিস্যু, তোমরা জানো স্কিনে একটা সেলের সাথে আরেকটা সেল অ্যাটাচ একসাথে থাকে, কম্প্যাক্টেড। দেখো দেখো, ধরো আমি দেখাচ্ছি প্লাজমা মেমব্রেনের, ধরো এই প্লাজমা মেমব্রেনের বাইরে দিকে অংশ যে গ্লাইকোক্যালিক্স, এই আরেকটা সেলে প্লাজমা মেমব্রেনের গ্লাইকোক্যালিক্স থাকে এইভাবে 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 অ্যাটাচ হয়ে থাকে। তাহলে কি হয়, দুইটা সেলের মধ্যে কি থাকে, মানে আটকে থাকে, দুইটা সেল একসাথে আটকে থাকে। ঠিক আছে, এজন্য টিস্যুটা খুব সুন্দরভাবে ফর্ম হয়। ঠিক আছে, এতটুকু জানলেই হবে, এতটুকু বুঝলেই হবে। কেমন? আচ্ছা আসো। আচ্ছা তারপরে হচ্ছে ওই অ্যাটাচ থাকে, অ্যাটাচ থেকে হচ্ছে সাইটোস্কেলেটন কি করে, এটা স্ট্যাবল করে। মানে তুমি একটু মাথায় চিন্তা করে ফাংশনগুলো একবার করবা, তাহলে দ্বিতীয়বার যখন মেমোরাইজ করবা তখন তোমার আলাদা করে মানে কষ্ট হবে না। ঠিক আছে, আচ্ছা এবার আসো গ্লাইকোক্যালিক্স। আচ্ছা এখানে যেটা আছে গ্লাইকোক্যালিক্স অলরেডি আমি বলেছি বলা কিছু নেই। আচ্ছা কোলেস্টেরল, আচ্ছা কোলেস্টেরল কি? এটা হচ্ছে এক ধরনের স্টেরয়েড, লিপিড সাবস্টেন্স। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের স্টেরয়েড। তাহলে এটা আমরা একটু লিখে দেবো এর সাথে, কোলেস্টেরল এক ধরনের স্টেরয়েড। ঠিক আছে, কোলেস্টেরল হচ্ছে এক ধরনের স্টেরয়েড। ওকে, আচ্ছা এবার আসো এটার কি আছে, যে ভেরিয়েবল সেল সারফেস পারমিয়াবিলিটি, অ্যাক্টিভিটি, এগুলো আছে, বলা কিছু নেই। আচ্ছা মোজাইক কেমন হচ্ছে তোমরা জানো। আচ্ছা এখানে যেটা একটা ইম্পর্টেন্ট কথা বলছে সেটা হচ্ছে এই যে ক্যালকুলাস আছে, এই যে লিপিড পার্টিকলস মানে ফসফোলিপিড, এই যে লিপিড পার্টিকলস, এটা ক্যান চেঞ্জ দেয়ার পজিশন। তারা কি করতে পারে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে, হ্যাঁ ভাসতে থাকে। ঠিক আছে, আচ্ছা দুই নম্বর হচ্ছে পানি। খেয়াল করো, প্রোটিনগুলো ছিল মোজাইক আর লিপিডগুলো কি ছিল, লিপিডগুলো ছিল হচ্ছে বলো পানি, ফ্লুইড। ফ্লুইড কি হয়, জায়গা থেকে যায়, মুভমেন্ট, আবার নিজের এক্সিস, মানে মানে আমি এখান থেকে এখানে গেলাম, এটা এক ধরনের মুভমেন্ট। আর আমি এক জায়গায় আছি কিন্তু আমি ঘুরতেছি এখানে, তাহলে এই দুই ধরনের মুভমেন্ট করতে পারে, এটা বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এই এতটুকু লিপিডগুলো হচ্ছে কি করতে পারে, একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট করতে পারে, এতটুকু জানলেই হয়। কেমন? গেল। আচ্ছা কনস্টিটিউয়েন্ট অফ সেল মেমব্রেন বলা কিছু নাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম পার্সেন্টেজ সহ তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ দেখো প্রোটিন সবচেয়ে বেশি থাকে না, আচ্ছা প্রোটিন 60-80%, আবার লিপিডের মধ্যে হচ্ছে সেল মেমব্রেনের ড্রাই ওয়েটে লিপিড সবচেয়ে বেশি 75%, দুটোই মনে রাখতে হবে। ঠিক আছে, এই পার্সেন্টেজ সহ এখানে যা কিছু লেখা আছে সবই ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই পুরো চারটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার জিজ্ঞেস করেছো যে স্টেরয়েড কি, এটা অনেক ডিটেইল করব, সেটা হচ্ছে স্টেরয়েড এক ধরনের লিপিড। ঠিক আছে, স্টেরয়েড এক ধরনের লিপিড, এটা ডিটেইল আলোচনা করব আমরা সেল বায়োকেমিস্ট্রি, যখন যে এটা নিব তখন আমরা এটা আলোচনা করব। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের শরীরে কিছু স্টেরয়েড আছে, এটা আমাদের শরীরের বিশেষ করে এনার্জি রিলেটেড। ঠিক আছে, যেমন ধরো তোমরা যদি বলো এই যে আমাদের পুরুষে থাকে টেস্টোস্টেরন, এটা একটা স্টেরয়েড জাতীয়, হ্যাঁ, এটা কেমিক্যাল সাবস্টেন্স, হ্যাঁ, যেটা আমাদের শক্তির সাথে জড়িত। আচ্ছা যেমন ধরো খেলোয়াড়রা অনেক সময় ইনজেকশন নেয়, হ্যাঁ, এই স্টেরয়েড ইনজেকশন নেয়, স্টেরয়েড নিলে কি হয়, শরীরের মানে শক্তি অনেক বেড়ে যায়। ঠিক আছে, এতটুকু জানো, আমরা এটা ডিটেইল আলোচনা, কেমিক্যাল গঠনটা এটা একটা লিপিড, স্টেরয়েড অ্যাকচুয়ালি লিপিড, যেটা আসলে আমাদেরকে এনার্জি দেয়। ওকে, তাহলে এটা ডিটেইল স্ট্রাকচারটা আমরা ওইটা তৈরি করব। ঠিক আছে, আচ্ছা গেল। এবার সব ফাংশন অফ সেল মেমব্রেন অলরেডি আমরা বলেছি, সেই বিষয়গুলো এখানে আবার চলে আসছে। তাহলে এটা তোমাদের জন্য 100%, এটা একদম মুখস্থ রাখতে হবে। তাহলে এটা কি করতে পারে, রিপোর্ট করে, সার্ভ করে, ট্রান্সপোর্ট করে, তাহলে এনজাইম হিসেবে কাজ করে, তারপর হচ্ছে ইনফরমেশন সোর্স হিসেবে কাজ করে, গ্রোথ মুভমেন্টে কাজ করে। আচ্ছা তারপর এখানে কি হয়, কিছু জিনিস সিক্রেট করে, হ্যাঁ, তারপর হচ্ছে পিনোসাইটোসিস করতে পারে, ফ্যাগোসাইটোসিস করতে পারে, আমরা এটা একটু দেখব, একটু পরে দেখব। আচ্ছা তারপর হচ্ছে নার্ভ ইম্পালস কন্ডাক্ট করে, কি হবে, এই যে নার্ভ ইম্পালস কি হয়, একটা সেল থেকে আরেকটা সেল মেমব্রেনের মাধ্যমে যায়, তো এই জন্য নার্ভ ইম্পালস কন্ডাক্ট করে, এটা আলাদাভাবে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, গেল। আচ্ছা একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স হচ্ছে রিকগনাইজার অফ সেল, এটা অনেক সময় চলে আসে, এটা জাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে পুরোটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা ডিফারেন্ট স্ট্রাকচার অফ সেল, আচ্ছা এটা আমাদের কি করতে হবে। আচ্ছা এখানে একটু খেয়াল করবে, সেটা হচ্ছে আমরা অলরেডি আলোচনা করেছি, সেটা হচ্ছে মাইক্রোভিলাই, এটা সেল থাকে। এই যে আমরা যদি আবার একটু দেখি, সেটা হচ্ছে একটা সেল, এই সেলে যে উপরের দিকে সিঙ্গেল লাইক প্রজেকশন থাকে, এটাকে আমরা বলি দিস ইজ মাইক্রোভিলাই। আচ্ছা আমাদের যেটা জানতে হবে একটা সেলে কতটুকু মাইক্রোভিলাই থাকতে পারে, 3000 আপ টু 3000। আচ্ছা এটা সুবিধা কি, এটা কি করে দেখো, খেয়াল করে একটা সেল যদি এরকম হতো, দেখো এটার যে এরিয়া, সারফেস এরিয়া, আর এখানে সেলে মাইক্রোভিলাই থাকার কারণে দেখো সারফেস এরিয়া কত বেড়ে গেছে, এই যে দেখো এগুলো সবই কিন্তু যোগ হবে, তাই না? এই যে তাহলে বোঝা যাচ্ছে যেটা সারফেস এরিয়াকে বাড়ায়, এটা অ্যাবজর্পশনে হেল্প করে। ঠিক আছে, হেল্প ইন অ্যাবজর্পশনে হেল্প করে। আচ্ছা এবার ডেসমোজোম, আচ্ছা ডেসমোজোম হচ্ছে কি হয়, ডেসমোজোম হচ্ছে একটা সেলে থাকে, এটা মেইনলি হচ্ছে এই যে টন অফ ফাইব্রিল প্রোটিন দ্বারা গঠিত, এই আর কি। আচ্ছা এটা অ্যাকচুয়ালি সেল মেমব্রেনে থাকে, হ্যাঁ সেল মেমব্রেনে ধরো এরকম একটা অংশ থাকে, এটা একটা স্ট্রাকচার, একটা সেলের সাথে আরেকটা সেলকে লাগাই রাখে। ঠিক আছে, দুইটা সেলকে লাগাই রাখে, এই ধরনের একটা স্ট্রাকচার, এটাকে আমরা বলি যেটাতে টন অফ ফাইব্রিল প্রোটিন থাকে, এটা বলি ডেসমোজোম। মানে দুইটা সেলের মধ্যে একটা স্ট্রাকচার থাকে, হ্যাঁ, এই স্ট্রাকচারের মধ্যে দুইটা সেল লেগে থাকে, এরকম একটা স্ট্রাকচার হচ্ছে ডেসমোজোম। তাহলে হবে। আচ্ছা এবার দুইটা শব্দ আছে, ফ্যাগোসাইটিক, তো এই ফ্যাগোসাইটোসিস আমরা বলেছি, তাহলে তোমার যদি একটা সলিড বস্তুকে আমরা খেয়ে ফেলি, এটাকে বলি ফ্যাগোসাইটোসিস, আর লিকুইডকে খাওয়াতে বলা হচ্ছে পিনোসাইটোসিস। এখন মনে রাখবা, কিভাবে মনে রাখবো, মনে রাখবো হচ্ছে দেখো একবার পিনো, পিনো মনে রাখবা পান করা, বাংলায় আমরা লিখে রাখবো পিনো মানে হচ্ছে পান করা। তাহলে দেখো যে আমরা পান করি কি, পানি, লিকুইড, লিকুইড আমরা পান করি, এটা লিকুইড সাবস্টেন্সকে ইনটেক করা, এটা বলা হয় পিনোসাইটোসিস। আর সলিড জিনিসকে যদি আমরা ইনটেক করি, এটা বলা হয় ফ্যাগোসাইটোসিস। সিম্পল, একটা ব্যাকটেরিয়া ভাইরাসকে আমরা খাই, ব্যাকটেরিয়া ভাইরাস লিকুইড, এটা তো সলিড, তাই না, এজন্য ওইটা ফ্যাগোসাইটোসিস। ওকে গেল। এবার শুধু তোমাদের জন্য একটা কুইজ। আচ্ছা আমরা এই কুইজটা একটু দেখে ফেলি। কুইজ 3, এটা খুবই সহজ। সেল মেমব্রেনের ডিফারেন্ট নেম 9 কোনটি, হুইচ ওয়ান ইজ নট দ্য নেম অফ সেল মেমব্রেন? খুবই সহজ, এটা কেউ ভুল করবে না, খুবই সহজ। আচ্ছা হ্যাঁ সবাই পার্টিসিপেট করো। সেল মেমব্রেন কি বলা হয়, প্লাজমা মেমব্রেন, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন, প্লাজমা লেমা, তাই না, এগুলো বলা হয়। আচ্ছা হ্যাঁ ওকে, আমি তাহলে এটা করি। তাহলে দেখো আমাদের সেল মেমব্রেনে এটার উত্তরটা হবে হচ্ছে প্লাজমা ডেজমাটা। প্লাজমা ডেজমাটা হচ্ছে দুইটা সেলের মধ্যে কানেকশন, প্রোটোপ্লাজমের কানেকশন, এটা বলে প্লাজমা ডেজমাটা, আমরা দেখেছিলাম। তাহলে এটাই হবে সঠিক উত্তর। দেখি কে ভালো করেছে, মিম ফারদিনেমা ফুয়াদ ইব্রাহিম, ভেরি গুড, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা আমরা চলে যাই, এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে দুইটা সেলের মধ্যে অ্যাটাচমেন্ট। এই দেখো আমি খেয়াল করে দেখো, ধরো দুইটা সেল, হ্যাঁ দুইটা সেলের যে বাইরের দিকে অংশটা আমরা দেখাচ্ছি, এই দুই সেল যদি এইভাবে থাকে, দেখো খেয়াল করে এই কানেকশনটা কেমন টাইট না, আর যদি এইভাবে থাকে তাহলে লুজ কানেকশন। খেয়াল করো এইভাবে যদি থাকে এটা কেমন হবে, টাইট কানেকশন, তাই না, এই ধরনের কানেকশনকে বলে টাইট জাংশন। এটা বুঝলেই হবে। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। আচ্ছা এখন খেয়াল করো, সেল মেমব্রেনে দুইটা সেলের মধ্যে জাংশন, এটা বলে টাইট জাংশন, মানে খুব টাইট হয়ে থাকে। ওকে আচ্ছা এখন আসো, এখানে দেখো খেয়াল করে এই জাংশনটা টাইট, মানে খুবই টাইট জাংশন, এটা দিয়ে কোনো কিছু কি করে পাস করতে পারে না। তাহলে এই কথাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইট জাংশনে কি হয়, টাইট জাংশন দিয়ে দেখো নো সাবস্টেন্স ক্যান পাস, এবং এটা কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় হচ্ছে নিউরনস, ব্রেনের যে নিউরন সেখানে পাওয়া যায়। ঠিক আছে, ব্রেনের নিউরনে পাওয়া যায়, এটা জানা তোমাদের জন্য জরুরি। ঠিক আছে, তাহলে টাইট জাংশন কি, দুইটা সেলের মধ্যে যখন জাংশন হয়, ধরো এই যে জাস্ট এভাবে আছে, এটা বলবো লুজ জাংশন, কিন্তু যখন এইভাবে থাকে খেয়াল করে টাইট হয়ে গেছে না, এই যে টাইট হয়ে গেছে, এটাকে বলে টাইট জাংশন। ঠিক আছে, একটা সিম্পল ভাবে আমি বুঝাইলাম। ওকে ভেরি গুড। আচ্ছা বলো এটা উত্তর কি হবে, হুইচ ইজ ইউজড ফর মুভমেন্ট অফ এপিথেলিয়াল টিস্যু, বলো এটা উত্তর কি হবে, দেখি এটা কি পারে। মুভমেন্ট, খেয়াল করো এটা উত্তর কিন্তু ভুল হবে না, ফাহিম ফুয়াদ। আচ্ছা ঠিক আছে, এটা উত্তর হচ্ছে সিলিয়া নট ভিলাই। ঠিক আছে, খেয়াল করবা এটা ভিলাই অ্যাবজর্পশন হেল্প করে। ওকে ঠিক আছে, তাহলে এখন আমরা একটু নামাজের একটা শর্ট ব্রেক নিয়ে নিচ্ছি, নামাজের পর ফিরে এসে বাকি অংশ। ওকে তাহলে ব্রেক ফর 8 মিনিট। ঠিক আছে, আমরা 8 মিনিটের একটা ব্রেক নেব নামাজের জন্য। থ্যাংক ইউ।
ঠিক আছে বন্ধুরা, আমরা আমাদের ব্রেক পড়াবার ফিরে আসলাম। চলো আমরা দেখি পরের অংশটা। আচ্ছা, নো ব্রেক, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলা আছে এটা তেমন গুরুত্বপূর্ণ না, সেটা হচ্ছে যে সাইটোপ্লাজম। আচ্ছা, সাইটোপ্লাজমে যেটা মেইনলি থাকে তোমরা জানো যে একটা সেলের ভিতরে। আচ্ছা, আমরা যদি একটু দেখি তাহলে এটা হচ্ছে সেল। আচ্ছা, একদম বাইরে সেল ওয়াল, তারপরে সেল মেমব্রেন, তাই না? প্রোটোপ্লাস্ট যেটা অংশটা, সেখানে বিভিন্ন অর্গানেল থাকে, একটা নিউক্লিয়াস থাকবে, আর এই অংশটা হচ্ছে আমার সাইটোপ্লাজম, তাই না? আচ্ছা, সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজম এদের মধ্যে ডিফারেন্স তাহলে কি? ডিফারেন্স হচ্ছে আমরা যদি বলি সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, তাই না? প্লাস এই যে সাইটোপ্লাজম যে সেল অর্গানেলি, সেল অর্গানেলি এই সব মিলাই হচ্ছে আমার প্রোটোপ্লাজম। ঠিক আছে না? তাহলে সবগুলো মিলাই হচ্ছে আমার প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে ওই সাইটোপ্লাজমিক যে অংশটা, ঠিক আছে? মানে সেমি লিকুইড যে অংশটা। আচ্ছা, এখান থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দেখো খেয়াল করে। এটা হচ্ছে সেমি সলিড। এখানে বলতে পারে সেমি কথা মনে রাখতে হবে। আচ্ছা, সেমি সলিড বলছে, এটা কিন্তু একদম জিজ্ঞেস করছিলা। সেটা হচ্ছে সেমি সলিড। আচ্ছা, সেমি সলিড মানে সেমি লিকুইড, একই কথা। আচ্ছা, আসো এটা গ্রানুলার। আচ্ছা, এইখানে দেখো এটা সেমি ট্রান্সপারেন্ট। কলয়েড থাকে কেন? তোমরা জানো যে সাইটোপ্লাজমে অনেক প্রোটিন থাকে। প্রোটিনগুলো হচ্ছে কলয়েড, তাই না? আচ্ছা, এগুলোর আরো ডিটেইল তোমার কলয়েডের বিষয়গুলো আমরা কেমিস্ট্রিতে শিখে নেব, কেমন? আচ্ছা, আসো। এরপর হচ্ছে সাইটোপ্লাজমের কিছু নাম আছে, যেমন ধরো এটাকে বলা হয় হাইলোপ্লাজম এবং আরেকটা নাম হচ্ছে সাইটোসল। সল, ঠিক আছে? এটা বলা হয় সাইটোসল। এদের নাম আমরা জানবো। এবং সাইটোপ্লাজমে এই যে ডিফারেন্ট সাবস্টেন্স থাকে, কত ধরনের 36, এই নাম্বারটা আমাদের জানতে হবে। আচ্ছা, সাইটোপ্লাজমে দেখা যাচ্ছে কি বাইরের দিকের অংশটা, এই যে বাইরের দিকের যে অংশটা থাকে, এই অংশটাকে বলা হয় এক্টোপ্লাজম, বাইরের দিকে, হ্যাঁ? আর বোঝা যাচ্ছে ভেতরের দিকে যে অংশটা থাকে এটাকে আমরা বলবো এন্ডো মানে এন্ডোপ্লাজম। এতটুকু জানলে মনে হয় যথেষ্ট। তাহলে রিলেটিভলি ডেন্স এই অংশটা হার্ড এরিয়া, এটাকে বলা হচ্ছে এক্টোপ্লাজম অথবা কর্টেক্স বা প্লাজমা জেল। আর ইনার যে অংশটা থাকছে সেই অংশটাকে আমরা বলছি লেস ডেন্স যে অংশটা, এটাকে বলছি এন্ডোপ্লাজম। তাহলে দেখো এই খেয়াল করো, এক্টোপ্লাজমের আরেকটা নাম হচ্ছে প্লাজমা জেল। খেয়াল করো তোমাদের যেখানে একটু ভুল হতে পারে সেটা হচ্ছে এক্টোপ্লাজম মানে আউটার পার্ট অফ দ্য সাইটোপ্লাজম, এটা আরেকটা হচ্ছে প্লাজমা জেল। সাইটোপ্লাজমের আরেক নাম হচ্ছে দেখো খেয়াল করে, এটা হচ্ছে সাইটোসল, ঠিক আছে? তাহলে সাইটোসল, সল শব্দটা থাকবে হচ্ছে তোমার সাইটোপ্লাজমে, আর সাইটোপ্লাজমের যে বাইরের দিকের অংশটা যেটাকে আমরা বলছি এক্টোপ্লাজম, সেখানে নামের শেষে থাকবে হচ্ছে প্লাজমা জেল, ঠিক আছে? জেল থাকবে। আর সাইটোপ্লাজমের নামের যে অংশটা সেখানে শেষে থাকবে হচ্ছে সাইটোসল, নট সাইটোজেল। মানে পরীক্ষা হলে যে অপশনগুলো থাকে একটা থাকে তোমরা কনফিউজ হয়ে যাও, জেল ছিল নাকি সল ছিল, এত কিছু কিন্তু পরীক্ষা হলে মাথায় থাকে না, ঠিক আছে? তাহলে জেল হচ্ছে বাইরের পার্টের অংশটাকে বলা হচ্ছে জেল, জেলের মতো, ঠিক আছে? একটু মোর হার্ড, হ্যাঁ? আচ্ছা, একটু ঠিক, একটু ভিসিয়াস, ভিসকাস। আচ্ছা, আর টোটাল সাইটোপ্লাজমটাকে আমরা বলতেছি সাইটোসল, এটা কিন্তু জেল না, সাইটোসল। এটা একটু খেয়াল করতে হবে। আসো, আচ্ছা, ফাংশন সাইটোপ্লাজম এটা একদমই প্রয়োজন নাই, এটা জাস্ট রিডিং দিবা। মনে রাখতে হবে যে এখানে যে বিভিন্ন সাবস্টেন্স থাকে অর্গানেল থাকে, তাহলে এদের ফাংশনগুলো হবে সাইটোপ্লাজমের ফাংশন, অথবা ওই যে প্রোটোপ্লাজম যে ফাংশনগুলো ছিল দেখবা ওটার সাথে মিল আছে, জাস্ট রিডিং করবা, কেমন? আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা লাইন আছে, সেটা হচ্ছে এই যে সাইটোপ্লাজমিক থিন মেমব্রেন কারণ সেল ভ্যাকুল, এটা হচ্ছে টনোপ্লাস্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সেল ভ্যাকুল একটা যদি আমি এখানে দেখাই, ধরো এই বড় একটা সেল ভ্যাকুল আছে, সেল ভ্যাকুলের বাইরের যে লেয়ারটা এই জায়গাটাকে আমরা বলছি টনোপ্লাস্ট, এই যে বাইরের যে লেয়ারটা এটাকে আমরা বলছি টনোপ্লাস্ট। এতটুকু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার অর্গানেল। আচ্ছা, অর্গানেল থেকে খুব ইম্পর্টেন্ট অর্গানেল হচ্ছে রাইবোসোম, হ্যাঁ? আচ্ছা, রাইবোসোম কি? রাইবোসোম হচ্ছে তোমাকে যে কোনো স্ট্রাকচার পড়ার মনে রাখতে হবে যে এটা কি মেমব্রেন বাউন্ড নাকি মেমব্রেনলেস, এটা টাইপ আছে, এটা কি ফাংশন, এতটুকু বেসিক, এতটুকু জানতেই হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি রাইবোসোমে আসি, দেখো রাইবোসোমে কিন্তু কোনো মেমব্রেন নাই, নন মেমব্রেনাস, এটা মনে রাখতে হবে। আচ্ছা, রাইবোসোম দেখো, রাইবোসোমে সাব ইউনিট থাকে, হ্যাঁ? সাব ইউনিট এখানে যদি আমরা একটু দেখাই, দেখো এই যে এটা একটা সাব ইউনিট আর এটা হচ্ছে আরেকটা সাব ইউনিট। এই দুই সাব ইউনিটের নাম আছে, একটা হচ্ছে 60s আর একটা হচ্ছে 40s। তোমরা জানো যে 40s এস হচ্ছে বিজ্ঞানী নাম অনুযায়ী, বিজ্ঞানী নাম হচ্ছে এস ভেবার্গ, হ্যাঁ? উচ্চারণগত ভাবে আমরা ভেবার্গ বলতে পারি, কিন্তু নামের শুরুতে আছে এস। এই বিজ্ঞানী নাম অনুসারে এটাকে এস বলা হয়। আচ্ছা, অ্যাকচুয়ালি কি এই যে রাইবোসোম এটা একটা সলিড পার্টিকেল, তাই না? তো আমরা যদি রাইবোসোমগুলোকে একটা সলিউশনের মধ্যে নিই, খেয়াল করবা রাইবোসোমকে যদি আমরা একটা সলিউশনের মধ্যে নিই এবং ওটাকে আমরা কি রেখে দিলাম, তো তুমি কি করো, ঘোলা পানি, খেয়াল করে দেখো ঘোলা পানিকে তুমি যখন রেখে দিবা একটা বালতির মধ্যে, তখন কি হয়? ধীরে ধীরে মাটির দানাগুলো নিচের দিকে জমা হয়, নিচের দিকে জমা হয়। তো যখন আমরা রাইবোসোম বা রাইবোসোমের কোনো ইউনিটকে এই একটা লিকুইড সলিউশন একটা সলিউশনের মধ্যে রেখে দিলাম, তখন হয় কি এটার তোমার আকার অনুযায়ী এটা ভর, আণবিক ভর বা মলিকুলার ওয়েট এন্ড সাইজ, এটা অনুযায়ী কি হবে, ভারী জিনিস দ্রুত নিচে পড়ে যাবে, জিনিসটা যদি হালকা হয় কি হবে, ধীরে ধীরে পড়বে। এটা বেসিক, একদম বেসিক একটা বিষয়। তো দেখা যাচ্ছে যে এই যে নিচের দিকে প্রেসিপিটেট করে, এই যে তলানি পড়ে, এটা ইংরেজিতে আমরা বলি প্রেসিপিটেট করে, এই প্রেসিপিটেশন রেট, ঠিক আছে? এস মানে কি লেখা, এস মানে হচ্ছে প্রেসিপিটেশন রেট, যে কত মানে দ্রুত জিনিসটা নিচের দিকে তলানি পড়ে। যখন আমরা রাইবোসোম অথবা রাইবোসোমের ইউনিটকে সাব ইউনিটকে একটা সলিউশনের মধ্যে রাখবো, তখন কত দ্রুত এটা নিচের দিকে তলানি পড়ে, এই তলানি পড়ার হার প্রেসিপিটেশন রেট, এটাকেই এটার ইউনিট হিসেবে আমরা বলি এস। এস মানে সেকেন্ড না। আর তোমরা এস বিষয়টা কিছু বুঝতে পেরেছো কিনা, এটা আমি ইয়েস বলতে চাও, ইয়েস অর নো, ইয়েস অর নো? হ্যাঁ, সেডিমেন্টেশন এর আরেক নাম হচ্ছে প্রেসিপিটেশন, ঠিক আছে? সেডিমেন্টেশন যেগুলো একই কথা। হ্যাঁ, ইয়েস অর নো জানো যে তোমরা কিছু বুঝতে পেরেছো কিনা। আমরা একটা সলিউশন রাখবো রাইবোসোম অথবা সাব ইউনিট, তখন দেখবো যে সেডিমেন্টেশন কি হচ্ছে, কতটুকু হচ্ছে, বা প্রেসিপিটেশন কতটুকু হচ্ছে। হ্যাঁ, এক্সেলেন্ট, 100% বলছো, তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে দেখো এই 60s এর তলানির হার অনুযায়ী, 40s তলানির হার অনুযায়ী, আর দুইটা মিলে 80s। ওকে, এতটুকু জানলে হবে। আচ্ছা, এবার দেখো তাহলে এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এটাতে এই যে এটা দেখো এখানে 70s না, এটা হবে 80s। কেন বলতো? কারণ প্রোক্যারিওটিক সেলে 70s আছে, ইউক্যারিওটিক সেলে 80s আছে। ইউক্যারিওটিক সেলে 70s আছে, 80s আছে, দুটোই আছে, ঠিক আছে? প্রোক্যারিওটিক সেলে শুধুমাত্র কি আছে, শুধুমাত্র 80s। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে রাইবোসোম মেমব্রেন নাই আমরা জানি, ওকে? আচ্ছা, এবার আসো, যখন অনেকগুলো রাইবোসোম একসাথে থাকবে, আমি যদি এভাবে দেখাই, ধরো এটা একটা রাইবোসোম, এটা একটা রাইবোসোম, এটা একটা রাইবোসোম, এভাবে অনেকগুলো রাইবোসোম একসাথে আছে, এটাকে আমরা বলবো, এইটাকে আমরা বলবো পলিরাইবোসোম অথবা পলিসোম। খেয়াল করতে হবে। আচ্ছা, ই. কলাই সেল, সেখানে দেখো 20,000 রাইবোসোম আছে এবং তাদের ড্রাই ওয়েটে 22% হচ্ছে রাইবোসোম। এগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে প্রশ্ন আসছে, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন তোমাদের একটা প্রশ্ন, খেয়াল করে দেখো, কোন সেল অর্গানেলি প্রোক্যারিওটিক আছে, ইউক্যারিওটিক আছে, এটা অ্যান্সার করো। এটা একটু কোশ্চেন, হ্যাঁ, আমাদের একটু ইনবক্সে যাও। কোন সেল অর্গানেলিটা প্রোক্যারিওটিক আছে, ইউক্যারিওটিক আছে? হ্যাঁ, বলো তো, এটা একটু বুঝতে পারো। আচ্ছা, ফুয়াদ, ভেরি গুড ফুয়াদ, তোমার রেসপন্স খুব ভালো। হ্যাঁ, ফাহিম অর্শরা সবাই খুব ভালো। হ্যাঁ, সবাই ভালো বলেছো। ওকে, তুমি ভালো বলেছো। আচ্ছা, তাহলে বলো প্রোক্যারিওটিক আছে, ইউক্যারিওটিক আছে, এটা ইউনিভার্সাল, এটা সব ধরনের সেল থাকবে, এজন্য এটা বলা হচ্ছে এটা বলা হচ্ছে ইউনিভার্সাল অর্গানেলি। তাহলে এগুলো মুখস্থ করার বিষয় না, তোমার বুঝে নিতে হবে যে 70s রাইবোসোম ইজ প্রেজেন্ট ইন বোথ প্রোক্যারিওট এন্ড ইউক্যারিওট, এজন্য এটা সব ধরনের সেলই আছে, অন্য অর্গানেলগুলো কিন্তু সব ধরনের সেল নাই, এজন্য রাইবোসোমকে বলা হচ্ছে ইউনিভার্সাল অর্গানেলি। শেষ, এটা কনসেপ্চুয়াল বিষয়। আচ্ছা, আসো, ডিসকভারি কেমন হয় এগুলো মুখস্থ করা, যেটা করেছিলেন বিজ্ঞানী ক্লড। আচ্ছা, এই ছোট ছোট বিষয় দরকার নেই, তিনি লিভার সেল থেকে ডিসকভার করেন, তিনি নাম দিয়েছিলেন মাইক্রোসোম। কেন বলতো মাইক্রোসোম, কেন নাম দিয়েছিলেন মাইক্রোসোম? এটা এত ছোট, না একদম ছোট ছোট গুলো, এজন্য নাম দিয়েছিলেন তিনি মাইক্রোসোম। ওকে, আচ্ছা, এবার আসো বিজ্ঞানী প্যালেট, ইনি রাইবোসোম এই কথা বলেন, হ্যাঁ? তাহলে প্যালেট হচ্ছে তিনি মাইক্রোসোম, এই হচ্ছে রাইবোসোম এই কথা বলেন। আচ্ছা, এই যে লেটার নেম হচ্ছে রাইবোসোম, ওকে, গেল। আচ্ছা, এবার আসো, সেটা হচ্ছে এই যে দেখো ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজম, এই জায়গাগুলোতে খেয়াল করে দেখো, ক্লোরোপ্লাস্ট এটা অর্গানেলি, মাইটোকন্ড্রিয়া এটা অর্গানেলি, আবার নিউক্লিয়াসের ভিতরে যে অংশটা থাকে নিউক্লিওপ্লাজম, সাইটোপ্লাজমের মতো যে অংশটা নিউক্লিয়াসের ভিতরে থাকে এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই জায়গাগুলোতে ছোট ছোট রাইবোসোম থাকে, এই রাইবোসোমগুলোকে বলা হচ্ছে যে মাইনোট রাইবোসোম, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে রাইবো নিউক্লিও প্রোটিন পার্টিকেল অথবা আরএনপি, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে বলা হচ্ছে রাইবো নিউক্লিও প্রোটিন পার্টিকেল, হলো। আচ্ছা, দুই নম্বর কথা হচ্ছে এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস খেয়াল করে দেখো, এই তিনটা জিনিসে ডিএনএ থাকে। খেয়াল করে দেখো, শুধুমাত্র এই তিনটা জায়গাতে ডিএনএ থাকে, অন্য কোথাও থাকে না। দেখো, ক্লোরোপ্লাস্টের ভিতরে কিন্তু কিছু ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু কিছু ডিএনএ থাকে, আর নিউক্লিওপ্লাজমে ডিএনএ থাকবে, কারণ নিউক্লিওপ্লাজমে আছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, তাই না? বুঝছো? রাইবোনিউক্লিও প্রোটিন পার্টিকেল মানে স্মল রাইবোসোম যে জায়গাগুলো থাকে শুধুমাত্র ওই জায়গাগুলোতে ডিএনএ থাকে। একটা মনে রাখো, মনে রাখা সহজ হবে, ঠিক আছে? গেল। আচ্ছা,
পলিজম বলে ফেলেছি। আচ্ছা, এবার খেয়াল করো, রাইবোজোম সাইটোপ্লাজমে থাকে, এটা বলা হচ্ছে সাইটোরাইবোজোম, সহজ। মাইটোকন্ড্রিয়া থাকে, এটা বলা হচ্ছে মাইটোরাইবোজোম, সহজ, এটা বলার কিছু নাই। আচ্ছা, আসো টাইপস। আচ্ছা, ওই সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট যেটা আমরা বলছিলাম 70s 80s, এটা সাবইউনিটগুলো জানতে হবে। আচ্ছা, খেয়াল করো, 70s এর সাবইউনিট হচ্ছে 50 30 অলরেডি বলছি আমরা, আর যেটা হচ্ছে 80s, এই 80s এর সাবইউনিট হচ্ছে 60 40 গেল। আচ্ছা, এবার আসো ফাঙ্গাসে আবার কিছু কিছু ক্ষেত্রে 77 রাইবোজোম পাওয়া যায়, এটা জানতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে ম্যামালস, ম্যামালস স্তন্যপায়ীতে পাওয়া যায় হচ্ছে 55s, এটা জানতে পারো না, অসুবিধা নেই। আচ্ছা, গেল, বাকি আমরা বলছি, বলার কিছু নাই। আচ্ছা, এই দেখো হোয়াইট হাইট, আমার মনে হয় এগুলো মুখস্থ করতে গেলে সহজ জিনিস বলে দেবা, যদিও একবার আসছে মেডিকেল মিশন আছে, সেই 10 সালে আসছে, হ্যাঁ জানতে পারো না, একটু আমার মনে হয় এত ইম্পর্টেন্ট। আচ্ছা, গেল, এবার আসো রাইবোজোমের মেইন, দেখো এখানে কি থাকে, এখানে মেইন থাকে হচ্ছে প্রোটিন এবং রাইবোজোমাল আরএনএ। দেখো রাইবোজোমের মেইন কনস্টিটিউয়েন্টস হচ্ছে প্রোটিন এবং রাইবোজোমাল আরএনএ, কতটুকু থাকে এটা মনে রাখবা, এটা কি লিখবা, এটা থাকে হচ্ছে 1:1, 50% থাকে প্রোটিন এবং 50% থাকে হচ্ছে রাইবোজোমাল আরএনএ। ওকে, আচ্ছা, গেল, এবার আসো, আচ্ছা, এই যে বিজ্ঞানী লিউক রাইবোজোমের কিছু সাব মানে পার্টস এর কথা বলেছেন, এটা নাইস টু নো, ঠিক আছে, আমি একটু সংক্ষেপে লিখি, এটা মুখস্থ করা, নাইস টু নো, N2K, নাইস টু নো, ঠিক আছে, এটা জানতে পারো, ঠিক আছে, আমার কাছে মনে হয় না এটা এত ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসো, সেটা হচ্ছে রাইবোজোমের মেইন কাজ কি, প্রোটিন সিনথেসিস। এই প্রোটিন সিনথেসিসকে বলা হয় ট্রান্সলেশন, ঠিক আছে, কি দেখো আমরা একটু খেয়াল করে দেখি। প্রথমে হচ্ছে mRNA, এটা রাইবোজোমে আসে, হ্যাঁ, mRNA থেকে তৈরি হয় প্রোটিন। তাহলে mRNA থেকে যে প্রোটিন তৈরি হচ্ছে, এই mRNA থেকে প্রোটিন তৈরি, এই প্রসেসকে বলা হচ্ছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন, সহজ। এখানে কি হেল্প করে, এখানে হেল্প করে হচ্ছে tRNA, এবং রাইবোজোমে যে আরএনএ থাকে এটা বলা হয় rRNA, রাইবোজোমাল আরএনএ। তাহলে বাকি দুইটা আরএনএ mRNA কে ট্রান্সলেশনে হেল্প করে। আর আলটিমেটলি তিন ধরনের আরএনএ মিলেই প্রোটিনটা তৈরি হয়। তাহলে প্রোটিন সিনথেসিস ইজ দ্য মেইন ফাংশন অফ রাইবোজোম, এবং এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন ইজ দ্য মেইন ফাংশন অফ রাইবোজোম, এটা মনে রাখতে হবে। আচ্ছা, বলো তো এটা ঠিক অপোজিট, প্রোটিন ডিগ্রেডেশন কোন অর্গানেল করে, এটা একটু আমাকে তোমরা কমেন্টে জানাও, কমেন্টে জানাও, প্রোটিন ডিগ্রেডেশন কি করে, এই কথা আমি বলতেছি। হ্যাঁ, তো দেখি কে প্রথমে সঠিক উত্তর দিতে পারে। প্রোটিন ডিগ্রেডেশন কি করে, হ্যাঁ দেখো এখন পর্যন্ত আমি সঠিক উত্তর পাইনি। আচ্ছা, আমি 5 সেকেন্ড ওয়েট করব, যদি কেউ না পারে তখন আমি বলবো। না হচ্ছে না, তোমাদের উত্তর হচ্ছে না, তোমরা জানো, আমি জানি তোমরা জানো, তুমি খেয়াল করতে পারছো না। তাহলে দেখো অপোজিট ফাংশন অফ রাইবোজোম, দ্যাট ইজ প্রোটিন ডিগ্রেডেশন, এটা হচ্ছে প্রোটিওজোম, দেখো প্রোটিওজোম, হ্যাঁ ইমা, প্রোটিওজোম সেল অর্গানেল কথা বলছি, ঠিক আছে, তো এটা হচ্ছে প্রোটিওজোম, এগুলো দেখো প্রোটিওজোম আমরা দেখব। আচ্ছা, গেল, এবার এখানে কিছু কথা বলা আছে, যেমন হচ্ছে রাইবোজোমের একটা সাইট আছে, হ্যাঁ, চ্যাপ্টার 4 সাইট, শুধু এতটুকু জানা মনে হয় যথেষ্ট। চ্যাপ্টার সাইট আছে, সাইটগুলোর নাম নাইস টু নো, এটা হচ্ছে একটু লেখা, এটা হচ্ছে নাইস টু নো, ঠিক আছে, জানলে ভালো আর কিছু না। আচ্ছা, এবার যখন একাধিক মোর দ্যান 2 রাইবোজোম একসাথে থাকে, এটা বলা হয় পলিরাইবোজোম, অলরেডি আমরা বলছি। আচ্ছা, রাইবোজোমে মিল থাকে প্রোটিন এবং আরএনএ, এটা রেশিও 1:1 অলরেডি বলা হচ্ছে। আচ্ছা, এবার এখানে একটু অনেক ক্লামজি ইনফরমেশন আছে, এতটুকু লাগবে না, কতটুকু লাগবে আমি একটু বলি। 70s এখানে থাকে হচ্ছে 3টা রাইবোজোম আরএনএ, এই যে দেখো এগুলো মনে রাখবে না, এটা বাদ, শুধু মনে রাখবা 52 টাইপস প্রোটিন। আবার 80s এখানেও মনে রাখবা, এখানে থাকে 4 রাইবোজোম আরএনএ, 4 ধরনের রাইবোজোম আরএনএ, এই যে এগুলো মনে রাখা সম্ভব না, এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে, শুধু মনে রাখবা 80 টাইপস প্রোটিন, এটা মনে রাখা সহজ। 80s এ 80 টাইপস প্রোটিন, কিন্তু 70s এ কিন্তু 70 টাইপস প্রোটিন না, এখানে 52 টাইপস প্রোটিন, একটু খেয়াল করতে হবে। এই সাবইউনিটগুলো মনে রাখতে গেলে এত ইনফরমেশন মনে রাখা যায় না, এটা সম্ভব না, এটা বাদ। আর কি কি এনজাইম থাকে, যেমন ধরো এখানে 2-3 ধরনের আর আরএনএ এনজাইম আছে, এবং কিছু মেটাল আছে, কি সেটা, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এন্ড ম্যাগনেস। আচ্ছা, কোন কোন ড্রাগ রাইবোজোমের প্রোটিন সিনথেসিসকে স্টপ করে, দেখো এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে টেট্রাসাইক্লিন আর একটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। এই অ্যান্টিবায়োটিক, এটা কি বলতো, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে, এটা জানতে পারো কিছু না, হ্যাঁ গেল। আচ্ছা, অরিজিন কোথা থেকে আসে, আচ্ছা ঠিক আছে, এখানে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, পরবর্তীতে ই থেকে আসে, হচ্ছে সাইটোপ্লাজম। দেখো প্রোক্যারিওটিক সেল, এখানে হচ্ছে অরিজিন ফ্রম ডিএনএ, আর ইউক্যারিওটিক সেল এটা হচ্ছে নিউক্লিয়াস থেকে আসে, এতটুকু জানলেই হবে, ঠিক আছে। প্রোক্যারিওটে ডিএনএ থেকে আসে, আর ইউক্যারিওটে এটা হচ্ছে নিউক্লিয়াস থেকে আসে, এতটুকু জানবো। আচ্ছা, ফাংশন অফ রাইবোজোম, আচ্ছা খেয়াল করো, এটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন সিনথেসিস ইজ দ্য মেইন ফাংশন, এটা তোমরা সবাই জানো, সেটা এখানে লেখা আছে। আচ্ছা, এছাড়া দেখো এটা কিন্তু কার্বোহাইড্রেট এবং ফ্যাট বা লিপিড মেটাবলিজমে এটা হেল্প করে, যেমন এই দেখো ফসফোরাইলেশন অফ গ্লুকোজ, তাহলে কার্বোহাইড্রেটও কাজ আছে, তারপরে মেটাবলিজম অফ ফ্যাট, তাহলে এটা লিপিডও কাজ আছে, গেল। আচ্ছা, এরপরে এটা প্রোটেক্টস এমআরএনএ ফ্রম নিউক্লিয়াস এনজাইম, তাহলে এটা প্রোটেক্ট না করলে কি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে না, এজন্য এমআরএনএ কে প্রোটেকশন দেওয়া, এটা রাইবোজোমের একটা কাজ, গেল। এই আর কি। আচ্ছা, আবার যে প্রোটিন তৈরি হচ্ছে মানে পলিপেপটাইড চেইন তৈরি হচ্ছে, এটাকেও এটা কি করবে, প্রোটিলাইটিক এনজাইমের অ্যাক্টিভিটি থেকে হেল্প করবে, মানে হার্মফুল ইফেক্ট থেকে যাতে প্রোটিন ডিগ্রেড না হতে পারে, এটাও রাইবোজোমের একটা কাজ, ঠিক আছে। তাহলে রাইবোজোমে মেইনলি কি আসছে, এমআরএনএ আসছে, প্রোটিন তৈরি করতেছে, তাহলে এমআরএনএ কে প্রোটেক্ট করা, আবার নিউক্লিক সিনথেসিস প্রোটিন, প্রোটিন বা তুমি বলতে পারো পলিপেপটাইড, এই পলিপেপটাইড কে প্রোটেক্ট করা, এটাও রাইবোজোমের কাজ, তাই না, এটা না হলে প্রোটিন সিনথেসিস নষ্ট হয়ে যাবে, বুঝেছ। তাহলে এখানে আমরা একটু মনে রাখবো, গেল। এবার তোমাদের জন্য একটা কুইজ, বলো এটা কি হবে। নন মেমব্রেনাস সাইটোপ্লাজমিক অর্গানেল, খুবই সহজ, খুবই সহজ, তোমাদের জন্য আমি 10 সেকেন্ড সময় দিব, সবাই রেসপন্স করো। হ্যাঁ, হ্যাঁ আরেকটু রেসপন্স চাই, আমরা 5 সেকেন্ড রেসপন্স করেছি, ওকে ম্যাক্সিমাম এটা সঠিক উত্তর দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা হবে রাইবোজোম। আচ্ছা, তোমরা এটা করে দিলাম, ট্রান্সলেশনে কোন অর্গানেল হেল্প করে, খুবই সহজ, খুবই সহজ। এটা ভুল করা যাবে না, আমি চাই যে 100% স্টুডেন্ট সঠিক উত্তর দিক, ঠিক আছে। এটা উত্তর লিখে ফেলো, হ্যাঁ লিখে ফেলো, ঠিক আছে। তাহলে এটা উত্তর হচ্ছে রাইবোজোম। আচ্ছা, এখন আমরা চলে আসবো যেটা সেটা হচ্ছে লিখে আরম্ভ করলো। আচ্ছা, মুজাইমা, রিফাত, মিম, ফাহিম, এমা, তোমরা খুব ভালো করেছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং ফার্স্ট ফিঙ্গার মুজাইমা, ওকে ভেরি গুড। আচ্ছা, তাহলে এবার হচ্ছে বডি বডি। আচ্ছা, বডি বডিটা তোমরা যদি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের বডি বডি, এই অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের বডি বডি। আচ্ছা, এটা কি মেমব্রেনাস নাকি নন মেমব্রেনাস, প্রথমে এটা থাকতে হবে। এটা কি ওই যে আমরা প্রতি সেকেন্ডে ইমোশনাল, তার মধ্যে ছিল না, তাহলে মেমব্রেনাস। দুই নম্বর হচ্ছে এটা কি আবিষ্কার করে, বিজ্ঞানের নাম অনুযায়ী, এটার নাম হচ্ছে কেমিক্যাল গোলকি। আচ্ছা, গোলকি বডিকে বলা হয় গোলকি অ্যাপারেটাস, গোলকি বডিকে বলা হয় গোলকি অ্যাপারেটাস, গোলকি বডিকে বলা হয় গোলকি অ্যাপারেটাস। এটা একটা কথা আমি খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে তোমরা তো এই যে সামনে মেডিকেল মিশন দিবা, তারপরে তো ডাক্তারি পড়ার জন্য মেডিকেল কলেজে চলে যাবে ইনশাআল্লাহ। তো এরকমই একটা ছেলে, সে মেডিকেল ভর্তি হয়েছে। তো যেটা হয় আর কি, বিভিন্ন সময় আমরা যখন ভার্সিটি লাইফে শুরু করি, তখন আমাদের আসলে খরচের হাত অনেক যায়, বন্ধুদের সাথে খাওয়া, আড্ডা দেওয়া, বাইরে ঘুরতে যাওয়া। তো মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু অভিভাবক দেয়। তো এরকম একটা মেডিকেল স্টুডেন্ট ছেলে, সে হলে থাকে। তো কি হলো, সে মাসের যে টাকাটা তার মানে বাসা থেকে নেয়, সেই টাকা আসলে সে অলরেডি খরচ করে ফেলছে। ধরো মাসে আরো 10 দিন তাকে খরচ করতে হবে। এখন কি করা যায়, একবার সেগুলো বই কিনতে হবে, সেভাবে টাকা নেয়। একবার হচ্ছে বোনস, তুমি বোনস নিতে হয়, বোনস টাকা নিয়ে সেগুলো খরচ করে, হ্যাঁ সেটা শেষ, এখন তো কিছু বলা যাচ্ছে না। তো তখন বাসায় গিয়ে সে বলছে যে, ফোনে বলছে আর কি, যে বাবা আমি হচ্ছে গোলকি অ্যাপারেটাস দিব, এজন্য আমার টাকা লাগবে। এখন বাবা তো আর বুঝে না, বাবা হচ্ছে নন মেডিকেল পারসন, সে মানে সায়েন্স স্টুডেন্ট না, সে তো ভাবছে গোলকি অ্যাপারেটাস, আচ্ছা এটা তো মেডিকেলে খুব গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রুমেন্ট, তাহলে ঠিক আছে কত টাকা লাগবে, যে 10,000 টাকা লাগবে। তারপরে সেই ছেলেটা হচ্ছে এই ফ্যামিলি থেকে এরকম টাকা নিয়ে নেয়, ঠিক আছে। তাহলে তোমার যদি না জানা থাকে, আর তোমার কাছে যদি গোলকি অ্যাপারেটাস কিনতে এই হিসাবে তোমার ভাই বোন তোমার কাছে টাকা নিতে চায়, তুমি কি দিবা, তাহলে এটাই হচ্ছে সেই গল্প, যে গোলকি অ্যাপারেটাস কিনতে টাকা লাগে, ঠিক আছে। আর জানা না থাকলে তাই টাকা দিতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে যে জায়গায় এটা আমরা দেখছিলাম, সেটা হচ্ছে আউলেন ক্যাটেন নিউরন, এত জায়গায় হয়। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে আর্টিস্ট্রাকচার দেখছিলাম, বিজ্ঞানী ডক্টর ফিলিক্স, এটা পড়ে না। আচ্ছা, এটা কোথা থেকে তৈরি হয়, দেখো এটা তৈরি হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা একটু খেয়াল করতে হবে, খেয়াল করে দেখো এই যে ছবি আছে, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইদিকে, আর এইদিকে দেখো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পরবর্তীতে তৈরি হচ্ছে এই যে এটা হচ্ছে আমার গোলকি বডি। বুঝছো, বইতে যে ছবি আছে ওই ছবিতেই আসলে উত্তরটা আছে, ঠিক আছে। গেল। আর কিছু নাম আছে, দেখো গোলকি বডির নাম হচ্ছে ডিক্টিওসোম, ইডিওসোম, লিপোকন্ড্রিয়া, এরকম কিছু নাম আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল। আচ্ছা, এগুলো আমরা কিভাবে মনে রাখবো, আচ্ছা তোমরা একটা জিনিস মনে রাখো, আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আইডিয়াল ট্রাফিক পুলিশ,
আমরা কি চাই আমরা সব জায়গায় আইডিয়াল হতে চাই না তাহলে আমাদের ট্রাফিক পুলিশ যদি আইডিয়াল হয় এতে ভালো কিছু হতে পারে তাহলে বলি বডি ডিফারেন্ট নেম সেগুলো আমরা আইডিয়াল ট্রাফিক পুলিশ এটা দিয়ে মনে রাখতে পারি দেখো তাহলে আই আইতে হচ্ছে এই যে এখানে আমরা দেখব আইতে হচ্ছে ইডিওসম এরপর দেখো তোমার হচ্ছে ডিকটাইসম ডি ডিতে হচ্ছে ডিকটাইসম আইডিয়াল এল এল তে হচ্ছে লাইকোকন্ড্রিয়া দেখো মিলে আছে আচ্ছা তারপরে ট্রাফিক ট্রাফিক হচ্ছে এটা ট্রাফিক পুলিশ অফ সেল এটা দেখো আচ্ছা এরপর আসলে হচ্ছে পুলিশ পিতে হচ্ছে প্যাকেজিং সেন্টার প্যাকেজিং সেন্টার প্যাকেজ করে কোন কিছুকে এরকম ঝিলিবদ্ধ করে প্যাকেজিং সেন্টার ঠিক আছে আচ্ছা এরপর শর্টে লিখো এটাকে বলা হয় শর্করা কারখানা শর্করা কারখানা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আমি শর্টে লিখেছি এইচএম কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি ঠিক আছে তাহলে এই কথাগুলো তোমরা এখানে একটু বলি হচ্ছে শর্করা আসলে তৈরি হয় কোথায় শর্করা তৈরি হয় ক্লোরোপ্লাস্টে ঠিক আছে এই জন্য এই জিনিসটা যেন ভুল না হয় ঠিক আছে শর্করা তৈরি হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টে ওটা বলা হচ্ছে কোষের রান্নাঘর লিখে রাখো ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট বলা হচ্ছে কোষের রান্নাঘর ক্লোরোপ্লাস্ট অথবা প্লাস্টিড এটা বলা হচ্ছে কোষের রান্নাঘর কিচেন কোষের রান্নাঘর অথবা কিচেন কিচেন অফ সেল ঠিক আছে ওখানে শর্করা তৈরি হচ্ছে আর এখানে শর্করাগুলো যেটা প্রসেস হয় হ্যাঁ প্রসেসিং হয় এই জন্য এটা বলা হচ্ছে শর্করা কারখানা তোমরা জানো যে কোনো জিনিস তৈরি করলে হয় না সেটা কারখানা গিয়ে প্যাকেজিং করতে হয় তাই না তো এই কাজটা বলি এটা বলা হয় শর্করা কারখানা আর ওটা বলা হচ্ছে কোষের রান্নাঘর ঠিক আছে শর্করা কিন্তু মেইনলি তৈরি হয় ক্লোরোপ্লাস্টে এটা কিন্তু ভুল করা যাবে না বলি বডিতে কিন্তু শর্করা তৈরি হয় না শর্করা মডিফাই হয় ঠিক আছে কার্বোহাইড্রেট মডিফিকেশন হয় আর কার্বোহাইড্রেট তৈরি হয় ক্লোরোপ্লাস্টে এটা সবার কাছে ক্লিয়ার হলো না এটা ভুল করা যাবে না আমি ভুল করব না সবাই তো ইয়েস বলতে আমাকে ইয়েস অর নো আচ্ছা আমি বলে যাই এটা বলি বডি তবে একটু রেসপন্স আমাকে আচ্ছা ভেরি গুড 90% বলতে চাচ্ছ দেখো গোলজি বডি খেয়াল করে দেখো এই যে একদম কেমন দেখতে এই রকম দেখতে গোলজি বডি আচ্ছা কিছু গোলজি বডি থাকে সাইডের দিকে এই যে এরকম থাকে এই বাইরের দিকে এরকম থাকে এরকম থাকে আর কিছু থাকে এরকম তো গোলজি বডি ডিফারেন্ট টাইপ আছে আমরা একটু এখান থেকে দেখে ফেলি গোলজি বডি তিনটা টাইপ আছে তো এটা কেন বলবো লিখো টাইপস টাইপস গোলজি বডি টাইপস লিখো ভিসি ভাই গোলজি ভিসি ভাই নাম হচ্ছে গোলজি তোমরা জানো যে ভার্সিটিতে থাকে ভিসি থাকে সেই ভিসি ভাই হচ্ছে গোলজি তাহলে আমরা ভি ভেসিকল সি সিস্টার্নি আর ভা ভ্যাকিউল তাহলে এখানে আছে ভেসিকল সিস্টার্নি ভ্যাকিউল হয়ে গেল এটা আমি একটু করে দেবো তাহলে ভিসি ভাই গোলজি এটার মাধ্যমে আমরা টাইপসগুলো মনে রাখতে পারি আচ্ছা এটা দেখো ফিজিক্যাল স্ট্রাকচার আচ্ছা কোষে যেটা হয় এই যে গোলজি বডিগুলো একসাথে একসাথে থাকে এটা বলা হয় ট্রান্স গোলজি নেটওয়ার্ক এটা বলা হয় দেখো করে যে ইরেগুলার টিউবস একসাথে থাকে এটা বলা হচ্ছে ট্রান্স গোলজি নেটওয়ার্ক এটা জানো এটা বেশি ইম্পর্টেন্ট না আচ্ছা এবার আসো খেয়াল করে দেখো এইদিকে আছে নিউক্লিয়াস এইদিকে আছে কোষের নিউক্লিয়াস আর এইদিকে আছে প্লাজমা মেমব্রেন এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন ছবিটা দেখো ছবিটা দেখলেই হবে গোলজি বডি যে অংশটা প্লাজমা মেমব্রেনের কাছাকাছি এটা বলা হয় ট্রান্সসিস্টার্নি আর যেটা নিউক্লিয়াসের দিকে এটা বলা হয় সিস সিস্টার্নি ছবি দেখে বুঝতে পারছো না ট্রান্সসিস্টার্নি হচ্ছে বাইরের দিকে প্লাজমা মেমব্রেনের দিকে আর সিস সিস্টার্নি হচ্ছে নিউক্লিয়াসের দিকে ভেতরের দিকে তোমরা সিস এবং ট্রান্সসিস্টার্নি বুঝতে পেরেছো না আমাকে একটু কমেন্টে জানাও সিস এবং ট্রান্সসিস্টার্নি বুঝতে পেরেছো না আমাকে একটু কমেন্টে জানাও এটা বুঝতে হবে না মুখস্থ করতে পারবো না ভেরি গুড 100% বলছো এটা বুঝতে পেরেছো ভেরি গুড সেটা এখানে দেখো সিস সিস্টার্না আর ট্রান্সসিস্টার্না শেষ আর কিছু আছে ভ্যাকিউল কিছু আছে ভেসিকল তাহলে সিস্টার্নি পেয়ে গেলাম ভ্যাকিউল পেয়ে গেলাম আর ভেসিকল পেয়ে গেলাম তাহলে এই হচ্ছে আমাদের গোলজি বডি টাইপস গেল আচ্ছা মেইন ফাংশন কি মেইন ফাংশন হচ্ছে দেখো অ্যাটাচিং সাইড চেইন টু অলিগোস্যাকারাইড অফ গ্লাইকোপ্রোটিন তাহলে গ্লাইকোপ্রোটিনে যে অলিগোস্যাকারাইড আছে তোমরা জানো গ্লাইকোপ্রোটিন মানে এখানে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট পার্ট থাকে এই কার্বোহাইড্রেট হচ্ছে অলিগোস্যাকারাইড তো সেই অলিগোস্যাকারাইডের চেইনটাকে বড় করে ঠিক আছে এটাই লিখছে এবং দেখো সিক্রেট কমপ্লেক্স পলিস্যাকারাইড তাহলে অলিগোস্যাকারাইডের যখন চেইন বড় হয়ে যাবে তখন চেইন বড় হতে অলিগোস্যাকারাইড একসময় তৈরি করে পলিস্যাকারাইড তাহলে পলিস্যাকারাইড তৈরি করে এবং এই যে গ্লাইকোপ্রোটিনের যে অলিগোস্যাকারাইড সেখানে কি করে সাইড চেইন অ্যাটাচ করে ঠিক আছে তাহলে এটা দেখো ধরো আমি যদি একটা স্ট্রাকচার দেখাই এই এটাকে আমি বললাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন তাহলে এই অংশটা হচ্ছে প্রোটিন আর এই অংশটা হচ্ছে আমার কার্বোহাইড্রেট তো গোলজি বডি কি করতেছে গোলজি বডি হচ্ছে এই কার্বোহাইড্রেট অলিগোস্যাকারাইডের চেইনটাকে বড় করতেছে এই যে বড় করতেছে এখন চেইন বড় হয়ে গেলে কি হবে এই অলিগোস্যাকারাইডগুলো আলটিমেটলি এক সময় এরকম পলিস্যাকারাইডে পরিণত হবে ঠিক আছে এটাই হচ্ছে এদের মেইন ফাংশন এটাই মনে রাখতে হবে আসো আমাদের জন্য একটা কুইজ এই কুইজটা সবাই পার্টিসিপেট করো আমাদের কুইজ 5 বলো ট্রাফিক পুলিশ এটা ভুল করার সুযোগ নাই 5 সেকেন্ড তোমাদের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড ভেরি গুড 100% স্টুডেন্টের সাথে দিয়েছে আমরা কোড করেছি আচ্ছা গোলজি বডি কেমিক্যাল স্ট্রাকচার এটা তোমাদের পড়তে হবে হ্যাঁ পার্সেন্টেজগুলো বিশেষ করে প্রোটিন বেশি থাকে এটা পড়তে হবে কি এনজাইম থাকে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে গোলজি বডিতে তিনটা জিনিস এটা কম্পোজিশন থাকে এটা আমরা রাখবো কেএফসি দেখো কেএফসি কে ভিটামিন কে এফ এফ ফ্যাটি অ্যাসিড আর সি হচ্ছে কার্বোহাইড্রেট তাহলে গোলজি বডির কেমিক্যাল কম্পোজিশনে কেএফসি থাকে এটা হলো আবার নাবিহা নুসাইমা ফাহিম এবং সাজিদা তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা পাবলিশ করে দিই ওকে ভেরি গুড আর অরিজিন কোথা থেকে আসে আমরা বলছি স্মুথ এবং তিন ধরনের আছে অলরেডি মেনশন আর গোলজি বডির ফাংশনগুলো আমাদের একটু করতে হবে আচ্ছা এটা একটু করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা আমি দুইবার পরীক্ষা আসছে এটা আমি বলবো 100% আচ্ছা কিছু জিনিস তৈরি করতে হবে বিশেষ করে এই যে ফর্মেশন লাইসোসোম এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা চলো কিছু নন প্রোটিন সাবস্টেন্স ফর্মেশন করে এটা খুব আসে বলতো প্রোটিন তৈরি করার কাজ প্রোটিন ফর্মেশন লাইসোসোম আর নন প্রোটিন ফর্মেশন এটা হলো গোলজি বডি আচ্ছা এবার এনজাইম হরমোন সেলুলেশন হেল্প করে ওই যে শুরুতে আমি বলেছিলাম এটাও ইম্পর্টেন্ট একটা ফাংশন আচ্ছা এরপরে এই যে গোলজি বডি হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এটা আমরা বলছি আচ্ছা তারপর হচ্ছে এই যে দেখো এটা স্টোর করে ভিটামিন সি দেখো এর কম্পোনেন্টের মধ্যে আছে ভিটামিন কে আচ্ছা এটা আমি ক্লোজ করে দিচ্ছি এর কম্পোনেন্টে আছে ভিটামিন কে কিন্তু এর ফাংশন আছে স্টোরেজ ভিটামিন সি এইগুলো আছে পছন্দ করে যেটা আমরা ভুল করব আর গোলজি বডি থেকে জানি আমরা অ্যাক্রোসোম আসে ওই অ্যাক্রোসোমটা আসে হচ্ছে এই গোলজি বডি থেকে স্পার্মের অ্যাক্রোসোম ফর্মেশন সেটা গোলজি বডি একটা ফাংশন সেটা এখানে আছে তাহলে যেগুলো দাঁড়িয়ে দিলাম এই অংশগুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা গোলজি বডি এখানে খেয়াল করে দেখো যে কোথায় কোথায় অ্যাবসেন্ট এটা এখানে করতে পারো আর বলতে দেখো গোলজি বডি আর অ্যাবসেন্ট কোথায় অ্যাবসেন্ট ওই থাকতে পারে প্রোটোটিক সেল থাকে না রাইবোসোম থাকে না কিছু ফাঙ্গাই স্পার্ম অফ টেরিডোফাইট ব্রায়োফাইট ম্যাথিউ সিটিউ এবং রেড ব্লাড সেল অফ এনিমাল এগুলো থাকে না আচ্ছা এই ফাংশনটা এখানে দরকার নেই তাহলে কোথায় থাকে না গোলজি বডি এটা পরীক্ষা ইম্পর্টেন্ট আচ্ছা তোমরা যদি একটা কুইজ এই কুইজে পার্টিসিপেট করো ওকে হ্যাঁ কুইজ 6 ওকে কুইক কুইজ তোমাদের সময় 10 সেকেন্ড নন প্রোটিন সাবস্টেন্স ফর্মেশন করে খুবই সহজ খুবই সহজ আচ্ছা 100% সঠিক উত্তর দিয়েছে উত্তর হচ্ছে গোলজি বডি আচ্ছা এবার একটু দেখো দেখবে নট সিনথেসিস অফ হুইচ অফ দ্য ফলোইং গোলজি বডি কোনটা সিনথেসিস করে না নট স্পেশাল নেম অফ গোলজি বডি এটা আমরা দেখে করেছি এই কুইজটা তোমরা পার্টিসিপেট করবে ওকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি তাহলে এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে কোশ্চেন আনসার তাহলে তোমরা একটু কমেন্ট লিখো বিডি মিম বলেছে বিডি ফাইন বলেছে বিডি ওকে তাহলে গোলজি বডি তৈরি করে না রাইবোসোম তৈরি করে হচ্ছে গোলজি বডি থেকে আসবে তাই না আচ্ছা তারপর হুইচ ওয়ান ইজ নট স্পেশাল নেম অফ গোলজি বডি রাইবোসোমটা নিউক্লিয়াস থেকে আচ্ছা তাহলে খেয়াল করে দেখো এটা কিন্তু মেইল প্রসেস সব সমস্যা তাহলে কেমিক্যাল বডি কার গোলজি বডির নাম না ইনি এটা ডিসকভার করেন আচ্ছা গোলজি বডির মধ্যে ছোট একটা পড়া সেটা হচ্ছে লাইসোসোম আচ্ছা কি হয় লাইসোসোমে মেইল থাকে হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম খেয়াল করো হাইড্রোলাইটিক এনজাইমের কাজ হচ্ছে হাইড্রোলাইসিস করা কি বলো হাইড্রোলাইসিস ভেঙে ফেলা সবকিছু ভেঙে তুলে তছনছ করে দেয় কেমন আচ্ছা ঠিক আছে তাহলে এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে আচ্ছা এখানে দেখো এটা মেমব্রেন থাকে কেমন ইউনিলার্ড এটা সময় দিতে যে ইউনিলার্ড মেমব্রেন কোথায় পাওয়া যায় এবং এটা নামকরণ করেন বিজ্ঞানী নাম হচ্ছে দুভে এটা অনেক সময় চলে আসে আচ্ছা অরিজিন কোথা থেকে আসে দেখো এটা আসে গোলজি বডি থেকে এটা আমরা জানতে পারি আচ্ছা ডিস্ট্রিবিউশন কোথায় বেশি পাওয়া যায় আচ্ছা এখানে দেখবা কোথায় বেশি পাওয়া যায় যেগুলো এর এনজাইমগুলো ডিস্ট্রয় করে তাই না তাহলে যেখানে তোমার হচ্ছে কোনো
মেটাবলিজম রিলেটেড, যেখানে মেটাবলিজম রিলেটেড কাজগুলো হয় সেখানে লাইসোসোম বেশি থাকবে। 2 নম্বর হচ্ছে কিলিং অফ অর্গানিজম, ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলো যখন কি করতে হয় তখন লাইসোসোম লাগবে। তাহলে এই দুইটা শব্দ লিখা রাখো, একটা হচ্ছে মেটাবলিজম, হয় মেটাবলিজম ইজ হাই, 2 নম্বর হচ্ছে মেটাবলিক প্রসেস ইজ হাই, আর 2 নম্বর হচ্ছে ফর কিলিং অফ অর্গানিজম। তাহলে কিলিং অফ অর্গানিজম পরে হচ্ছে ডাব্লিউসি, এজন্য হোয়াইট ব্লাড সেলে লাইসোসোম বেশি থাকে। আচ্ছা গেল, এবার আসো লাইসোসোম কোথায় অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট হচ্ছে আরবিসিতে। আচ্ছা লাইসোসোমের দুইটা নাম আছে, খেয়াল করে দেখো, একটা হচ্ছে স্টেরোসোম আর একটা নাম হচ্ছে অলিওসোম। দেখো অনেকগুলো নাম, স্পেশাল নেম, এগুলো কিন্তু একসাথে যখন পড়বা পরীক্ষা আসবে তখন মনে থাকবে না, কিন্তু মনে রাখো ঠিক আছে। খেয়াল করে দেখো, লাইসো শব্দটা দেখো এল ওয়াই এস, এই এস হচ্ছে স্টেরোসোম, আর ও ও দেখো ওতে হচ্ছে অলিওসোম। তাহলে মনে রাখা হলো নামের মধ্যেই আছে, তাহলে এগুলো স্পেশাল নেম। গেল, আচ্ছা এটা সিঙ্গুলার তোমরা বলে দিয়েছি বলেছি, যে ফিজিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার সিঙ্গুলার এটা বলেছি। আচ্ছা গেল, এখানে যেটা থাকে সেটা হচ্ছে কিছু লাইসোসোম স্টেবিলাইজার থাকে, কেন লাইসোসোমের যে মেমব্রেন এর ভিতরে আছে এনজাইম, এই এনজাইম যদি লাইসোসোমের মেমব্রেনটাকে ভেঙে ফেলে, ব্রেকডাউন করে, তাহলে এটা তো সেলের মধ্যে চলে আসবে, তখন তো সেলের ডিস্ট্রাকশন হবে, সেলের ক্ষতি হবে। এজন্য কিছু লাইসোসোম স্টেবিলাইজার থাকে, এটাকে বলে লাইসোসোম স্টেবিলাইজার, যাতে করে লাইসোসোমের মেমব্রেনটা ব্রেকডাউন না হয়। এই উদাহরণটা করতে পারো, একটা কোলেস্টেরল আর একটা কর্টিসন, এটা এখানে ইম্পর্টেন্ট। আর যখন লাইসোসোমের মেমব্রেনটা ব্রেকডাউন হয়, যাদের কারণে হয় এটাকে বলে লেবিলাইজার, যেমন হচ্ছে প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এই এতটুকু পড়লেই হবে। তাহলে লাইসোসোমের মেমব্রেনটাকে ব্রেকডাউন করতে দেয় না, এটাকে বলা হয় স্টেবিলাইজার, মেমব্রেনটাকে ব্রেকডাউন করে ফেলে, এটাকে বলে লেবিলাইজার। ঠিক আছে, উদাহরণ করব। আর কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে এখানে কি এনজাইম থাকে এতটুকু মনে রাখলে মনে হয় যথেষ্ট। আচ্ছা এখানে দেখো, এখানে মোটামুটি 40 to 50 টাইপস এনজাইম আছে। আচ্ছা এখানে মনে রাখবা, একটা মনে রাখবা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে থাকে 100 টাইপস এনজাইম এন্ড কো এনজাইম। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে থাকে মোটামুটি 15 টাইপস। ই মানে এনজাইম, আর এটা লাইসোসোম, এখানে থাকে 40 to 50 টাইপস। আচ্ছা আরেকটা হচ্ছে গোলগি, গোলগি বডি, এই গোলগি বডিতে থাকে 3 টাইপস এনজাইম। তাহলে একসাথে যখন আমরা সবগুলো পড়বো তখন কিন্তু আমাদের মনে রাখাটা সহজ হবে। ওকে, আচ্ছা ফাংশন অফ লাইসোসোম এটা পড়তে হবে, যে লাইসোসোম কি করে, সেলের লাইসিস করে, তাই না? তাহলে ফেগোসাইটোসিস করে, কিলিং অফ অর্গানিজম, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, মানে সেলের ভিতরে ডাইজেশন হেল্প করে, এবং অনেক সময় লাইসোসোমের এনজাইম সেলের ব্রেকডাউন করে, সেলের অর্গানগুলোকে ডিস্ট্রয় করে, অর্গানগুলো ডিস্ট্রয় করলে এটা বলে অটোফ্যাগি। আচ্ছা আর টোটাল দেখো, হোল সেল যদি ডাইজেস্টেড হয় এটা বলা হয় অটোলাইসিস। তাহলে করবা অটোফ্যাগি, অটোফ্যাগি হচ্ছে ডিস্ট্রাকশন অফ সেলুলার অর্গানেলি, এটা একটু লিখো। অটোফ্যাগি হচ্ছে ডিস্ট্রাকশন অফ সেলুলার অর্গানেলি, আর অটোলাইসিস হচ্ছে ডিস্ট্রাকশন অফ হোল সেল, ডিস্ট্রাকশন অফ হোল সেল, পুরো সেলটা যদি খেয়ে ফেলে। আচ্ছা গেল, আচ্ছা এজন্য এটা বলা হচ্ছে সুইসাইডাল ব্যাঙ্ক অথবা সুইসাইডাল স্পট। ওকে, আচ্ছা এটা গেল, আর বাকিটা পড়তে পারো কম গুরুত্বপূর্ণ, তাহলে যেহেতু এগুলো হচ্ছে একটু বোল্ড করা, এইগুলো বেশি ভালো করতে হবে, বাকিটা পড়তে হবে। তাহলে এটাও কিন্তু 100% ফাংশন অফ লাইসোসোম। গেল, আচ্ছা এখানে হাইলোনিক এনজাইম আছে, এটা ইম্পর্টেন্ট, যে যখন আমরা একটা ওভাম, এটা একটা ওভাম, আর এটা হচ্ছে একটা স্পার্ম, এই স্পার্মের মাথায় থাকে, এখানে থাকে হচ্ছে এই হাইলোনিডেস। ঠিক আছে, এই জায়গায় সেল মেমব্রেনে এখানে থাকে হচ্ছে এই যে তোমার হাইলোনিডেস এনজাইম। তো কি হয়, ওভামের বাইরের যে লেয়ারটা, তোমরা জানো যে ওভামের বাইরে কিন্তু 3টা কভারিং থাকে, ওই কভারিংটা পেনিট্রেট করে এই স্পার্মের নিউক্লিয়াস ওভামের ভেতরে চলে আসে, ফলে ফার্টিলাইজেশন হতে পারে। তাহলে মনে রাখবা, আমাদের এই যে বাবা মায়ের শুক্রাণু এবং ডিম্বাণু, মানে স্পার্ম এন্ড ওভাম, এটা ফার্টিলাইজেশন হয়, এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাইলোনিডেস এনজাইম, যেটা হচ্ছে লাইসোসোম থেকে আসে। তাহলে লাইসোসোম যদি না থাকতো, কি করো, লাইসোসোম যদি না থাকতো, হাইলোনিডেস এনজাইম আসতো না, হাইলোনিডেস এনজাইম আসলে এই স্পার্ম এন্ড ওভাম এটা কিন্তু নিউক্লিয়াসে ফিউশন হতো না, মানে ফার্টিলাইজেশন হতো না, মানে আমাদের জেনারেশন সাকসেসিভ জেনারেশন আমরা পাইতাম না। তাহলে লাইসোসোম কত ইম্পর্টেন্ট একটা অর্গান। ঠিক আছে, আচ্ছা গেল, তোমাদের জন্য একটা কুইজ, এই কুইজে পার্টিসিপেট করো। কুইজ 7, বলো which one is not a function of lysosome? সহজ সহজ, হ্যাঁ সবাই সবাই সাথে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ সবাই উত্তর দাও। হ্যাঁ ওকে, পার্টিসিপেট করো সবাই দ্রুত। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। আচ্ছা 85% স্টুডেন্ট উত্তর দিয়েছে প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিস লাইসোসোমের কাছে, তাই না? আচ্ছা লাইসোসোম লাইসোসোমের পার্থক্য কি, দুইটা স্ট্রাকচার জানা থাকলে এটা জাস্ট রিডিং করবা, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে গেল, আচ্ছা এখানে যেটা আছে সেটা হচ্ছে যে কোথায় কোথায় লাইসোসোম পাওয়া যায়। দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে সিড অফ অনিয়ন, আচ্ছা সিডলিং অফ মেইজ এন্ড টোবাকো। আচ্ছা এরপরে যেটা দেখো খেয়াল করে, হেপাটোসাইট, নিউরন, বোন, ইউটেরাস, ইউরিনারি ব্লাডার, এগুলোতেও লাইসোসোম অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা বাকি এই ফাংশনগুলো কিন্তু আমরা অলরেডি মেনশন করছি, এখান থেকে না বললে চলবে। তাহলে এই কোন জায়গাগুলোতে লাইসোসোম পাওয়া যায় এটা একটু আমাদের পড়তে হবে। এবার তোমাদের জন্য একটা কুইজ, এই কুইজটা পার্টিসিপেট করো। বলো হুইচ এনজাইম সিক্রেটেড বাই লাইসোসোম অফ স্পার্ম মেক্স ইট ওয়ে ইনটু দ্য এগ। খুব সহজ, এটা ভুল করবা না আমাদের জীবনের প্রশ্ন, তাই না? হ্যাঁ এটা পারতেই হবে, জানতেই হবে। ভেরি গুড, ওকে আমরা একটু করেছি, তাহলে উত্তর হচ্ছে হাইলোনিডেস। এটা উত্তর হলো হুইচ মেকানিজম ডিস্ট্রয়িং প্যাথোজেন ইনটু দ্য বডি, তাই না? প্যাথোজেন কে মেরে ফেলার পদ্ধতি, এটা আমি কি বলি? এটা খুব সহজ, এটা ইমিউনিটি চ্যাপ্টারে আছে, ব্লাড চ্যাপ্টারে আছে, এটা কখনোই ভুল করা যাবে না। আমি কমেন্ট লিখি, আচ্ছা নাবিহা ফাহিম তোমরা উত্তর করেছো, তাহলে সঠিক উত্তর হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা এই মুহূর্তে আমরা মাগরিবের নামাজের জন্য একটা শর্ট ব্রেক দিই, সাদিফা, নাবিহা, স্নেহা এবং ফুয়াদ অফশোর, তোমরা ভালো উত্তর করেছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা মাগরিবের নামাজের জন্য 10 মিনিট একটা ব্রেক নিচ্ছি, 10 মিনিট ব্রেক। ওকে।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের লাস্ট পার্ট তোমরা নিশ্চয়ই নামাজ পড়েছো। আসলে অবশ্যই নামাজ পড়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আমরা খুব স্ট্রেস থাকি। হ্যাঁ, আমাদের রিলিজিয়াস দিক আছে, যদি বলতে চাই যে এটা আমরা কিন্তু মাইন্ড হিলিং, এটা হেল্প করবে, ঠিক আছে? এক ধরনের মেডিটেশন বলে যাও। আচ্ছা, আমি যদি শুরু করব, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার আগে তো একটা জায়গায় হয়তো একটু কনফিউশন হতে পারে, আমি ওটাকে আরেকবার ক্লিয়ার করে আসি। আচ্ছা, কারণ এটা আসলে কনফিউজিং বিষয় তো তোমাদের যেটা দেখাচ্ছিলাম। আচ্ছা, এখানে ওই যে যেটা মৌখিকভাবে বলছি ওই বিষয়টা একটু খেয়াল করবা। সেটা হচ্ছে এই যে আমাদের যেটা, আচ্ছা তোমাদের ইংলিশ ভার্সন বই অনুযায়ী ঠিক আছে শর্করা কারখানা, এটাকে ইংরেজিতে যদি আমরা বাংলা করি তাহলে সেটাকে শর্করা কারখানা বলা হয়। হ্যাঁ, বলা যায়। তোমাদের এটা আসলে তেমন কনফিউশন হবে না, কিন্তু বাংলা ভাষার বইতে যেটা বলছিলাম যে ক্লোরোপ্লাস্ট প্লাস্টিড, এটা কোষের রান্নাঘর, অথবা এটাকে বলা যায় বাংলাতে বলছে আর কি। হ্যাঁ, শর্করা তৈরির কারখানা, ঠিক আছে? তাহলে যদি ইংরেজিতে আসে এটাকে আমরা বলি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, তখন আমরা উত্তর দিব হচ্ছে এই যে গোলজি বডি, ঠিক আছে? গোলজি বডি, তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এটার উত্তর হবে হচ্ছে গোলজি বডি, গোলজি বা গোলজি বডি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কিন্তু যখন বাংলাতে আসবে, বাংলাতে যদি এভাবে আসে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটা ইংরেজিতে বাংলাতে লেখা, তখন আমরা গোলজি বডি উত্তর দিব। আর যদি এভাবে আসে যে শর্করা তৈরির কারখানা, এভাবে যদি আসে তখন বাংলা, এটা একটা বাংলা, তাই না? এটা হচ্ছে বাংলা। এভাবে যদি আসে তখন আসলে উত্তরটা দিতে হবে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, কারণ শর্করাটা তৈরি হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টে, আর এটা পরবর্তীতে মানে প্যাকেজিং হয় অথবা মডিফাইড হয় হচ্ছে গোলজি বডিতে। তো এই কনফিউশনটা আসলে তোমাদের হিসেবে আসবে না, কারণ তোমাদের ইংরেজি বইতে তো আসলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এভাবে লেখা আছে, ঠিক আছে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এভাবে যদি আসে গোলজি বডি, আদারওয়াইজ অন্যভাবে যদি আসে তাহলে সেটা আমরা ক্লোরোপ্লাস্ট উত্তর দিব, ঠিক আছে? আচ্ছা, এই আর কি। আচ্ছা, আমরা চলে যাই তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এরপরে যে অংশগুলো আমরা আলোচনা করব এগুলো তোমাদের জন্য সহজ এবং বেশি ওরিয়েন্টেড। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো কি আবিষ্কার করেছেন, বিজ্ঞানীর নাম এটা জানতে পারো? অসুবিধা নেই, সেটা হচ্ছে পোর্টার এবং ক্লট। এই দুটো শব্দটা আমরা বেশি ব্যবহার করি, ফুল নাম মনে রাখতে পারো, অসুবিধা নেই। কোথায় আবিষ্কার করা হয় এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আসে হচ্ছে যেকোনো মেমব্রেন থেকে। খেয়াল করে দেখো, সাইটোপ্লাজমিক মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, সেল মেমব্রেন, মানে যেকোনো মেমব্রেন থেকে এটা আসতে পারে। আচ্ছা, এটা ইউক্যারিওটিক সেলে আছে। আচ্ছা, সবচেয়ে বেশি থাকে দেখো, খেয়াল করে এটা লিভারে বেশি থাকে, প্যানক্রিয়াসে বেশি থাকে এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডে বেশি থাকে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা মনে রাখতে পারো। আচ্ছা, এন্ডোপ্লাজমিক দুই রকম, খুবই সহজ, একটা স্মুথ আর একটা হচ্ছে রাফ। এগুলো তোমরা জানো। আচ্ছা, রাইবোজোম থাকে স্মুথ, আর একটা হচ্ছে রাফ। আচ্ছা, প্রোটিন এনজাইম যে ধরনের প্রোটিন, এটা আসে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কেন? এটা ব্যাখ্যা করতে হবে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে, আর রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস। এজন্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস। এনজাইম যেটা এক ধরনের প্রোটিন, এজন্য এনজাইম সিনথেসিস, এটাও রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। আচ্ছা, লিপিড এবং হরমোন সিনথেসিস করা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। আচ্ছা, এখানে দেখো, খেয়াল করে এখানে তিন ধরনের স্ট্রাকচার থাকে। আচ্ছা, আমরা যদি দেখি সেটা হচ্ছে এই যে এখানে আমরা দেখি একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকল, আর একটা হচ্ছে টিবিউল। এই তিনটা হচ্ছে মেইন পার্টস, ঠিক আছে? তাহলে এখানে দেখো যদিও স্ট্রাকচারালি তিনটা টাইপস, এখানে চার রকম বলছে, এটা তোমরা আসলে বইতে স্ট্রাকচার অনুযায়ী চার রকম বলছে, কিন্তু আসলে টাইপ তিন রকম যেটা নিচে আছে। দেখো, একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকল, আর একটা হচ্ছে টিবিউল। আচ্ছা, তোমরা কি চাও? একজন ভালো ডাক্তার হতে, তাই না? মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনের পর তো আমাদের দেশে যেটা প্রচলিত সেটা হচ্ছে যে ডাক্তার টাকা পয়সা নেয় না, ফ্রি চিকিৎসা দিয়ে দেয়, সেই ভালো ডাক্তার, তাই না? তাহলে একজন ভালো ডাক্তার উনি রোগীকে কি বলবে? রোগীকে বলবে হচ্ছে যে আপনার ভিজিট লাগবে না। রোগী তো খুবই খুশি, এরকম ডাক্তারই তো দরকার, তাই না? যে কোনো ভিজিট দিবে না। তাহলে দেখো ভিজিট থেকে আমরা রাখবো, ভিতে হচ্ছে ভেসিকল, সিতে হচ্ছে সিস্টার্নি, আর টিতে হচ্ছে টিবিউল। মনে রাখবা ভিসির ভাই গোলগি, সেটা থেকে আমরা রাখবো গোলগি বস্তু প্রকারভেদ। আর একজন ভালো ডাক্তার কি ভিজিট লাগবে না, সেখান থেকে মনে রাখবো হচ্ছে কি বলতো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ। এগুলোর এই যে ভেতরে বর্ণনা, এগুলো এত কিছু মনে রাখা সম্ভব না, দরকার নেই, ঠিক আছে? যাই দেখো, এই যে এটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো যেগুলো রাইবোজোম এরকম লাগানো আছে সেটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যেগুলো স্মুথ কোনো রাইবোজোম নাই এটাকে আমরা বলতেছি স্যার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কেমিক্যাল স্ট্রাকচার কি থাকে দেখো, এখানে প্রোটিন সবচেয়ে বেশি থাকে। খেয়াল করে দেখো, প্রোটিন 6-7% কিছু থাকে। আচ্ছা, এখানে 15 ধরনের এনজাইম, এটা কিন্তু আমরা এক জায়গায় লিখে দিয়েছি, কি কি এনজাইম মনে রাখতে পারো? হ্যাঁ, এই যে দেখো, এটা যেহেতু বোল্ড করা এজন্য ইম্পর্টেন্ট, গ্লাইকোজিজম এটা মনে রাখবা। আচ্ছা, অনেক সময় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনো একটা অংশ ধরো বিচ্ছিন্ন হয়ে গেল, এই ছোট ছোট বিচ্ছিন্ন অংশ, হ্যাঁ, বা এই অংশটা বিচ্ছিন্ন হয়ে গেল, কেটে গেল, এই ধরনের অংশকে বলা হয় মাইক্রোসোম। মাইক্রো মানে ছোট। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পার্ট অফ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা বিচ্ছিন্ন হয়ে যায় এটাকে আমরা বলি মাইক্রোসোম। যে ফাংশনটা তোমাকে ভালো করে করতে হবে, 100% খুব ইম্পর্টেন্ট। মেইনলি এটা যেটা করে সেটা হচ্ছে দেখো, এখানে রাইবোজোম থাকে রাফ, এটা প্রোটিন সিনথেসিস করবে। স্মুথে কি হবে? স্মুথে হচ্ছে লিপিড, হরমোন, ভিটামিন এগুলো কি হবে? সিনথেসাইজ হবে। আচ্ছা, এবং এটা মেইনলি ক্যারিয়ার হিসেবে কাজ করে। দেখো যে নিউক্লিয়াস থেকে কোনো বস্তু তৈরি হয়, দেখো এই যে এটা পথের মতো না একটা, এই যে দেখো, হ্যাঁ, এভাবে চলে আসে, বা ধরো এখান থেকে এখান দিয়ে এই যে বাইরে চলে আসে। তাহলে এটা হচ্ছে আসলে একটা ট্রান্সপোর্টেশন পাথওয়ে হিসেবে কাজ করে। তাহলে ট্রান্সপোর্টেশন পাথওয়ে অফ সেল, এটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন পাথওয়ে অফ সেল। আচ্ছা, গেল। এখানে কিছু কিছু রাইবোজোম লাইপোজোম ধারণ করে, ডিটক্সিফিকেশন করে, টক্সিক সাবস্টেন্সকে। এই মোটামুটি হচ্ছে এদের গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে? এগুলো কি হবে? আচ্ছা, ডিফারেন্সটা কি? গোলজি বডি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো কখনোই মুখস্থ করবে না, এটা জাস্ট রিডিং। তুমি যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলজি বডি বুঝতে পারো তাহলে এটা তোমার জন্য কোনো কঠিন কিছু না। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া খুবই সহজ, পাওয়ার হাউস এটি তৈরি করে, বাইলিয়ার্ড এটাও জানো। এখানে ক্রেবস সাইকেল হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এখানে হয়, এগুলো জানো। আচ্ছা, খেয়াল করে দেখো, এটা হচ্ছে ক্রেবস সাইকেল। তোমাদের এখানে কনফিউশন হয়, কেলভিন সাইকেল। এই এটা কিন্তু ক্রেবস সাইকেল, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া ক্রেবস সাইকেল হয়, নট কেলভিন সাইকেল। গেল। ডিসকভারি নেমিং খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে প্রথমে যেটা ডিসকভার করেন, বিজ্ঞানী ডিসকভার করেন ফ্লেমিং। ফ্লেমিং ফাইলা নামকরণ করেন, খেয়াল করে দেখো, এফ ফাইলা, এফ ফ্লেমিং। তাহলে ফ্লেমিং যে নামকরণ করেন তার নাম হচ্ছে ফাইলা, মনে রাখা সহজ। এবং অল্টম্যান তিনি একটা নাম দিয়েছিলেন, নাম হচ্ছে বায়োপ্লাস্ট। আর বেন্ডা, এই বেন্ডা নামকরণ করেছেন মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? এত কিছু আমাদের মনে রাখতে হবে, সব ইম্পর্টেন্ট। কিন্তু ইম্পর্টেন্ট না হচ্ছে যে শালগুলা, এই শালগুলো পরে মাথা ক্লান্তি করার পর প্রয়োজন নেই। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে 20% ভলিউম, এটা সেলের, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আসতে পারে। আচ্ছা, অরিজিন কোথা থেকে আসে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আসলে যেটা হয় সেটা হচ্ছে একটা সিঙ্গেল মাইটোকন্ড্রিয়া থেকে পরের সেলগুলো মাইটোকন্ড্রিয়া আসে। মাইটোকন্ড্রিয়া ডিভাইড করে মাইটোকন্ড্রিয়া হয়, এটা কিভাবে হতে পারে? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে, তাই না? তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া নিজে ডিভাইড করে এটা আবার নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করে। একইভাবে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট ডিএনএ থাকে, তাহলে ক্লোরোপ্লাস্ট নিজে আবার ডিভাইড করে নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি করে, ঠিক আছে? গেল। আচ্ছা, এবার হচ্ছে তোমার নাম্বার খুব ইম্পর্টেন্ট। এভারেজ সেল থাকে 300 থেকে 400, এবং সবচেয়ে বেশি থাকে লিভার, লিভার সেলে। কেন বলতো? লিভার সেল হচ্ছে মেটাবলিজম করে, খেয়াল করে দেখো, মেটাবলিজমে অনেক এনার্জি দরকার, এনার্জি তৈরি হয় এটিপি থেকে, এই এটিপির জন্য দরকার মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া বেশি থাকে লিভার সেলের জন্য ভালো, কারণ বেশি বেশি এনার্জি প্রোডাকশন করতে পারবে। এজন্য লিভার সেলের সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। ব্যাখ্যা করলে মনে রাখা সহজ হয়। দেখো অ্যামিবা, এখানে আরো বেশি থাকে, কারণ অ্যামিবাকে সবসময় মুভ করতে হয়, এজন্য অনেক এনার্জি দরকার। এটা সিঙ্গেল সেল, তাকে কিন্তু অনেক কাজ করতে হয়, এজন্য অনেক বেশি মাইটোকন্ড্রিয়া থাকে। গেল। শেপ দরকার নাই, সাইজ খুব বেশি দরকার নাই। আচ্ছা, বিভিন্ন টাইপের হয়, এই যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে 20% অফ সেল ভলিউম, যেটা আগে স্লাইডে ছিল, আর এগুলোই হয়। আচ্ছা, খুবই সহজ, এগুলো এত কঠিন কিছু না। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার, তোমরা ভালো করে জানো। আচ্ছা, এখন দুইটা মেমব্রেন বাইলিয়ার থাকে, এটা বলা আছে। আচ্ছা, এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে কিছু জিনিস থাকে, দেখো এই যে গেল, এই যে আউটার মেমব্রেন, খেয়াল করে দেখো, আউটার মেমব্রেনে নো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটিপি সিনথেস, এটিপি সিনথেসাইজিং এনজাইম। এজন্য মনে রাখবা মাইটোকন্ড্রিয়াতে দুটো মেমব্রেন আছে, দেখো এই যে আউটার মেমব্রেন আর এটা হচ্ছে ইনার মেমব্রেন, এই যে ইনার মেমব্রেন পার্ট। তাহলে আউটার মেমব্রেনে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটিপি সিনথেস, এটিপি সিনথেসাইজিং ডিফারেন্ট এনজাইম এগুলো নাই। মানে আউটার মেমব্রেনের মেইন ফাংশন হচ্ছে কাভারিং, এটাকে কভার করে রাখা মাইটোকন্ড্রিয়াকে, আর কোনো ফাংশন নাই। সিম্পল জিনিস, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটিপি সিনথেস, আদার এনজাইম, সেগুলো সবই থাকে হচ্ছে ইনার মেমব্রেনে। এই কথাটা এখানে মানে মিন করছে। আচ্ছা, গেল। চেম্বার আছে, দেখো একটা হচ্ছে এই যে এখানে একটা চেম্বার, আর এই যে ইনার মেমব্রেন, এই যে ইনার মেমব্রেন, এই ইনার মেমব্রেন মাঝখানে এই যে এখানে একটা চেম্বার। তাহলে দেখো খেয়াল করে যে এই যে একটা চেম্বার, আর এই যে এই দুই মেমব্রেন মাঝখানে চেম্বার, এই আর কি। আচ্ছা, গেল। তাহলে এটা হচ্ছে আউটার চেম্বার, আউটার চেম্বার হচ্ছে দুইটা মেমব্রেন মাঝখানে, এই যে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন, দুইটার মাঝখানে এটা হচ্ছে আউটার চেম্বার। আর ইনার মেমব্রেন যেটা হচ্ছে ক্রিস্টাল ফর্মেশন করে, এগুলোর ভেতরে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ইনার ইনার চেম্বার। এই ইনার চেম্বার এখানে যে জেলি লাইক সাবস্টেন্স থাকে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। মানে সবগুলো একটু বুঝে পড়লে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, ক্রিস্টি, আচ্ছা ক্রিস্টিটা কি? আচ্ছা,
সেটা হচ্ছে ইনার মেমব্রেন, ভেতর দিকে ভাঁজ হয়ে ভেতরে এভাবে ঢুকে থাকে। আমরা যদি ছবিটা এইভাবে ভাঁজ হয়ে থাকে ইনার মেমব্রেন, এগুলো ইনার মেমব্রেন, ইনার মেমব্রেন থাকে। এই ফিঙ্গার লাইক প্রজেকশন এটাকে বলা হয় ক্রিস্টি। তাহলে এই যে দেখো এটা একটা ক্রিস্টি, এটা একটা ক্রিস্টি। আচ্ছা গেল। এই প্রজেক্টিং পার্টস বলা হয় ক্রিস্টি। এতটুকুই আর কিছু না। আচ্ছা এবার অক্সিজোম। অক্সিজোম কি? এই যে ইনার মেমব্রেন দেখো যেখানে এখানে যে অংশগুলো আছে দেখা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে অক্সিজোম। ঠিক আছে? তাহলে ইনার মেমব্রেনের গ্র্যানুলস থেকে বলা হয় অক্সিজোম। আচ্ছা গেল। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এটাকে বর্তমানে বলা হচ্ছে এটিপি সিনথেস। ঠিক আছে? এখানে এটিপি সিনথেস হয়। তো আগে অক্সিজোম বলা হতো, এখন বলা হয় এটিপি সিনথেস। আচ্ছা গেল। ওটা ভালোভাবে বলছেন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সবই থাকে হচ্ছে ইনার মেমব্রেনে। ঠিক আছে? এই ক্রিস্টি। ইনার মেমব্রেনই তো ভেতর দিকে ফোল্ডেড হয়ে এই যে ফিঙ্গার লাইক ক্রিস্টি তৈরি করে। তাহলে ইনার মেমব্রেন ক্রিস্টিতে এগুলো থাকে। এগুলো জানলেই হয় কিছু না। আচ্ছা এরপর হচ্ছে দেখো খুব ইম্পর্টেন্ট সার্কুলার ডিএনএ। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা সেলুলার অর্গানেলি হওয়া সত্ত্বেও এটা ডিএনএ থাকে। এটা বলা হয় সার্কুলার ডিএনএ। ওকে? আচ্ছা গেল। এবার আসলে রাইবোজোম আছে। খেয়াল করে দেখো এটা রাইবোজোমটা হচ্ছে সেন্টিয়াস। হ্যাঁ, এই আরকি। আচ্ছা এই ডিএনএ টা শুধু কি? এই যে মাইটোকন্ড্রিয়া যেটা হয় সেটা হচ্ছে সেলুলার রেসপিরেশন। তাই না আমরা জানি? তো এটাতে এই ডিএনএ হেল্প করে। ওকে? আবার মাইটোকন্ড্রিয়া ডিভিশনে হেল্প করে। আচ্ছা এত কিছু বুঝে লাভ নাই। আসলে তুমি মনে রাখবা যে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া এখানে কিন্তু ওন ডিএনএ আছে। নিউক্লিয়াসের বাইরেও ওন ডিএনএ আছে। এই অর্গানেলগুলো এগুলো একটা ব্যতিক্রম। ঠিক আছে? এই যে দেখো তাহলে এই হচ্ছে আমার সেই মাইটোকন্ড্রিয়ার ডিএনএ। সো ডিএনএ। আচ্ছা খেয়াল করো। তাহলে এটা হচ্ছে আউটার মেমব্রেন। এই যে এখানে ইনার মেমব্রেন ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করতেছে। এই ক্রিস্টিগুলোতেই থাকে হচ্ছে এই যে এখানে থাকে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটিপি সিনথেস। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স। তাই না? এই বরাবরই হচ্ছে আমার এই মাইটোকন্ড্রিয়ার গঠন। এটা তোমরা সবাই ভালো জানো। বলছি। আর কেমিক্যাল স্ট্রাকচার কত পার্সেন্ট কি থাকে এটা মনে রাখতে হবে। বিশেষ করে এই দেখো এখানে কিন্তু আছে ভিটামিন ই। খেয়াল করবা। এই ধরনের কি পয়েন্টগুলো দিয়ে স্যার কিন্তু ই করে প্রশ্ন করে ফেলে। ঠিক আছে? এখানে আছে ভিটামিন ই। আচ্ছা আমি কিন্তু কোন জায়গায় গেছি ভিটামিন কে এখানে দুই ওখানে গেছি। আচ্ছা তারপরে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটা হচ্ছে লিপোপ্রোটিন রিচ। আচ্ছা এখানে ওই যে 100 টাইপস এনজাইম থাকে এটা আমি অলরেডি বলছি তোমাদের ডিএনএ এগুলো থাকে। আচ্ছা গেল। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে একটা স্পেশাল ফসফেট থাকে যেটার নাম হচ্ছে কার্ডিওলিপিন। এটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেক সময় স্যাররা প্রশ্ন করে ফেলতে পারে। আর তোমাকে জানতে হবে ফাংশন মাইটোকন্ড্রিয়া খুব ইম্পর্টেন্ট। এটা 100% নিশ্চয়ই তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো খুব ভালো করে এসকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে মেইন হচ্ছে এনার্জি প্রোডাকশন সেগুলো এখানে আছে পেপটাইড সাইকেল শুরু করে ডিফারেন্ট প্রসেসগুলো এখানে হয়। আর এটা হেরিডিটিতে হেল্প করে। মানে হেরিডিটিতে এদের ওন ডিএনএ আছে আরএনএ আছে। তাহলে এরা হেরিডিটিতে কিছুটা হেল্প করবে। ঠিক আছে গেল। আচ্ছা তারপরে প্রোটিন সিনথেসিস লিপিড জন্য হেল্প করতে আছে গেল। এরপরে যেটা এই যে দেখো মাইটোকন্ড্রিয়া ওভাম এবং স্পার্ম ফর্মেশন হেল্প করে কেন? কারণ সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া থাকে এই যে স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস এগুলো হতে পারে না তাই না? আচ্ছা গেল। এরপরে হচ্ছে এগুলো এত ইম্পর্টেন্ট না। আচ্ছা ডিফারেন্ট আয়ন দেখো কি কি আয়ন এখানে থাকে সেটা ইম্পর্টেন্ট ক্যালসিয়াম সালফার তারপর হচ্ছে আয়রন ম্যাগনেসিয়াম এগুলো থাকে এখানে। আচ্ছা তাহলে মোটামুটি আমি যেগুলো মার্ক করলাম ওই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসা হবে বেশি। আচ্ছা গেল। আচ্ছা এবার স্পেশাল ইনফরমেশন সেটা হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ থাকে এই ডিএনএ কারণে যে জেনেটিক ডিসঅর্ডার হয় এইটা দেখো করে কিছু ডিজিজ আছে। এই যে দেখো পার্কিনসন, অ্যালঝাইমার, টাইপ 1 ডায়াবেটিস এই তিনটা লাগবে। তাহলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আছে। ওই ডিএনএর জন্য কিছু তোমার হচ্ছে ইনহেরিটেড ডিসঅর্ডার হতে পারে। তো মাইটোকন্ড্রিয়াল ডিএনএর জন্য যে ইনহেরিটেড ডিসঅর্ডার হয় এটা বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার এই তিনটা নাম মনে রাখতে হবে। আচ্ছা এবার দেখো এখানে আছে টাইপ 1 ডায়াবেটিস এখানে লিখবা টাইপ 2 ডায়াবেটিস এটা হচ্ছে পলিজেনিক। এই দুটো দেখো একসাথে বললাম আমাদের জন্য সহজ। তাহলে মনে রাখো এটা কিন্তু মেন্ডেলিয়ান না, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স না। টাইপ 1 ডায়াবেটিস এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স আর টাইপ 2 ডায়াবেটিস এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। মানে অনেকগুলো জিন এখানে রোল প্লে করে। ওকে আচ্ছা আসো এখানে যেটা বলছে সেটা হচ্ছে তোমার হচ্ছে এন্ডোসিম্বায়োম। আচ্ছা এই বিষয়টা কি আমি একসাথে ব্যাখ্যা করে দিই একসাথে। সেটা হচ্ছে ধরো এটা সেল, সেলের বাইরে ধরো এটা হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে আমার ক্লোরোপ্লাস্ট আর এই যে এইটা হচ্ছে আমার এই হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া। আচ্ছা দেখা গেল কি দেখা গেল এই মাইটোকন্ড্রিয়া এর ডিএনএ আছে, এখানে রাইবোজোম আছে, এখানে আরএনএ আছে, এখানে দেখা যাচ্ছে এখানে ডিএনএ আছে, এখানে ডিএনএ আছে, রাইবোজোম আছে, হ্যাঁ কিছু আরএনএ আছে। তো এইজন্য সায়েন্টিস্টরা চিন্তা করছেন যে আসলে এটা ইভলিউশনের একটা প্রসেসে এগুলো আসলে এক্সট্রা সেলুলার ছিল লাইক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মতো এগুলো আসলে আগে সেলের বাইরে স্ট্রাকচার হিসেবে ছিল। এটা আসলে ব্যাকটেরিয়া লাইক অর্গানিজম ছিল মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। এটা ইভলিউশনের মাধ্যমে এটা সেলের মধ্যে ঢুকে গেছে। এটা সেলের মধ্যে ঢুকে গেছে। এটা আগে সেলের মধ্যে ছিল না। এটা ছিল ব্যাকটেরিয়া লাইক অর্গানিজম। এটা ছিল ব্যাকটেরিয়া লাইক অর্গানিজম। ঠিক আছে? এই বিষয়টাকে বলা হচ্ছে এন্ডোসিম্বায়োন্ট। মানে এটা এখন সেলের ভেতরে সিম্বায়োন্ট হিসেবে আছে। এর আগে আসলে সেলের মধ্যে ছিল না। এটা ধারণা করা হয়। এটা সায়েন্টিস্টদের একটা মানে প্রপোজিশন। ঠিক আছে? এই কথাটাই এখানে অনেক কিছু হিসেবে লিখছে। আচ্ছা এখন এখানে একটা লাইন আছে একটু বুঝাই দিই। সেটা হচ্ছে বলছে যে এক্সটার্নাল স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া এক্সটার্নাল স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রোটেক্টিভ। আসলে এখানে স্ট্রাকচার বলতে এক্সটার্নাল লেয়ার। ওই যে আমি তো দেখলাম যে মাইটোকন্ড্রিয়া এক্সটার্নাল লেয়ার কিছুই নাই, কোনো ইটিএস নাই, এটিসিনথেস নাই, নাথিং। ঠিক আছে? শুধু প্রোটেকশন করে, এটা প্রোটেক্টিভ। আর ইন্টারনাল স্ট্রাকচার মানে এখানে লিখবা অথবা লেয়ার এটা হচ্ছে ফাংশনাল। কেন? কারণ ইন্টারনাল যে তোমার হচ্ছে লেয়ার সেই লেয়ারে মানে ইনার মেমব্রেন সেখানে থাকে ক্রিস্টি থাকে এটিপি এটিসিনথেস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এভরিথিং এন্ড অল দ্য প্রসেস। এজন্য ইন্টারনাল স্ট্রাকচার বা ইন্টারনাল লেয়ার বা ইন্টারনাল মেমব্রেন এখানে এটা হচ্ছে ফাংশনাল। ঠিক আছে? এই কথাই এখানে বলছে। আচ্ছা এবার আসো কুইজ তোমাদের জন্য একটা কুইজ তুমি একটু পার্টিসিপেট করো। কুইজ 9 আর দুটি কুইজ আছে তোমাদের জন্য। ঠিক আছে? আচ্ছা হুইচ ওয়ান টেক্স পার্ট ইন ফর্মেশন অফ স্পার্ম এন্ড ওভাম? খুবই সহজ। হ্যাঁ হ্যাঁ এটা পার্টিসিপেট করো 10 সেকেন্ড সময়। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওকে এই আমাদের অ্যান্সার করো। স্পার্ম ওভামে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে যেটা সেটার নাম হচ্ছে হ্যাঁ সবাই পার্টিসিপেট করো। হ্যাঁ ওকে আমি কুইজটা এখন ইনফো দিচ্ছি তাহলে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা তোমাদের জন্য প্রশ্ন ক্রেস্ট সাইকেল কোথায় হয় এবং কোথায় সবচেয়ে বেশি নিউমেরাস মানে মোস্ট নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া আছে? হ্যাঁ এটা একটু সবাই কমা দিয়ে লিখবা। ঠিক আছে? ক্রেস্ট সাইকেল কোথায় হয় খুবই সহজ এবং কোথায় সবচেয়ে বেশি মাইটোকন্ড্রিয়া আছে? ঠিক আছে খুবই সহজ। আচ্ছা দেখি কারা হচ্ছে মিম ফাইভ অগ্নি লাইসা এবং মারিহা তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা তুমি একটু কমেন্ট করো ওকে সবাই খুব সহজ আনসার দিচ্ছে তাহলে মাইটোকন্ড্রিয়া এবং এটা হতে হবে লিভার তাই না? আচ্ছা এবার প্লাস্টিক এটা খুব সহজ। খেয়াল করো প্লাস্টিকে ওই যে কালার পিগমেন্ট থাকে যেমন রাউন্ড। আচ্ছা এগুলো কিছু মানে ইম্পর্টেন্ট হচ্ছে শিম্পার এই শিম্পার উনি নেম ক্লোরোপ্লাস্ট অবজার্ভ করেন এবং নেম করেন। গেল দেখো প্লাস্টিক কোথায় থাকে না অ্যাবসেন্ট কোথায় ফাঙ্গাই ফাঙ্গাই কারণ ফাঙ্গাই তো কি করে এটা অ্যাবজর্পশন করে এটা কিন্তু কার্বোহাইড্রেট মানে তৈরি করে না ব্যাকটেরিয়া ব্লু গ্রিন অ্যালগি এখন দেখবা ব্লু গ্রিন অ্যালগিতে ক্লোরোপ্লাস্ট থাকে না কিন্তু ক্লোরোপ্লাস্ট লাইক অর্গানিজম থাকে। তাহলে এটা কি দেখো এখানে ক্লোরোপ্লাস্ট অথবা প্লাস্টিড লাইক অর্গানিজম অর্গানেলি প্রেজেন্ট। আচ্ছা এটাকে আমরা বলি থাইলাকয়েড অথবা ক্রোম্যাটোফোর। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। কেমন যে ব্লু গ্রিন অ্যালগি এটা ব্লু গ্রিন কেন? কারণ এখানে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড নাই কিন্তু সেখানে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড লাইক অর্গানেলি আছে যেটা আমরা বলি থাইলাকয়েড বা ক্রোম্যাটোফোর। এখানেও কিন্তু তারা কি করবে ক্যান মানে ফটোসিনথেসাইজ। ঠিক আছে? ফটোসিনথেসিস ক্যান টেক্স প্লেস। ঠিক আছে? এখানে ফটোসিনথেসিস হতে পারে। ওকে এই ব্যাপারে কথা হ্যাঁ এই জিনিসটা ব্লু গ্রিন অ্যালগিতে থাইলাকয়েড কন্টেইনস ক্লোরোফিল সুতরাং সেখানে কিন্তু ফটোসিনথেসিস হতে পারে খুব সহজ। আর প্লাস্টিডের এই বিষয়টা তোমরা সবাই জানো। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখবে কালার হলে ক্রোমোপ্লাস্ট এর মধ্যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে গ্রিন এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ক্যারোটিনোপ্লাস্ট হচ্ছে অরেঞ্জ, রোডোপ্সিন দেখো নামের সাথে মিল আছে। আর ফর রেড। আচ্ছা তারপরে ফিওপ্লাস্ট এটা হচ্ছে ব্রাউন। আচ্ছা এটা আমরা ব্লাড প্রেশার বিপি। ঠিক আছে? আর জ্যান্থো হচ্ছে ইয়েলো সবসময় জ্যান্থোফিল হ্যাঁ এটা ইংলিশ এটা আমরা রাখতে হয়। তো এটা আমরা বলছি XY আমাদের সেক্স ক্রোমোসোম XY জ্যান্থোফিল হচ্ছে ইয়েলো এটা আমরা রাখতে পারি। ঠিক আছে? ওকে এবার আসো নন কালার এটাকে বলা হচ্ছে লিপোলিপ মানে নো কালার। এর মধ্যে অ্যামাইলোপ্লাস্ট অ্যামাইলো শব্দটা বুঝতে পারছো এটা হচ্ছে কার্বোহাইড্রেট স্টোর করে তাই না? যেটা অ্যামাইলো শব্দটা অ্যামাইলোজ থেকে আসছে। আচ্ছা এরপর হচ্ছে এলায়োপ্লাস্ট হচ্ছে ফ্যাট। আচ্ছা এরপর হচ্ছে অ্যালিওপ্লাস্ট এটা আরেকটা নাম হচ্ছে প্রোটিনোপ্লাস্ট এটা আরেকটা নাম হচ্ছে প্রোটিনোপ্লাস্ট তাহলে এটা হচ্ছে প্রোটিন রিজার্ভ করে এই কথাগুলো এখানে লেখা আছে। ওকে আচ্ছা আমরা আসো লিপোপ্লাস্ট এটা কোনো কারণ নেই। আচ্ছা এত কিছু কোথায় থাকে না থাকে হ্যাঁ এত কিছু লাগে না ওই ছকটি আছে ওই আছে এটা কিন্তু পরীক্ষা আসছে সেম জিনিস তাহলে এটা তুমি জাস্ট দিবা মুখস্থ করতে নেই
ক্রোমোপ্লাস্ট সেম, ওই কি কালার আছে ওই ছবি আছে, এখানে কালার করে দরকার নেই। আর এখানে আসলে যেটা সেটা হচ্ছে কোন জায়গাগুলো কালারড, এই যে এই অংশটা আমরা একটু করবো। ফাংশন তো খুব সহজ বলার কিছু নাই। আচ্ছা এখানে দেখো যে আমাদের যে ফ্লাওয়ারের যে পেটাল মানে পাপড়িগুলো বিভিন্ন কালার হয়, কিছু হয় দেখো এটা হচ্ছে অ্যান্থোসায়ানিন বিটাসায়ানিন, এই পিগমেন্টগুলো থাকার কারণে এটা হয়। ঠিক আছে? আচ্ছা এখানে কালারের আবার পিএইচ এর বিষয় আছে, যেমন একটা সেলের মধ্যে যদি পিএইচটা বেসিক হয় তাহলে তখন এই কালারটা হয়ে যাচ্ছে ব্লু, পিএইচ অ্যাসিডিক হলে হয়ে যাচ্ছে রেড, আর নিউট্রাল থাকলে সেটা হয়ে যাচ্ছে পার্পল বা ব্ল্যাকিশ ব্লু। আচ্ছা এটা আমরা লাইক লিটমাস, লিটমাস পেপার কেমন, লিটমাস পেপার যখন তুমি দিচ্ছ অ্যালকালাইন একটা মিডিয়াতে দিচ্ছ তখন এটা ব্লু হয়ে যাচ্ছে, আবার যখন তুমি এটা অ্যাসিডিক মিডিয়াতে দিচ্ছ তখন কি হচ্ছে রেড হয়ে যাচ্ছে, তাহলে আমরা লাইক লিটমাস পেপার। ওকে আচ্ছা এখানে ক্লোরোপ্লাস্ট, এখানে কি কি পিগমেন্ট থাকে খুব ইম্পর্টেন্ট, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জেনোফিল গেল। আচ্ছা এবার এটাকে বলা হচ্ছে কিচেন অফ সেল, এটা আমরা বলছি, অথবা ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার, ওই যে বললাম যেটা কনফিউশন হবে। ঠিক আছে মনে রাখবা লিখো নট কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আসলে একই জিনিস বইতে যেহেতু এভাবে লিখছে এজন্য তোমাকে এভাবে মনে রাখতে হবে। আচ্ছা নট কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরিটা হচ্ছে কি বল, কার্বোহাইড্রেট ফ্যাক্টরিটা হচ্ছে আমাদের বলি ওকে নাম্বার অফ সেল কত থাকে, যেমন আমরা 10 40 শেপ ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা বিশেষ করে তোমার হচ্ছে ডিফারেন্ট টাইপের এলিতে বিভিন্ন রকম থাকে, যেমন ধরো এই যে কাপ শেপ কালার যেমন স্পাইরাল স্পাইরাল, এখন আমরা স্পাইরো এখান থেকে শব্দ আসছে স্পাইরাল, ঠিক আছে, রেটিকুলেট ইলোনিয়াম থ্রেড লাইক বা গার্ডল শেপ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থাকবে মিডল আছে, সেটা হচ্ছে উলোট্রিক্স, এটার ডেসক্রিপশন তোমাদের এলিতে পেয়ে আছে তাই না। আচ্ছা তারপর স্টার শেপ, এটা হচ্ছে জিগমা, স্ফেরিক্যাল হচ্ছে পিথোরা, এটা আমরা বলবো এসপি, পুলিশ আছে না এসপি সুপারিনটেন্ডেন্ট পুলিশ, তাহলে এলবিতে এই ভেরিয়েশনগুলো অনেক বেশি, তাহলে এই অংশটা কিন্তু 100%, এটা খুব ইম্পর্টেন্ট পড়ার জন্য। আচ্ছা কতটুকু হয় কত মাইক্রোমিটার এত ইম্পর্টেন্ট না, আমরা এই যে এখানে দেখে ফেলি, এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন যেটা, এবং এখানে যেটা থাকে যে এটা হচ্ছে স্ট্রোমা। আচ্ছা স্ট্রোমা এখানে যে প্যাকড হয়ে থাকে যে অংশগুলো, এই অংশগুলো এগুলোকে আমরা বলি, থাইলাকয়েড। এই তো আচ্ছা এইটাই এখানে ডিটেইল আলোচনা করা আছে হচ্ছে মেমব্রেন, আচ্ছা মেমব্রেন বাইরে এটা বলা কিছু নাই। আচ্ছা এখানে দেখো মেমব্রেনে যেটা থাকে সেটা হচ্ছে ফসফোলিপিডের পরিবর্তে এখানে থাকে গ্লাইকোসাইড এই কথা মনে রাখতে হবে যে প্রোটোপ্লাস্ট হচ্ছে ক্লোরোপ্লাস্ট অথবা প্লাস্টিড, এখানে কিন্তু ফসফোলিপিড থাকছে না, এখানে থাকছে গ্লাইকোসাইড, ঠিক আছে মনে রাখতে হবে। আচ্ছা এখানে থ্রি চেম্বারড ওকে তিনটা মেমব্রেন আছে বলা কিছু নাই। আচ্ছা স্ট্রোমা ম্যাট্রিক্স, আচ্ছা এটা যেটা এটা কলোয়েডাল টাইপ, এটা মনে রাখবা। আচ্ছা দেখো এখানে করে যে কথা মাইটোকন্ড্রিয়ার জন্য প্রযোজ্য সেম জিনিস, এখানে 70 রাইবোসোম ডিএনএ আরএনএ বুঝাছে, এখানে কিন্তু ডিএনএ ভাগ থাকে এটা দেখো। আচ্ছা গেল এতটুকু কি আমাদের এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা থাইলাকয়েড, আচ্ছা থাইলাকয়েড এখানে যে করতে হবে কি কি পিগমেন্ট থাকে সেটা আমরা জানবো। আচ্ছা এই থাইলাকয়েডকে আগে বলা হতো, এই থাইলাকয়েডকে আগে বলা হতো কোয়ান্টোসোম, ঠিক আছে কোয়ান্টোসোম এই শব্দটা অনেক সময় সাইড দিয়ে ফেলে, কতগুলো থাকে খুব ইম্পর্টেন্ট, 10 to 100 থাইলাকয়েড একসাথে থাকে, এবং যখন একসাথে থাকবে 10 to 100 এই সেটকে বলবো আমরা গ্রাম, গ্রাম বেস বা গ্রাম হয়, আর সাধারণত গ্রাম থাকে 40 to 60, এই প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা সাইজ আমরা গ্রাম কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে আমরা জানবো। আচ্ছা এই মোটামুটি আচ্ছা স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি কি যে দুইটা গ্রাম আমি এখানে তোমাদের একটু দেখাই, এটা ক্লোরোপ্লাস্ট এই যে এগুলো হচ্ছে আমাদের গ্রাম তাই না, তাহলে এখানে থাকবে একটা গ্রাম, তাহলে দুইটা গ্রামের মধ্যে এই যে কানেকশন এটাকে আমরা বলবো স্ট্রোমা ল্যামেলি বা গ্রাম ল্যামেলি, ঠিক আছে একই কথা। এই দেখো স্ট্রোমা ল্যামেলি, আচ্ছা ফটোসিনথেটিক ইউনিট থাকবে না এই মেমব্রেনে থাকবে। আচ্ছা এখানে থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে কতগুলো থাকে ফটোসিনথেটিক ইউনিটে 300 to 400, প্রোফিল এ বি ওই ক্যারোটিন জেনোফিল এই বিষয়গুলো এখানে থাকে, ঠিক আছে এতটুকু আমরা জানবো। আচ্ছা এবার ডিএনএ রাইবোসোম, আচ্ছা একই কথা ডিএনএ থাকবে সার্কুলার ডিএনএ রাইবোসোম থাকবে 70 রাইবোসোম এই কথাই আর কি। আচ্ছা এখন যেটা সেটা হচ্ছে এখানে যে ক্লোরোপ্লাস্টের জিন থাকে ডিএনএ থাকে, হ্যাঁ তো এই ডিএনএ কি থাকে এটা আমরা একটু দেখাই আমাদের, সেটা হচ্ছে তোমরা জানো যে ডিএনএ স্ট্রাকচারে একদিকে আমরা দেখাই এটি সি জি মনে করে আছে, আবার ধরো এখানে জি আছে ওকে। এখন দেখা যাচ্ছে এদের ডিএনএটা এই ডিএনএটা দেখা যাচ্ছে কি ডিএনএতে এটিসিজিজি আমি যদি এখানে দেখাই এভাবে 1 2 3 4 5 এগুলো এটিসিজিজি। আচ্ছা এটা আছে এরপরের অংশে কি আছে, এরপরের অংশে আছে হচ্ছে 1 2 3 4 5, কেন এটা তুমি যদি একদম উল্টা দাও রিভার্স করো তাহলে কি হবে, জিটা এখানে জি হবে, এই জি এর জন্য এখানে জি হবে, এই সি এর জন্য এখানে সি হবে, এই টি এর জন্য এখানে টি হবে, এই এর জন্য এখানে এ হবে। তাহলে দেখো আমি যদি এইখানে ভাগ করি তাহলে দেখো ডিএনএ এই পার্টটা আর এই পার্টটা সেম জিনিস কিন্তু ইনভার্টেড মানে উল্টাই আছে তাই না, যখন আমি আয়না করতে উল্টাই যায় না, তাহলে এটাকেই বলা হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে আচ্ছা এই অংশটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট মানে একই জিনিস ডুপ্লিকেশন বাট ইনভার্টেড মানে উল্টে গেছে রিপিট, এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট ইনভার্টেড রিপিট। ওকে তোমরা এটা কঠিন জিনিস জাস্ট সিম্পলি মনে রাখো যে এটিসিজিজি যে সিকোয়েন্স আছে পরের অংশে এটা জাস্ট উল্টে গেছে, এজন্য এটাকে বলে ডুপ্লিকেট ইনভার্টেড রিপিট। এই বিষয়টা বুঝতে পেরেছো না, তোমরা আমাকে ইয়েস অর নো এটা দিয়ে দাও, ইয়েস অর নো কিছু বুঝতে পেরেছো না, ঠিক আছে আর যেটা তাহলে এটা নিয়ে অনেক পড়াশোনা করতে হবে। হ্যাঁ মানে ডিএনএ তে যে নিউক্লিক সিকোয়েন্স থাকে সেটা উল্টে যায় রিপিট হয় কিন্তু উল্টা রিপিট হয়, এজন্য এটাকে বলা হয় যে হচ্ছে ডুপ্লিকেট ইনভার্টেড রিপিট। সিম্পল জিনিস কিন্তু হ্যাঁ এক্সিলেন্ট 100% বুঝতে পেরেছো। আর কিন্তু স্ট্রাকচার কি থাকে পুরো অংশটা করতে হবে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা আমি বলবো 100%, ঠিক আছে কত পার্সেন্ট থাকে এখানে প্রোটিন সলুবল ইনসলুবল কত পার্সেন্ট থাকে, ক্লোরোফিল এ বি কত পার্সেন্ট থাকে প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। গেল আচ্ছা ক্লোরোপ্লাস্টের ফাংশন এটা অবশ্যই করতে হবে খুব ইম্পর্টেন্ট, এটা 100%। ফটোসিনথেসিস এটা হচ্ছে মেইন ফাংশন। এখানে দেখো একটা শব্দ আছে আইইউবি, তোমরা নিশ্চয়ই জানো এটা মানে হচ্ছে রাইবোলোজ বিস ফসফেট কার্বক্সিলেজ বিস ফসফেট সরি নট কার্বক্সিলেজ এনজাইম নাম কার্বক্সিলেজ, তাহলে আইইউবি হচ্ছে রাইবোলোজ বিস ফসফেট, এটা আমরা একটু মনে রাখবো। ফটোফসফোরিলেশন করে সবই ঠিক আছে, ফটো রেসপিরেশন এখানে হয় না, আলো রিলেটেড যা কিছু সবকিছু দেখতে হবে। আর এখানে একটা শব্দ তোমরা বুঝতে পারছো না সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, এটা মানে কি খেয়াল করে দেখো নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, তো ক্রোমোজোমে যে ডিএনএ থাকে এই যে বৈশিষ্ট্যগুলো তৈরি হয় এটাকে আমরা বলি ক্রোমোজোমাল ইনহেরিটেন্স, ঠিক আছে এটা কি বলবো ক্রোমোজোমের মাধ্যমে যে ইনহেরিটেন্স এটা বলবো ক্রোমোজোমাল ইনহেরিটেন্স। কিন্তু দেখো যে এর বাইরে তুমি বলো একটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, আবার এখানে আছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট, এরা তো আসলে সাইটোপ্লাজমিক অর্গানেলি, এরা তো সাইটোপ্লাজমিক অর্গানেলি, ঠিক আছে না, তাহলে এদের ডিএনএ যে ইনহেরিটেন্স ক্যারি করবে সেটাই আমরা বলতেছি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, ঠিক আছে সিম্পল সাইটোপ্লাজমের ডিএনএর মাধ্যমে সাইটোপ্লাজম অথবা সাইটোপ্লাজমের অর্গানেলের মাধ্যমে যে ইনহেরিটেন্স এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। ওকে আচ্ছা এই বড় কথা। আচ্ছা এই পার্থক্যটা আমাদের জাস্ট রিডিং করবা, আমরা অলরেডি মেনশন করেছি সেই কথাগুলো এখানে লেখা আছে, এটা কিন্তু ওভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, যদি লিখো কোনো ক্লোরো বুঝো তাহলে হয়ে গেল। আচ্ছা তোমাদের জন্য একটা কুইজ, এটা পার্টিসিপেট করবে বলো সহজ থাইলাকয়েড কোথায় পাওয়া যায়, এটা ভুল করার আমার মনে হয় না দরকার আছে, সবাই পার্টিসিপেট করো। হ্যাঁ থাইলাকয়েড কোথায় পাওয়া যায়, হ্যাঁ ঠিক আছে 5 সেকেন্ড সময় দিচ্ছি খুবই সহজ। আচ্ছা আমরা এটা ইন করে দিই, তাহলে এর উত্তর হবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তোমাদের জন্য প্রশ্ন প্ল্যান্ট উইদাউট প্লাস্টিড কোথায় প্লাস্টিক থাকে না, আর এটা হচ্ছে লার্জেস্ট অর্গানেল কোনটা, এটা খুব সহজ তোমরা কমেন্টে জানাই দাও। হ্যাঁ কমেন্টে জানাই দাও। ওকে দেখি ভালো হয়েছে নামি আমি ফাহিম অবশ্য রাখি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ওকে তাহলে প্লাস্টিক থাকে না হচ্ছে ফাঙ্গাস তাই না, তাহলে এর উত্তর কি হবে, হ্যাঁ সালসাবিলা তুমি ভালো উত্তর দিয়েছো, তাহলে একাইটাস। আচ্ছা লার্জেস্ট অর্গানেল কোনটা, অবশ্যই ক্লোরোপ্লাস্ট, এর উত্তর হবে সিডি। হ্যাঁ লার্জেস্ট অর্গানেল হ্যাঁ মিম সঠিক উত্তর দিয়েছে ভেরি গুড। বলো এর উত্তর কি হবে, প্রোটিন স্টোরিং গ্লুকোপ্লাস্ট, এটা আমরা কি বলি হ্যাঁ সামিহা। ওকে আচ্ছা এবং উলোট্রিক্স এর তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্ট কেন, হ্যাঁ সবাই একটু একটু দাও। হ্যাঁ ফাহিম ডিবি ভেরি গুড ফাহিম, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে। আচ্ছা এরপর আমরা চলে যাবো সেটা হচ্ছে সেন্ট্রিওল। আচ্ছা সেন্ট্রিওলটা কি খুব সহজ, আমরা যদি দেখি দেখো এরকম থাকে সেন্ট্রিওল একটা সেলে দুটো থাকে, সেন্ট্রিওলে খেয়াল করে দেখো সেন্ট্রিওলে এরকম কিছু টিবিউল থাকে, এরকম টিবিউল তিনটা একসাথে থাকে, তিনটা একসাথে থাকে তাই না, এরকম কয়টা থাকে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, তাহলে তিনটা একসাথে থাকে এটা বলা হয় ট্রিপলেট এরকম ট্রিপলেট আসলে কয়টা থাকে, নয়টা থাকে। তাহলে এই ছবিটা বুঝতে হবে, তাহলে প্রত্যেকটা সেন্ট্রিওলে এরকম দেখো তিনটা টিবিউল একসাথে থাকে, এরকম থাকে 2 3 1 2 3 1 2 3, তাহলে এরকম থাকে নয়টা, ঠিক আছে তাহলে ট্রিপলেট থাকে নয়টা, এই স্ট্রাকচারটা বুঝতে হবে। এবং দেখো তারা পরস্পর কি হয়ে থাকে, পরস্পর থাকে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে দেখো এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ওকে তাহলে সেন্ট্রিওল বুঝলেই হয়, এখানে খেয়াল করে দেখো যে এখানে নিউক্লিয়াস কাছে থাকে সেলফ রিপ্রোডাক্টিভ হয়,
ওকে, সেলফ রিপ্রোডাক্টিভ। তাহলে আমরা যেটা সুবিধা দেখলাম সেটা হচ্ছে 9টা ক্লাস্টারে থাকে, তাই না? আচ্ছা গেল। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীর নাম হচ্ছে ভ্যান বেনেডেন এবং পরবর্তীতে এটা নেমিং করা হচ্ছে বোফে। দুটোই আমাদের জানতে হবে কোথায় বেশি থাকে। হ্যাঁ, তাহলে দেখো এই যে অ্যালগি, ফাঙ্গাস, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এগুলোতে থাকে। আচ্ছা, অ্যাবসেন্ট খুব ইম্পর্টেন্ট। অ্যাবসেন্ট কোথায়? তো অ্যাবসেন্ট কোথায় এটা আমরা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্যাডি, পি এ ডি ওয়াই, প্যাডি। প্যাডিতে অ্যাবসেন্ট থাকে, কেমন? প্যাডিতে থাকবে না। কেমন দেখো পিতে হচ্ছে প্রোক্যারিওটিক সেল, এ অ্যাঞ্জিওস্পার্ম, এই যে অ্যাঞ্জিওস্পার্ম, ডি ডিতে ডায়াটম, আর ওয়াই ওয়াইতে হচ্ছে ইস্ট। তাহলে প্যাডিতে এটা থাকবে না। কেমন রাখবো? আচ্ছা, দুইটা সেন্ট্রাল থাকে, এটা বলা হয় ডিপ্লোসোম। খুব সহজ, এটা বলা হয় ডিপ্লোসোম। আচ্ছা, ফিজিক্যাল স্ট্রাকচার এই যে এরকম দরকার নেই। এখানে তিনটা অংশ থাকে, সিলিন্ডার ওয়াল, ট্রিপলেট, লিঙ্কার। খেয়াল করে দেখো, আমরা যদি এটা দেখি দেখো থাকবে এই যে এটা হচ্ছে আমার ট্রিপলেট, প্রত্যেকটা সিলিন্ডার। আচ্ছা, আর এখানে এটার সাথে এটা কানেকশন আছে নীল রঙের যে অংশটা। তো দেখবে যে এখানে একটা নীল রঙের অংশ আছে। এটাকে আমরা বলছি এই যে এখানে ভালো আছে যে এই অংশটা। এটাকে বলা হচ্ছে লিঙ্কার। ঠিক আছে? গেল। এটা কোনো ডিএনএ নাই থাকার কথাই না। আচ্ছা, সেন্ট্রিওলে যে 9টা ট্রিপলেট আছে এটা আমরা দেখালাম ছবিতে। আচ্ছা, সেন্ট্রোমিয়ার তোমার হচ্ছে সেন্ট্রিওলের চারপাশে লিকুইড, এটা বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। আর সেন্ট্রোস্ফিয়ারের ভেতর থেকে তোমার হচ্ছে সেন্ট্রিওল। তাহলে দেখো এই ছবিটা দেখো সেটা হচ্ছে এই যে সেন্ট্রিওলের বাইরের লিকুইডটা বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার এগুলোকে একসাথে বলা হচ্ছে সেন্ট্রোসোম। তার মানে একটা সেলে সেন্ট্রোসোম থাকে একটা, কিন্তু সেন্ট্রিওল থাকে দুইটা। এই কথাই ক্লিয়ার, ঠিক আছে? এই আর কি, এটা ফাংশনটা আমাদের একটু করে নিতে হবে। আচ্ছা, বলো সেলফ রিপ্রোডাক্টিভ অর্গানিজম কোনটা? এটা উত্তর কি হবে? সবাই একটু কমেন্টে জানাও। এটা উত্তর কি হবে? সালসাবিলামিন। তোমরা একটু উত্তর দেখি। হ্যাঁ, সহজ। সেলফ রিপ্রোডাক্টিভ অর্গানিজম। হ্যাঁ, সহজ। তাহলে কোথায় থাকে? এই কোথায় থাকে বলছে অপশনটা। হ্যাঁ, মিম সঠিক উত্তর দিয়েছে। এটা থাকে হচ্ছে টেরিডোফাইটস, থাকে না হচ্ছে প্যাডি। ওই প্যাডির এ ডি ওয়াই, ঠিক আছে? আচ্ছা, সুতরাং খেয়াল করে দিতে হবে। হ্যাঁ, এটা কনফিউজিং প্রশ্ন। আচ্ছা, আমাদের লাস্ট পড়া আছে, লাস্ট 5 মিনিট, সেটা হচ্ছে সাইটোস্কেলেটন। আচ্ছা, এখানে খেয়াল করবা যে তিন ধরনের সাইটোস্কেলেটন থাকে, শুধু নামগুলো আমরা জানবো। সেটা হচ্ছে দেখো খেয়াল করে, একটা হচ্ছে মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এটা মেইনলি কাজ করে যেটা সেটা হচ্ছে লোকোমোশন এবং কিছু জিনিস তৈরিতে সাহায্য করে। ফর্মেশন অফ সেন্ট্রিওল, সিলিয়া, ফ্লাজেলা এগুলো ফর্মেশনে হেল্প করে। তাহলে সিলিয়া, ফ্লাজেলার যে ফাংশন সেগুলো হচ্ছে এগুলো ফাংশন। আচ্ছা, এগুলো থেকে কম প্রশ্ন হয়, এগুলো মেডিকেল রিসার্চ আছে, কে ডিসকভার করেন এটা আমরা জানবো। আচ্ছা, এখানে কি থাকে দেখো, এটা আনব্রাঞ্চ হলো টিউব। হ্যাঁ, সেটা হচ্ছে মাইক্রোটিবিউলস। আচ্ছা, এখানে আমরা যদি দেখি তাহলে এই যে দেখো এই যে এরকম টিউবের মতো যে অংশ থাকে এটা হচ্ছে মাইক্রোটিবিউলস। গেল। এইখানে দেখো সেল স্ট্রাকচারের মধ্যে এই যে দেখো এটা হচ্ছে মাইক্রোটিবিউলস, দেখো কতটুকু মোটা। এটা হচ্ছে আমার মাইক্রোফিলামেন্ট, এটা হচ্ছে সবচেয়ে পাতলা। আর এই দুটোর মাঝামাঝি এইটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তার মানে যে হোয়াই ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, কেন ইন্টারমিডিয়েট? কারণ হচ্ছে এদের ডায়ামিটার হচ্ছে মাইক্রোটিবিউলস এবং মাইক্রোফিলামেন্টের মাঝামাঝি, এজন্য এটা বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এভাবে একটা স্কেলেটন দিয়ে রাখে, ঠিক আছে? আচ্ছা, তো কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে খেয়াল করবা এখানে 13টা প্রোটোটিবিউলস থাকে, এতটুকু জানলেই হবে। এবং এখানে আলফা বিটা টিবিউলিন প্রোটিন, এর কেমিক্যাল স্ট্রাকচার হচ্ছে আলফা বিটা টিবিউলিন প্রোটিন, মনে রাখতে হবে। আচ্ছা, কোথায় পাওয়া যায় এটা মুখস্থ করা জানতে হবে। মাইক্রোটিবিউলসের ফাংশন ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু রেগুলার প্রশ্ন আসে বিশেষ করে। এই যে 1 নম্বর পয়েন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে মাইক্রোটিক অ্যাপারেটাস, তারপরে হচ্ছে তোমার 4 5 এই পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা একটু করে নিব। আচ্ছা, মাইক্রোফিলামেন্ট এটা তো আলাদা কিছু বলার দরকার নেই, সেটা হচ্ছে এখানে থাকে হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, এটা দিয়ে তৈরি হয়। স্ট্রাকচার খুব বেশি দরকার নেই, ফাংশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফাংশনের মধ্যে মেইনলি যেটা করতে পারো যেমন হচ্ছে সেল ডিভিশন হেল্প করে। আচ্ছা, গেল। মুভমেন্ট 5টা ইম্পর্টেন্ট আর 2 2 3 5 এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমরা একটু জেনে নিব। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এখানে 4 রকম হয়, এটা ইম্পর্টেন্ট। কেরাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট এবং ভাইমিন, এটা মনে রাখবো। এবং এর ফাংশন কি এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পারক্সিসম। পারক্সিসম হচ্ছে এমন একটা অর্গানেল যেটার মধ্যে একটা এনজাইম থাকে যেটার নাম হচ্ছে ক্যাটালিস। হ্যাঁ, তো এটা আমরা একটু জানবো। এটা মেইনলি দেখো খেয়াল করে এটা থাকে কিডনি এবং লিভার, এখানে বেশি থাকে। এবং এই যে ক্যাটালিস ইজ দ্য প্রিন্সিপাল এনজাইম, এই কথা মনে রাখতে হবে। তো ক্যাটালিসের কাজ কি? ক্যাটালিসের কাজ হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, এটা এটাকে পানি এবং অক্সিজেনে কনভার্ট করে। তাহলে এটা হচ্ছে আমাদের সেলের জন্য টক্সিক। তাহলে এখানে কাজ করে হচ্ছে ক্যাটালিস। তাহলে আমাদের বডিতে সেলে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হয়, এই রিঅ্যাকশনে হাইড্রোজেন পারক্সাইড তৈরি হয়। এটা শরীরের সেলের জন্য টক্সিক, সেলটা ড্যামেজ হয়ে যাবে, যেন না ড্যামেজ হয় সেজন্য ক্যাটালিস এনজাইম কাজ করে। এটা হাইড্রোজেন পারক্সাইডকে পানি এবং অক্সিজেনে কনভার্ট করে, এই কথাটা লেখা আছে। আচ্ছা, এরপর যেটা দেখো এটার আরেকটা নাম হচ্ছে মাইক্রোজোম। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আলাদা করে কিছু বলার নাই। এই কথা আবার নিচে আমরা রিপিট করতে এতটুকু জানলাম জন্য যথেষ্ট। গ্লাইকোসিজম দেখো এটা কিন্তু সিঙ্গেল লেয়ার, এটা মনে রাখতে হবে ব্যতিক্রম। আচ্ছা, গেল। এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় পাওয়া যায়? ফাঙ্গাই, ইস্ট, নিউরোস্পোরা এবং অয়েল সিক সেল, এখানে এটা পাওয়া যায়। এবং এখানে মেইনলি হচ্ছে কি থাকে লিপিড স্টোরিং সেলগুলোতে এটা বেশি থাকে গ্লাইকোসিজম, ঠিক আছে? এইটার বাকি অংশটা আমার কাছে মনে হয় এতটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে তোমার এখানে ফাংশনের মধ্যে তুমি 2 নম্বর ফাংশনটা করতে পারো, ঠিক আছে? এবং 1 2 এই দুটো ফাংশন একটু বেশি ইম্পর্টেন্ট। চলো, সেল ভ্যাকুয়াল। আচ্ছা, এখানে হচ্ছে যে কথা আগে বলছিলাম টনোপ্লাস্ট, সেল ভ্যাকুয়ালের যে কভারিং এটাকে আমরা বলছি টনোপ্লাস্ট। এবং এর মধ্যে লিপিড থাকে, এটা বলা হয় সেল স্যাপ। সেল স্যাপ, ওকে, এটা ফাংশন কি দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, এখানে দেখো করে এই যে মেইনটেইন পিএইচ, সেলের পিএইচ এটা মেইনটেইন করে, ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, তোমাদের জন্য লাস্ট কুইজ, বলো বলো এর উত্তর কি হবে? লাস্ট কুইজ, সেল ভ্যাকুয়ালকে সারাউন্ড করে থাকে কে? মেমব্রেন সারাউন্ড সেল ভ্যাকুয়াল, খুবই সহজ। আমি আশা করব যে এর উত্তর সবাই পাবে। পিএইচ নিয়ন্ত্রণ করে কে? ওকে, ভেরি গুড, মেইনটেইন করে দিলাম। তাহলে সবাই 100% উত্তর পেয়েছো, তাহলে এটা উত্তর হচ্ছে টনোপ্লাস্ট। তো পিএইচ নিয়ন্ত্রণ করে কে? এটা আরো সহজ, এটা একটু আমাদেরকে জানাও কমেন্টে। হ্যাঁ, ভেরি গুড, তাহলে উত্তর হচ্ছে সেল ভ্যাকুয়াল। এই তো আমাদের পড়া, ঠিক আছে? তাহলে আমরা আমাদের আজকের লেকচারে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। না, তোমার হচ্ছে নাবিহা মিম ফাহিম অংশটা অগ্নি, তোমরা খুব ভালো করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের ক্লাস যে মেসেজটা দিব সেটা হচ্ছে সেল খুব সহজে পড়া, এখান থেকে যদি প্রশ্ন আসে কিন্তু কখনোই ভুল যাবে না। আমি ক্লাসে যে জিনিসগুলো আলোচনা করেছি এই অংশগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা 99%। অনেক ইনফো আছে, এত কিছু মনে রাখা কঠিন। আমি যেটা আউটলাইন করলাম একটু আগে ভালো করে পড়ো এবং এটা ডাইজেস্ট করো। তাহলে আশা করি যে এখান থেকে যে ধরনের প্রশ্ন হোক তুমি সেটা অ্যান্সার করতে পারবা। তো তোমরা সবাই খুব ভালো প্রিপারেশন নাও। এটুকু জানিয়ে আমি শেষ করতে চাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।